অধ্যায় ৬২১ গভর্নর জেনারেলের অফিসের ভোজসভা। অ্যাডমিরাল অ্যামিরিয়াস রিভেল্ড একজন সত্যিকারের ডেমিগড বিল্টের কথা শুনে ক্লাইন মোরেত্তির মনের সাথে সাথে কয়েকটা কথা ভেসে উঠল। আমি দুঃখিত। আসি তাহলে। গেরম্যান স্প্যারো তার ভ্রু জোড়া কিছুটা কুঁচকাল, আর বিল্ট তাড়াহুড়ো করে বুঝিয়ে বলল, এই কাজটা মিশনসের কঠিনতাকে কোনোভাবেই প্রভাবিত করবে না। পুরো মিশনসের সময়ে কারো ডেমিগডের ক্ষমতা দেখানোর কোনো প্রয়োজন নেই। সে গলা পরিষ্কার করল এবং জোর করে হাসল। মিশনটাকে সহজ করার জন্য মহামান্য নিজেই ওরাভি নৌঘাঁটি কয়েকদিনের জন্য পরিদর্শন করার ব্যবস্থা করেছে। এর ফলে তাকে সেন্ট্রাল সোনিয়া সাগরের নৌবাহিনীর সদর দপ্তর উদারতার শহর বায়ামে থাকতে হবে না। এভাবে সে সি কিং জন কোটম্যান এবং রস্টের দ্বীপপুঞ্জের গভর্নর জেনারেল জর্জ নেগানকে এড়িয়ে যেতে পারবে। সে তার পরিচিত বেশিরভাগ অধীনস্থদের এড়িয়ে যেতে পারবে, আর সেখানে পারিবারিক সম্পত্তি দেখাশোনা করা তার পরিবারকেও এড়াতে পারবে। সে তার সবচেয়ে পরিচিত রক্ষিতাকেও এড়াতে পারবে। এর মানে হল তোমাকে কোনো ডেমিগডের মুখোমুখি হতে হবে না, বা সাধারণ মানুষের পরীক্ষার মুখেও পড়তে হবে না। এখানে মহামান্যের পরিচিত মাত্র ৩ জন মানুষ আছে। প্রথমজন হল তার সেক্রেটারি, লেফটেন্যান্ট কর্নেল লুয়ান। সে MI9 MI9 সদস্য, এবং তার কাজ হল মহামান্যের ওপর নজর রাখা। সে সম্ভবত অনেকগুলো নাম ব্যবহার করে, আর আমি জানি না তার আসল নাম কোনটা। দ্বিতীয়জন হল এখানে মহামান্যের স্থানীয় রক্ষিতা, সিনথিয়া নামের এক সুন্দরী নারী। বলা হয় যে তার পূর্বপুরুষরা অভিজাত ছিল, পরে তাদের খেতাব কেড়ে নেওয়া হয় এবং তার পরিবারকে এখানে নির্বাসন দেওয়া হয়। হিজের ভাই অ্যাস্টন রিভেল্ট ওরাভির গভর্নর জেনারেল। হাউস অব লর্ডসের আর্ল রিভেল্ট হল তাদের বড় ভাই। কাজটা আসলেই খুব একটা কঠিন মনে হচ্ছে না। তাছাড়া আমার ভবিষ্যদ্বাণী বলছে যে এটা খুব একটা বিপজ্জনক নয়। ক্লাইন কয়েক সেকেন্ড চুপ করে থাকল, তারপর আলতো করে মাথা নাড়ল। আমার অ্যাডমিরাল অ্যামিরিয়াস রিভেল্ট সম্পর্কে বিস্তারিত তথ্য লাগবে। আমরা সবকিছু তৈরি করে রেখেছি। এটি তার ছবি। এগুলো তার শরীরে লুকিয়ে থাকা বিশেষ চিহ্নগুলোর বর্ণনা। এগুলো তার উচ্চারণের বিশেষ বৈশিষ্ট্য। এগুলো তার সাধারণ কথাবার্তায় ব্যবহৃত শব্দ। এগুলো বিভিন্ন বিষয়ে তার বিভিন্ন প্রতিক্রিয়া এবং মনোভাবের বিবরণ। এখানে লুয়ান, সিনথিয়া এবং অ্যাস্টনের সাথে তার যোগাযোগের বিস্তারিত বিবরণ আছে। বিল্ট অত্যন্ত আনন্দিত হয়ে অ্যাডমিরাল অ্যামিরিয়াস রিভেল্ডের কাছ থেকে পাওয়া সমস্ত তথ্য বের করে সামনে রাখল। ক্লাইন প্রথমে ছবিটা নিল এবং কালো চুল ও নীল চোখের এক মধ্যবয়সী ভদ্রলোককে দেখল। তার আচরণ ছিল কঠোর এবং পুরনো ধাঁচের, আর তার মাথায় লোরেন অঞ্চলের বেশিরভাগ পুরুষের চেয়ে অনেক বেশি চুল ছিল। সে অলক্ষ্যে মাথা নাড়ল, তারপর চোখ তুলে তাকাল। আমি জানি এখানে অনেক তথ্য আছে, তবে আমার বিশ্বাস তুমি 2 দিনের মধ্যে এগুলো সব মুখস্থ করে ফেলতে পারবে। এই ধরনের বিষয়ে তোমাকে অনেক বেশি পেশাদার হতে হবে বিল্ট। তার কথা শেষ করার আগেই অবচেতনভাবে এক পা পিছিয়ে গেল, কারণ তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা গেরম্যান স্প্যারো ছিল না। সে ছিল অ্যাডমিরাল অ্যামিরিয়াস রিভেল্ড। তার শরীর থেকে ভেসে আসা কঠোর আর অহংকারী ভাবটা আসল মানুষের চেয়ে একটুও আলাদা ছিল না। হে পবিত্র লর্ড অফ স্টর্মস, এটা তো প্রায় একটা অলৌকিক ঘটনা। বিল্ট তাকে ওপর নিচ ভালো করে দেখল এবং অবাক না হয়ে পারল না। তবে তুমি আরও 3 সেন্টিমিটার লম্বা হতে পারো। তোমার পা দুটো আরও মোটা হতে পারে। কিন্তু ঠিক আছে, কোনো তাড়া নেই। মহামান্য আগামী পরশু রাজকীয় নৌবাহিনীর ফার্স্ট সেন্ট্রাল সোনিয়া ফ্লিটের সাথে এখানে পৌঁছাবে। সে সকালে ওরাভি নৌঘাঁটি পরিদর্শন করবে এবং গভর্নর জেনারেলের অফিসে আয়োজিত একটি ভোজসভায় যোগ দেবে। আমার কাছে সেটার একটা আমন্ত্রণপত্র আছে। আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। তুমি পাশ থেকে মহামান্যের কার্যকলাপ এবং বিভিন্ন মানুষের সাথে তার আচরণের ধরন লক্ষ্য করতে পারবে। কথা বলার সাথে সাথে সে শোথত এর সেফ থেকে বের করা 500 পাউন্ড হাতে নিল। সেটা ক্লাইনের দিকে বাড়িয়ে দিয়ে সে বলল, আশা করি আমাদের অংশীদারিত্ব চমৎকার হবে। ক্লাইন তার হাতের নোটগুলোর ওজন আন্দাজ করল এবং কয়েকবার তাকিয়ে দেখে নিয়ে বলল, আশা করি আমাদের অংশীদারিত্ব চমৎকার হবে। ব্যাকল্যান্ড, উইলিয়ামস স্ট্রিট। রেড গ্লোভসের একজন সাধারণ সদস্য হিসেবে লিওনার্ড মিচেল একটা বাড়ির বাইরের ওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে প্রাথমিক তদন্তের কাজ শেষ হওয়ার অপেক্ষা করছিল। সে তার ডান পা কিছুটা তুলে রেখেছিল, শুধু পায়ের আঙুলগুলো মাটিতে ঠেকেছিল। এতে তাকে বেশ অলস দেখাচ্ছিল। কিছুক্ষণ পর সে দেখল তার দলের একজন সদস্য বেশ জটিল এক অভিব্যক্তি নিয়ে ফিরে আসছে। সে উত্তেজিত, বিভ্রান্ত, আশাবাদী আর কিছুটা নার্ভাস ছিল। থমসন, কোনো সিদ্ধান্ত কি পাওয়া গেল? লিওনার্ডের বুকটা ধক করে উঠল এবং সে হাসিমুখে তার দিকে এগিয়ে গেল। হ্যাঁ, থমসন মাথা নেড়ে খোলাখুলিভাবে উত্তর দিল। স্বপ্নের মধ্যে তাদের মিথ্যা বলার কোনো উপায় থাকে না। পাতলা চুলের থমসন আবার তার টপ হ্যাটটা মাথায় পড়ল। তাদের সবার বিবরণ একই রকম। এই রাস্তার নিচে চতুর্থ যুগের টিউডর রাজবংশের একটি ধ্বংসাবশেষ রয়েছে। প্রবেশপথটি সত্যিই ওই পরিত্যক্ত চ্যাপেলটাই। আপাতত অন্য কোনো প্রবেশপথ আছে কিনা তা কেউ জানে না।
তাই নাকি লিওনার্ড বিস্তারিত জানতে চাইল না এবং কয়েকটা কথা বলে একপাশে সরে গেল। সে আবারও দেয়ালে হেলান দিয়ে দাঁড়াল। সে চারদিকে তাকাল এবং গলার স্বর নামিয়ে বলল, ওল্ড ম্যান, এই জিনিসটাতেই তো তুমি ওস্তাদ। এখানে টিউডর পরিবারের একটা ধ্বংসাবশেষ লুকিয়ে আছে। তার মনে এক বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে উঠল, তুমি দিন দিন অসভ্য হয়ে উঠছ। আমাদের যুগে উচ্চপদস্থ মানুষদের প্রতি অসম্মান দেখানোর মানে ছিল জ্যান্ত বলি হওয়া। তাছাড়া ব্যাকলুন্ডে টিউডর পরিবারের মাত্র একটা ধ্বংসাবশেষ থাকবে, এটা অসম্ভব। তারা কি মিথ্যা বলছে? লিওনার্ড নিচু স্বরে জিজ্ঞেস করল। সেই বৃদ্ধ কণ্ঠস্বর হেসে উঠে বলল, না, ওরা আসলে যথেষ্ট জানে না। আমার অনুমান যদি সঠিক হয়, তবে এই ধ্বংসাবশেষ সম্ভবত টুডর ট্রান্সওয়েস্ট ইউনাইটেড এম্পায়ারের। লিওনার্ড অবাক হয়ে গেল। এই প্রাচীন সাম্রাজ্যের নাম সে আগে কখনো শোনেনি। সেই বয়স্ক কণ্ঠস্বরটা হেসে উঠল। কত মূর্খ একটা ছেলে! সলোমন সাম্রাজ্য প্রথমবার ধ্বংস হওয়ার পর সেটা স্থলাভিষিক্ত হয়েছিল টুডর ট্রান্সওয়েস্ট ইউনাইটেড এম্পায়ার। এটি ডাবল কনসুল পুরো উত্তর মহাদেশ শাসন করত। ডাবল কনসুল লিওনার্ড শব্দটা নিয়ে মনে মনে ভাবল। সেই বৃদ্ধ কণ্ঠস্বরটা মৃদু হাসল অ্যান্ড দীর্ঘশ্বাস ফেলল। মাটির নিচের ধ্বংসাবশেষে বাম দিকে 41টি এবং ডান দিকে 40টি উল্টানো মোমবাতিদান থাকার কথা। তাদের মধ্যে দুটো দেখতে দৈত্যের সিংহাসনের মতো লাগে এবং হে 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 হতে পারে এখানেই অ্যালিস্টার টিউডর ব্লাড এম্পারার হয়েছিল। লিওনার্ড সামান্য ভ্রু কুঁচকাল, কিন্তু পরক্ষণেই তার মুখ সহজ হয়ে গেল। সে স্বস্তির হাসি হেসে বলল, ওখানে নিশ্চয়ই অনেক গোপন রহস্য লুকিয়ে আছে। অবশ্যই আছে, কিন্তু সেগুলো জানার যোগ্যতা তোমার নেই। বৃদ্ধ কণ্ঠস্বরটি মুখ দিয়ে বিরক্তির শব্দ করল। লিওনার্ড অলক্ষে ঠোঁট উল্টে বলল, এরপরের কাজ তো ধ্বংসাবশেষটি অন্বেষণ করা। বৃদ্ধ কণ্ঠস্বরটি মৃদু হেসে চুপ হয়ে গেল। 1 মিনিট পর লিওনার্ড দেখল আর্চবিশপ সেন্ট অ্যান্থনি এবং চার্চ অব স্টিমের আর্চবিশপ হোরামিক তাদের কথোপকথন শেষ করে নিজেদের শিবিরের দিকে ফিরে যাচ্ছেন। এর ঠিক পরপরই আর্চবিশপ হোরামিক মেশিনারি হাইভ মাইন্ডের সমস্ত কর্মীদের চলে যাওয়ার নির্দেশ দিল এবং এলাকাটি এভারনাইট গডেসের নাইটহকদের জন্য ছেড়ে দিল। কি ঘটল? এই দৃশ্য দেখে লিওনার্ড বিভ্রান্তিতে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে সব নাইটহক আর্চবিশপ সেন্ট অ্যান্থনির কণ্ঠ শুনতে পেল, সব রেড গ্লাভস জড়ো হও। অন্য নাইটহকদের মিরর ওয়ার্ল্ড থেকে চলে যেতে হবে। কোনো একটা অজুহাত দেখিয়ে এলাকার সব বাসিন্দাকে সরিয়ে নাও আর তাদের সম্পত্তির ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দাও। সব বাসিন্দা চলে যাওয়ার পর রেড গ্লাভস আর আমি মিলে এই অশুভ যুগের ধ্বংসাবশেষ ধ্বংস করে দেব। ভেতরে ঢোকা নিষেধ। এটা সরাসরি ধ্বংস করে দেওয়া হবে। গডেস আমাদের সবার মঙ্গল করুন। এটা লিওনার্ড এমন কিছু মোটেও আশা করেনি। সন্ধ্যা 7:30 উরাভির গভর্নর জেনারেলের অফিস। ক্লাইন শোথথের রূপ ধারণ করল। সে একটা কালো টেলকোট এবং একই রঙের বোটাই পরল। সে বিল্টের পিছু পিছু ভোজসভার হলে প্রবেশ করল। ভেতরের তাপমাত্রা ছিল বসন্তকালের মতো আরামদায়ক। ছাদ থেকে একটা বিশাল ঝাড়বাতি ঝুলছিল, আর মোমবাতির মৃদু আলো চারদিকটাকে দিনের আলোর মতো আলোকিত করে রেখেছিল। ডানদিকের কোণে ভেস্ট ও বোটাই পরা বাতকেরা একটি দ্রুত লয়ের সুর বাজাচ্ছিলেন। বাম দিকে রাখা ছিল লম্বা টেবিল। তার ওপর সাজানো ছিল রোস্ট করা মুরগি, প্যান ফ্রাইড ফোয়াগ্রা, খাসির মাংসের স্টু, ব্যাকলুন্ডের ধাঁচের রোস্ট হাঁস, মাখন ও পনির দিয়ে রান্না করা ওডোরা লবস্টার এবং আরও নানা সুস্বাদু খাবার। দূরত্ব থাকা সত্ত্বেও ক্লাইন সুস্বাদু খাবারের সুবাস পাচ্ছিল। সে একটা প্লেট নিয়ে তাতে খাবার ভর্তি করার পরিকল্পনা করল। ঠিক এই সময় বিল্ট বেশ সতর্কভাবে তার কলারটা টেনে ঠিক করল। সে মাথা নিচু করে ফিসফিস করে বলল, এই ধরনের ভোজসভার ভদ্রতা ও শিষ্টাচার মাথায় রেখো। আমাদের বর্তমান লক্ষ্য হল মহামান্যের কাজকর্ম পর্যবেক্ষণ করা, তাই শুধু 1 গ্লাস ওয়াইন হাতে নিলেই চলবে। এখানে কুয়াশাটে শ্যাম্পেন, অরমির আঙুরের ওয়াইন এবং সাউথভিলের রেড ওয়াইন আছে, যেগুলো বাইরে খুব কমই দেখা যায় এমন সব বিখ্যাত মদ। তুমি কিছুটা পান করতে পারো, তবে বেশি নয়। আমাদের পুরোপুরি সচেতন থাকতে হবে। হ্যাঁ, পান করার সময় শুধু ভান করার চেষ্টা করবে। ক্লাইন তার দৃষ্টি সরিয়ে নিল এবং মাথা নাড়ল। তারা দুজনে পাশ দিয়ে যাওয়া লাল ভেস্ট পরা এক ওয়েটারের কাছ থেকে সোনালি শ্যাম্পেনের 2টো গ্লাস নিল, যার ভেতরের ছোট বুদবুদগুলো দেখতে কুয়াশার মতো লাগছিল। তারপর তারা ভোজসভার মূল আকর্ষণের দিকে এগিয়ে গেল, যেখানে গাঢ় নীল রঙের নৌবাহিনীর অ্যাডমিরাল ইউনিফর্ম পরে অ্যাডমিরাল অ্যামিরিয়াস রিভেল্ট দাঁড়িয়েছিল। তাদের যে সামাজিক অবস্থান, তাতে অ্যাডমিরালের কাছে যাওয়ার কোনো উপায় তাদের ছিল না। তারা কেবল দূর থেকে তার প্রতিটি কাজ লক্ষ্য করতে পারল। অ্যামিরিয়াসের শারীরিক গঠন সাধারণ, তাকে খুব একটা ফিট দেখায় না। তার ঠোঁটের কোণগুলো কিছুটা ঝুলে আছে, যা তার আসল বয়স প্রকাশ করে। তার কোনো দাড়ি নেই। তার নীল চোখ দুটোর মধ্যে যেন এমন এক কর্তৃত্ব লুকিয়ে আছে যা কেউ প্রত্যাখ্যান করতে বা যার বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে না। তার গাঢ়
নীল রঙের অ্যাডমিরাল ইউনিফর্মটি বেশ ইস্ত্রি করা, কাঁধে একটি লাল ল্যানিয়ার্ড ঝুলে বুকের সাথে যুক্ত হয়েছে, যেখানে নানা ধরনের মেডেল শোভা পাচ্ছে। তার হাতায় সোনালি কাফলিঙ্ক পরানো, যা একই রঙের ইপোলেটগুলোকে আরও ফুটিয়ে তুলছে। তার ইপোলেটগুলো 3টি অংশে বিভক্ত। ভেতর থেকে বাইরের দিকে রয়েছে চুনিখচিত একটি মুকুট, আড়াআড়িভাবে রাখা রাজদণ্ড ও তরবারি, এবং হীরা দিয়ে তৈরি 4টি তারকা ক্লাইন খুঁটিয়ে লক্ষ্য করতে শুরু করল এবং তার ফেসলেস ক্ষমতা ব্যবহার করে নৌবাহিনীর অ্যাডমিরালের প্রতিটি খুঁটিনাটি বৈশিষ্ট্য এবং বিভিন্ন মানুষের সাথে কথা বলার সময় তার আচরণের ধরন মুখস্থ করে নিল। এই পুরো সময় সে শুধু কুয়াশাটে শ্যাম্পেনে চুমুক দিল এবং এটার স্বাদের দিকে কোনো মনোযোগ দিল না। বেশিরভাগ তথ্য সংগ্রহ করা হয়ে যাওয়ার পর ক্লাইন একটা দীর্ঘশ্বাস ছাড়ল এবং নিজের মনকে কিছুটা বিশ্রাম দিল। অতিরিক্ত মানসিক পরিশ্রমের কারণে সে ক্ষুধার্ত বোধ করছিল, তাই সে ওয়াইনের গ্লাসটি লাল ভেস্ট পরা এক ওয়েটারের ট্রেতে রাখল এবং লম্বা টেবিল থেকে কিছু খাবার নেওয়ার পরিকল্পনা করল। ঠিক এই সময় বিল্ট তার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, মহামান্য আমাকে ইশারা করেছে। আমরা একটি পূর্ব নির্ধারিত জায়গায় তার সাথে দেখা করতে যাচ্ছি। ক্লাইন চুপ করে রইল। ক্লাইন রোস্ট করা মুরগির ওপর থেকে চোখ সরিয়ে নিল এবং বিল্টের দিকে একটা ঠান্ডা দৃষ্টিতে তাকাল। বিল্ট কেঁপে উঠল এবং দ্রুত ঘুরে দাঁড়িয়ে গেরম্যানকে ছাদ থেকে মেঝে পর্যন্ত বিস্তৃত জানালা দিয়ে বাগানের দিকে নিয়ে গেল। নির্জন পথ ধরে প্রায় 1 মিনিট হাঁটার পর সে থামল এবং ক্লাইনের মুখের দিকে আঙুল নির্দেশ করল। তুমি এখন মহামান্যের রূপ ধারণ করতে পারো। শুধু ভাবো যে তুমি সেই ভবঘুরে লোকটা যে দেখতে হুবহু তার মতো। ক্লাইন আস্তে করে মাথা নাড়ল এবং মুখটা ঢাকার জন্য হাতের তালু বাড়িয়ে দিল। মুখের রূপ বদলানোর সময় যে কুৎসিত মাংসের ফিলামেন্ট আর দানাগুলো দেখা দিতে পারে, সেগুলো গোপন করতেই সে এমনটা করল। সে হাত নামিয়ে নেওয়ার সাথে সাথে বেল্ট দেখল তার সামনে এক মধ্যবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে আছে, যাকে দেখতে কিছুটা অ্যামেরিয়াস রিভেল্ডের মতোই লাগছে। খুব ভালো। বিল্ট কয়েক পা এগিয়ে গিয়ে একটি গুদাম ঘরের দরজার কাছে পৌঁছাল। সে হাত বাড়িয়ে তালাবিহীন দরজাটি ধাক্কা দিয়ে খুলল। অ্যামেরিয়াস রিভেল্ড তখনও সেই জমকালো অ্যাডমিরালের পোশাক পরেছিল। সে জানালার পাশে দরজার দিকে পাশ ফিরে দাঁড়িয়ে বাইরের বাগানটি দেখছিল। ঠিক এই সময় সে মাথা ঘোরাল এবং হুবহু নিজের মতো দেখতে সেই লোকটার দিকে তাকাল। বর্ণনাতীত চাপ আর ক্ষমতার কারণে ক্লাইন অনিচ্ছা সত্ত্বেও মাথা নিচু করল। অ্যামেরিয়াস রিভেল্ডের দৃষ্টি সেখানেই থামল না, বরং তা ধীরে ধীরে বিল্টের দিকে সরে গেল। সে কোনো আবেগ ছাড়াই শান্ত গলায় বলল, এটি সেই ভবঘুরে নয় যার কথা তুমি আগে বলেছিলে। সে একজন বিয়ন্ডার। অ্যামেরিয়াস রিভেল্ডের কথাগুলো কোনো প্রশ্ন ছিল না, বাট সেগুলো শুনেই বিল্টের কপাল ঠান্ডা ঘামে ভিজে গেল। সে হাঁ করে তাকাল। সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কিছু বলতে চাইল, কিন্তু শেষ পর্যন্ত ওই অবর্ণনীয় চাপের মুখে সে হাঁটু গেড়ে বসে পড়ল। সে বলল, অ্যাডমিরাল, আগের ওই ভবঘুরে লোকটা হঠাৎ রোগে মারা গেল। রূপ বদলাতে পারে এমন এক অ্যাডভেঞ্চারারকে খোঁজা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এই মুহূর্তে ক্লাইন মোরেত্তি খুব একটা নার্ভাস ছিল না, কারণ ভোজসভার সময়েই অ্যামেরিয়াস তাকে দেখেছিল। তার পক্ষে শুধু এখন এসে তাকে একজন বিয়ন্ডার হিসেবে চেনা সম্ভব না। সে যে তাদের সাথে দেখা করতে রাজি হল এবং সরাসরি ঝুঁকি এড়াল না, তার মানে বিল্ট কাকে ভাড়া করেছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। একটুও চিন্তিত নয়। এটা নিশ্চয়ই কোনো ডেমিগডের আত্মবিশ্বাস, নইলে তার বিয়ন্ডার পাথওয়ে হয়তো আগে থেকেই বিপদ টের পেয়ে যায়। ক্লাইন অনেক কষ্টে মাথা তুলল। সে পাশে দাঁড়িয়ে থাকা নৌবাহিনীর অ্যাডমিরালের দিকে তাকাল। অ্যামেরিয়াস কোনো অভিব্যক্তি ছাড়াই মন্তব্য করল, বেশ শক্তিশালী। সে হাঁটু গেড়ে বসে থাকা বিল্টের দিকে তাকিয়ে রইল। সে বলল, আমার সামনে তোমার ওই চালাকি দেখানোর চেষ্টা করো না। এই পৃথিবীতে একজন সাধারণ মানুষ আর একজন বিয়ন্ডার আলাদা হয়, আর আমি হলাম শৃঙ্খলার অনুসারী, তাই আমি এই ব্যাপারে নিশ্চিত হতে পারি। তথ্যগুলোতে যা লেখা ছিল এটি হুবহু সেরকমই। এই অ্যাডমিরাল নির্দিষ্ট কিছু বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা দিতে পছন্দ করে। আমাকে এই বিষয়টা মনে রাখতে হবে। আমার আর গেরম্যান স্প্যারোর ধরন থেকে এটি সম্পূর্ণ আলাদা। ক্লাইন গভীরভাবে ভাবতে ভাবতে তার দৃষ্টি সরিয়ে নিল। সে মাটির দিকে তাকাল, যেন সে এই চাপ সহ্য করতে পারছে না। অ্যামেরিয়াস এক পা এগিয়ে গেল। মিথ্যা বলা হল তোমার করা প্রথম ভুল, সাবধান না হওয়াটা হল দ্বিতীয় ভুল। যে ভবঘুরেকে তৈরি করতে তুমি এত পরিশ্রম করলে, সে হঠাৎ মারা গেল। আর ঠিক তখনই রূপ বদলাতে পারে এমন এক অ্যাডভেঞ্চারার তোমার সামনে চলে আসলো। তোমার কি এটাকে একটা কাকতালীয় ব্যাপার মনে হয় না? হ্যাঁ, এটা আসলেই অনেক বড় কাকতালীয় ব্যাপার। ক্লাইন নিজেও প্রায় একই কথা বলতে যাচ্ছিল। ধূসর কুয়াশার উপরে বসে নিশ্চিত না হলে সে নিজেও সন্দেহ করত যে কোনো কাল্পনিক প্রাণী বা গ্রেড 0 সিল্ড আর্টিফ্যাক্ট তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। বিল্টের চোখের মণি সংকুচিত হয়ে গেল। সে তার ভুল বুঝতে পারল। সে বুঝতে পারল যে আতঙ্কের কারণে সে শুধু বাঁচার শেষ খড়কুটো আঁকড়ে ধরার কথাই ভাবছিল। ভয়ের চোটে সে তার অভিজ্ঞতা থেকে পাওয়া সতর্কতা হারিয়ে ফেলেছিল। গেরম্যানের চলে আসাটা কোনো কাকতালীয় বিষয় কিনা তা সে একবারও ভাবেনি।
ভবঘুরে লোকটা ঠিক সেই দিনই মারা গেল যেদিন সে সুইট লেমন বারে পৌঁছাল। বিল্ট যত ভাবল তার ততই মনে হতে লাগল যে সে কোনো জটিল ফাঁদে পা দিয়েছে। বিল্টের মুখের অনুশোচনা আর সত্য বুঝতে পারার অভিব্যক্তি দেখে অ্যামিরিয়াস আস্তে করে মাথা নাড়ল। সে বলল, আমার বাবা প্রয়াত আর্ল রিভেল্ট আমাকে একটা কথা শিখিয়েছিল। সে বলেছিল, অধীনস্থের প্রথম ভুল ক্ষমা করে দিতে হয়। বিল্ট, তোমার তার এই দয়াশীলতার জন্য কৃতজ্ঞ থাকা উচিত। বিল্টের মনের উত্তেজনা এক মুহূর্তে কেটে গেল। সে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ল। সে ভেবেছিল যে মানুষের চেয়ে ঈশ্বরের কাছাকাছি থাকা অ্যামিরিয়াস তাকে অনতিবিলম্বে মেরে ফেলবে। তার অধীনস্থ বাকি অ্যাডভেঞ্চারারদের সতর্ক করার জন্য এমনটাই করার কথা ছিল, কিন্তু কে জানত যে সে তাকে ক্ষমা করে দেবে। বিল্ট কিছুক্ষণের জন্য আর কোনো কথা বলতে পারল না। অ্যামিরিয়াস তার কঠোর ভাব বজায় রাখল। সে গম্ভীর গলায় বলল, তবে ওই কথার আরেকটি অংশ আছে। তা হল, দ্বিতীয় ভুলের জন্য তাদের শাস্তি দাও। বিল্ট, তুমি কি জানো ভবিষ্যতে তোমার কি করা উচিত? হাঁটু গেড়ে থাকা বিল্ট সাথে সাথে সোজা হয়ে দাঁড়াল। সে তার ডান হাতের মুষ্টি বাম বুকে চেপে ধরল। সে বলল, আমি চিরকাল অনুগত থাকব। অ্যামিরিয়াস মাথা নাড়ল। সে ক্লাইনের দিকে তাকাল। সে জিজ্ঞেস করল, তোমার নাম কি? সেটা নির্ভর করছে। তুমি কোনো পরিচয়ের কথা জিজ্ঞেস করছ তার ওপর। ক্লাইন মনে মনে কথাটি ভাবল। সে শান্তভাবে উত্তর দিল, গেরম্যান স্প্যারো। অ্যামিরিয়াস হঠাৎ 2 সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল। হাবিজাবি রাখার ঘরের ভেতরের বাতাস যেন জমে বরফ হয়ে গেল। ক্লাইন যখন অস্বস্তি বোধ করতে শুরু করল, ঠিক তখনই অ্যামিরিয়াস বলল, তাহলে তুমিই সেই লোক। শুনে মনে হচ্ছে তুমি আমাকে চেনো। আমি তো কেবল একজন সাধারণ সামরিক তথ্যদাতা। আমি শুধু তোমার মাধ্যমে কিছু পুরস্কারের টাকা তুলেছিলাম। আমি তো আমার খরচের টাকাও ফেরত চাইনি। ক্লাইন মনে মনে বিড়বিড় করল। তার আত্মবিশ্বাস ক্রমেই কমে যাচ্ছিল। অ্যামিরিয়াস মাথা নাড়ল। সে বিল্ট আর ক্লাইনের উদ্দেশ্যে বলল, পরিকল্পনা আগের মতোই চলবে, তবে আমাদের একটা চুক্তি স্বাক্ষর করতে হবে। একটা চুক্তি? ক্লাইন অনেক কষ্টে চাপ সামলে নিয়ে মাথা তুলে অ্যামিরিয়াসের দিকে তাকাল। অ্যামিরিয়াস কোনো ব্যাখ্যা দিল না। সে জানালার ধার থেকে আগে থেকেই প্রস্তুত রাখা কাগজ আর কলম তুলে নিল। সে কাগজে কিছু লিখতে শুরু করল। কলমটি কাগজের ওপর ছোঁয়ানোর সাথে সাথে একটি সোনালি আলো ছড়িয়ে পড়তে লাগল। সেই গম্ভীরতা আর পবিত্রতা দেখে মনে হচ্ছিল সে কোনো আইন লিখছে। ক্লাইন আস্তে আস্তে চোখ কুঁচকে তাকাল। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। সে আবার তার মাথা নিচু করতে বাধ্য হল। বেশ কিছুক্ষণ পর অ্যামিরিয়াস লেখা থামাল। সে কাগজের টুকরোটি তুলে নিল। সে ক্লাইনের উদ্দেশ্যে বলল, নিচে তোমার নাম সই করো। যদি শর্তগুলো পছন্দ না হয় তবে তুমি সই না করার সিদ্ধান্ত নিতে পারো। তোমার কি মনে হয় আমার সই করার সাহস আছে নাকি নেই? ক্লাইন মনে মনে ভাবল। সে দেখল বিল্ট উঠে দাঁড়াল। বিল্ট কাগজ ও কলমটি নিয়ে ক্লাইনের হাতে দিল। কাগজের শর্তগুলো ছিল খুব অল্প এবং সাধারণ। সেগুলোর বেশিরভাগই অ্যামিরিয়াসের ছদ্মবেশে থাকার সময় গেরম্যানের কার্যকলাপকে সীমাবদ্ধ করছিল। এর মধ্যে ছিল নিজের কোনো সমস্যা স্বেচ্ছায় প্রকাশ না করা, অ্যামিরিয়াসের ক্ষতি করে এমন কোনো কাজ না করা এবং মিস সিনথিয়ার সাথে কোনো ঘনিষ্ঠ যোগাযোগ না রাখা। মিস সিনথিয়ার সাথে কোনো রকম ঘনিষ্ঠ শারীরিক সম্পর্ক স্থাপন না করার বিষয়টিও সেখানে স্পষ্ট লেখা ছিল। আমি ভেবেছিলাম এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের রক্ষিতাদের সতীত্ব নিয়ে মাথা ঘামায় না। এই অ্যাডমিরাল আসলেই একজন সেকেলে মানুষ। অবশ্য আমি নিজেও তো তেমন মানুষ নই। ক্লাইন নিজের কৌতূহল লুকিয়ে রাখল। সে এমনভাবে প্রশ্নটি করল যেন সে কোনো শিক্ষামূলক আলোচনা করছে। সে জিজ্ঞেস করল, কিন্তু মিস সিনথিয়া যদি নিজেই আমার সাথে ঘনিষ্ঠ হতে চায়? তার কথার প্রচ্ছন্ন অর্থ ছিল, অতিরিক্ত দূরত্ব বা অনীহা দেখালে সিনথিয়া সহজেই গড়মিল ধরে ফেলতে পারে। সে আসলে জানতে চাইছিল যে তাকে কিভাবে এই অভিনয় বজায় রাখতে হবে। কোনো সমস্যা নেই, অ্যামিরিয়াস কোনো ভাবাবেগ ছাড়া বলল। চুক্তির মেয়াদের মধ্যে তার সামনে গেলে তোমার কোনো ইচ্ছা জাগবে না, কিংবা তোমার সেই সামর্থ্য থাকবে না। এমনটাও করা সম্ভব। এই চুক্তি তো বেশ শক্তিশালী। আত্মার জগতের প্রাণীদের সাথে চুক্তি ছাড়া এটাই আমার দেখা প্রথম অন্য কোনো চুক্তি। তাছাড়া আগের চুক্তিগুলো তো আন্ডারওয়ার্ল্ডের ক্ষমতা ব্যবহার করত, আর এই চুক্তিটি কেবল 2টি পক্ষের মধ্যে সীমাবদ্ধ। এটি কি অ্যাডমিরাল অ্যামিরিয়াসের একটি ডেমিগড বিয়ন্ডের ক্ষমতা, নাকি আরবিটার পাথওয়ের কোনো শক্তি? ক্লাইন চুক্তির তারিখের দিকে একবার চোখ বোলাল। সে দেখল যে এটার মেয়াদ মাত্র 5 দিন। সে কি নিশ্চিত যে সে 5 দিনের মধ্যে ফিরে আসবে, নাকি তার ক্ষমতা কেবল 5 দিনের জন্যই চুক্তি কার্যকর রাখতে পারে? ক্লাইন শর্তগুলো আর একবার পড়ল। সে ফাউন্টেন পেনটি হাতে নিল। সে গেরম্যান স্প্যারো নামটি লিখে সই করল। শেষ অক্ষরটি লেখার সাথে সাথে কাগজের লেখাগুলো থেকে সোনালি আলো বের হতে শুরু করল। সেগুলো ঘনীভূত হয়ে একটি উজ্জ্বল আভায় পরিণত হল। সেই উজ্জ্বল আভার মাঝেই কাগজটি দ্রুত মিলিয়ে গেল। সেটি বাতাসে বিলীন হয়ে গেল, যেন মহাবিশ্বের নিয়মের সাথে মিশে গেল। ক্লাইনের চারপাশে একটি অদৃশ্য আর হালকা ধূসর কুয়াশা মৃদু কেঁপে উঠল।
সে নিজের ওপর এক অবর্ণনীয় নিয়মের বেড়াজাল স্পষ্ট অনুভব করল। এই নিষেধাজ্ঞাগুলো দ্রুত তার শরীরের সাথে মিশে গেল। সেগুলো সাময়িকভাবে তার স্পিরিট বডি এবং রক্তমাংসের দেহের অংশ হয়ে গেল। ধূসর কুয়াশা বাইরের ভালো বা খারাপ ভাগ্যকে কিছুটা আটকে রাখতে পারে, কিন্তু আমার নিজের সই করা কোনো চুক্তিকে সে আড়াল করতে পারে না। হ্যাঁ, এটাই স্বাভাবিক। যদি আড়াল করতে পারত, তবে বার্তাবাহকের সাথে চুক্তিটি কার্যকর হতো না। ক্লাইন সব বুঝতে পেরে আবার অ্যামিরিয়াসের দিকে তাকাল। অ্যামিরিয়াস ততক্ষণে তার তেজস্বী ভাব নিয়ন্ত্রণ করল। সে তার হাতের তালুতে একটি গাঢ় সোনালি রঙের চার্ম বের করল। তার ওপরে সোয়ার্ড অফ জাজমেন্টের প্রতীক এবং জাদুকরী চিহ্ন আঁকা ছিল। চার্মটি দেখতে বেশ গম্ভীর ছিল, যেন এটি কোনো প্রাচীন নিয়মগ্রন্থের অংশ। এটি আমার রক্ত, চতুর্থ ইপকের একটি প্রাচীন নিয়মগ্রন্থ এবং রাজপরিবারের গ্রেড 0 সিল্ড আর্টিফ্যাক্ট দিয়ে তৈরি একটি উচ্চ স্তরের চার্ম। অ্যামিরিয়াস শান্ত গলায় বলল, এটির নাম নবম ল। এটিতে সামান্য পরিমাণে আধ্যাত্মিক শক্তি প্রয়োগ করলেই এটি আমার মতো ক্ষমতার প্রকাশ ঘটাতে পারে। এমনকি সাধারণ মানুষও এটা করতে পারবে। এটা ছাড়া তোমার পক্ষে আমার অভিনয় করা খুব কঠিন হবে। আসলেই তাই, ছদ্মবেশে আমার দেখানো ক্ষমতা কেবল বাইরের দিক থেকেই সত্য মনে হবে। সাধারণত অন্যদের বোকা বানানো গেলেও অধীনস্থদের ওপর প্রভাব বিস্তার করার সময় এটি কোনো কাজে আসত না। ক্লাইন মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। অ্যামিরিয়াস বলতে থাকল, তোমার বর্তমান শক্তি দিয়ে তুমি সহজেই এর ব্যবহার সহ্য করতে পারবে। এর সাহায্যে তুমি তোমার লক্ষ্যের ওপর প্রয়োজনীয় নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে পারবে। তাতে তারা অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে পড়ে যাবে। এভাবে কোনো ডেমিগড যদি তোমাকে পরীক্ষা করতে আসে, তবে তুমি তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে পারবে। সবশেষে যদি কোনো ঝামেলা না হয় এবং তোমার এটি ব্যবহারের প্রয়োজন না পড়ে, তবে এটি তোমার কাছেই থেকে যাবে। এটি 1 বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। ক্লাইন প্রথমে একটু অবাক হল, তারপর সে ভীষণ খুশি হল। মিউটেটেড সান সেক্রেড এমব্লেম দিয়ে তৈরি চার্মটি ব্যবহার করার পর সে অবশেষে আরেকটি উচ্চস্তরের চার্ম পেল। যদিও এই ধরনের জিনিসের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে এবং একবারই ব্যবহার করা যায়, তবে এর কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অবশ্য এটি তৈরির কঠিন নিয়মের কারণে এগুলোর সংখ্যা খুবই কম হয়। একজন ডেমিগড বলে কথা, সে বিল্টের চেয়ে অনেক বেশি উদার। একজন ভবঘুরেকে ঘুষ দেওয়া আর জলদস্যু অ্যাডমিরাল স্তরের কোনো অ্যাডভেঞ্চারারকে রাজি করানোর খরচ তো আলাদা হবেই। ক্লাইন খুশি মনে মনে ভাবল। সে নীরবে তার হাত বাড়িয়ে নবম ল নামের উচ্চস্তরের চার্মটি গ্রহণ করল। তারপর সে দেখল অ্যামিরিয়াস তার বেল্ট খুলছে। সামান্য নীরবতার পর ক্লাইন নিজের অস্বস্তি চেপে রাখল। সে মুখে কোনো ভাব না দেখিয়ে নিজের জামাকাপড় খুলে ফেলল। খুব দ্রুতই সে অ্যামিরিয়াসের সাথে পোশাক বদল করে ফেলল। সে গাঢ় নীল রঙের কড়কড়ে অ্যাডমিরালের ইউনিফর্মটি পরে নিল। অ্যামিরিয়াস আর বিল্টকে বাগানের একটা নির্জন পথ দিয়ে চলে যেতে দেখে ক্লাইন শান্তভাবে তার বোতামগুলো ঠিক করল। সে কাচের জানালার দিকে তাকাল। অন্ধকার রাত আর লালচে চাঁদের আলোয় কাচের জানালাটি একটি আয়নার মতো লাগছিল। সেখানে আবছাভাবে ক্লাইনের বর্তমান চেহারা ভেসে উঠল। তার কালো চুলগুলো সুন্দর করে পেছনে আঁচড়ানো ছিল। তার চোখ দুটো ছিল নীল এবং গভীর। তার গাল দুটো কিছুটা ঝুলে পড়া ছিল এবং মুখে কোনো দাড়ি ছিল না। তার চোখে মুখে ছিল এক গম্ভীর এবং সেকেলে ভাব। তার গায়ে জড়ানো ছিল দড়ি, মেডেল আর কাঁধের লোগো বসানো গাঢ় নীল রঙের রাজকীয় পোশাক। ক্লাইন তার ঠোঁট কিছুটা বাঁকাল। সে মনে মনে নিজেকে বলল, এখন থেকে আমি নৌবাহিনীর অ্যাডমিরাল। পকেটে থাকা 9th ল চার্মটা স্পর্শ করে ক্লাইন মোরেত্তি নিজের উচ্চতা আর চেহারার খুঁটিনাটি পরিবর্তন করল। সে নিজেকে দেখতে অবিকল অ্যামিরিয়াস রিভেল্ডের মতো বানিয়ে নিল। সে অন্য একটা দরজা দিয়ে হরেক রকমের জিনিসপত্র রাখার ঘর থেকে বের হল। সে একটি নিস্তব্ধ করিডোর দিয়ে হেঁটে আবার গভর্নর জেনারেলের অফিসে ফিরে গেল। যাওয়ার পথে মাঝে মধ্যে ওয়েটার আর পরিচারিকারা তার পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু কেউ তার দিকে সরাসরি তাকানোর সাহস পেল না। কেবল তার অ্যাডমিরালের ইউনিফর্ম দেখেই তারা তাড়াহুড়ো করে পাশে সরে গেল আর মাথা নিচু করে তাকে অভিবাদন জানাল। একই উচ্চতার যে কোনো মানুষ এই পোশাক পরে সম্ভবত ভোজসভায় ঢোকার পথ খুঁজে পেয়ে যেত। আমাকে বলতেই হচ্ছে, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের অভিনয় করা সাধারণ মানুষের মতো অভিনয় করার চেয়ে অনেক সহজ হতে পারে। ক্লাইন সোজা সামনের দিকে তাকিয়ে রইল আর নিজের গম্ভীর ভাব বজায় রাখল। সে ধীরস্থির পায়ে কালো ইট দিয়ে বাঁধানো একটা পথের দিকে এগিয়ে গেল। শীঘ্রই সে সুন্দর আর সুরম্য সঙ্গীত শুনতে পেল। দেয়ালের মার্জিত ল্যাম্পগুলোতে গ্যাস জ্বলছিল আর অন্ধকার চারপাশকে আলোকিত করছিল। ক্লাইন একটা বিশ্রাম নেওয়ার ঘরের কাছে পৌঁছানো মাত্রই একটা ঘর খুলতে দেখল। সেখানে একজন মধ্যবয়সী ভদ্রলোক অপেক্ষা করছিল আর সে তার দিকে এগিয়ে আসল। ভদ্রলোকের চুল ছিল কালো আর চোখ দুটো ছিল নীল। তার মুখের গড়ন কিছুটা অ্যামিরিয়াসের মতো হলেও তার কপাল ছিল আরও চওড়া আর চোখের নিচে ফোলাভাব ছিল। তার মুখের কোণগুলো ঝুলেছিল না। সে আর কেউ নয়,
সে ছিল অ্যামিরিয়াস রিভেল্ডের ছোট ভাই অ্যাস্টন রিভেল্ড। এই ভদ্রলোক একসময় নৌবাহিনীতে চাকরি করেছিল। দক্ষিণ মহাদেশের উপনিবেশগুলোতে বীরত্বপূর্ণ অবদানের পর তাকে কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে সে নিজের সামরিক জীবন নিয়ে বিরক্ত হয়ে পড়েছিল, তাই রাজনৈতিক ভারসাম্যের সুযোগ নিয়ে সে পেশা বদল করতে রাজি হল আর ওখানকার গভর্নর জেনারেল হয়ে গেল। ওরাভিতে কাটানো ৫-৬ বছরে দ্বীপের অবস্থান আর সম্পদের গুরুত্বের কারণে সে রিভেল্ড পরিবারকে বড় পরিসরে কৃষিজমি আর জমিদারি কিনতে প্ররোচিত করেছিল। এর ফলে সে প্রচুর সম্পত্তির মালিক হতে পেরেছিল। এই সম্পত্তি পুরোপুরি তার ক্ষমতার জোরে কেনা হয়নি। অ্যাস্টন আর রিভেল্ড পরিবার পর্যাপ্ত দাম মিটিয়েছিল, এমনকি তারা ব্যাংকের কাছ থেকে ঋণও নিয়েছিল। এটি বালামের পূর্ব উপকূলের মতো ছিল না, যেখানে ফেসাকদের জমি অত্যন্ত কম দামে জোর করে কিনে নেওয়া হয়েছিল। অবশ্য সে যদি ওরাভির গভর্নর জেনারেল না হতো আর তার বড় ভাই যদি সেন্ট্রাল সোনিয়া সাগরের নৌবাহিনীর সর্বোচ্চ কমান্ডার না হতো, তবে রিভেল্ড পরিবার তাদের লক্ষ্যবস্তুদের এত সহজে চমৎকার সব কৃষিজমি আর জমিদারি বিক্রি করতে রাজি করাতে পারত না। এবার আসল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ক্লাইন শান্তভাবে এগিয়ে গেল আর অ্যাস্টনের সামনে গিয়ে থামল। অ্যাস্টন চারদিকে তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, তুমি কি ওই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছ? কোনো বিষয় নিয়ে? ক্লাইন প্রথমে একটু ঘাবড়ে গেল। তার মনে পড়ল তার পাওয়া তথ্যের একটা পরিচিতি অংশ। যদি অ্যাস্টন কোনো গোপন আলোচনার জন্য অনুরোধ করে কিংবা নির্দিষ্ট কোনো বিষয়ের উত্তর জানতে চায়, তবে তাকে বলবে যে ওরাভি থেকে যাওয়ার সময় তাকে উত্তর দেওয়া হবে। অ্যাডমিরাল অ্যামিরিয়াস সত্যিই এটা আগে থেকে আন্দাজ করেছিল। আমাকে শুধু নিজের আচরণ আর কণ্ঠস্বর নিয়ন্ত্রণে রাখতে হবে। হ্যাঁ, লোয়েন অভিজাতদের ব্যবহৃত বিশেষ শব্দ আর উচ্চারণও ব্যবহার করতে হবে। ক্লাইন মৃদু মাথা নাড়ল আর কঠোর গলায় বলল, আরও কয়েকটা দিন অপেক্ষা করো। ওরাভি থেকে যাওয়ার সময় তোমাকে উত্তর দেওয়া হবে। অ্যাস্টন কোনো সন্দেহ না করে মৃদু হাসল। মনে হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার শক্তি পাওয়ার জন্য তুমি কোনো কিছুর অপেক্ষা করছ। এমন কোনো কাজ যা অ্যাডমিরাল অ্যামিরিয়াসকে নিজেই করতে হবে? ক্লাইনের মন চঞ্চল হয়ে উঠল। সে উচ্চপদস্থ কর্মকর্তাদের মতো পরিচিত কণ্ঠস্বরে বলল, নিজের অনুমানগুলো নিজের কাছেই রাখো। এই বলে সে এক পা এগিয়ে ভোজসভার হলের দিকে হেঁটে চলে গেল। অ্যাস্টন তার বড় ভাইয়ের পিঠের দিকে তাকিয়ে রইল। তার মুখের অভিব্যক্তি ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল। তারপর সে মৃদু মাথা দোলাল। ভোজসভার হলে ঢুকে ক্লাইন চারপাশটা একবার দেখে নিল আর খাবার রাখা লম্বা টেবিলটার দিকে এগিয়ে গেল। মাঝে মধ্যে তার কাছে আসা মানুষদের সাথে সৌজন্য বিনিময় করার জন্য সে থামছিল। এই প্রক্রিয়ার মধ্যে সে বুঝতে পারল যে কথোপকথনের বিষয়বস্তু তার না বুঝলেও চলবে, তাকে শুধু মাঝে মধ্যে মাথা নাড়াতে হবে। এতেই কথাবার্তা কোনো ঝামেলা ছাড়াই শেষ পর্যন্ত এগিয়ে যাবে। আসলেই কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা অভিনয়ের কিছু দিক সহজ করে দেয়, কিন্তু একইভাবে কিছু বিষয় বেশ কঠিনও হতে পারে। ক্লাইন একের পর এক বাধা পেরিয়ে অবশেষে লম্বা টেবিলটার সামনে এসে পৌঁছাল। সে নিজের হাতে একটা প্লেট তুলে নিল। সে নিজেকে মনে করিয়ে দিল যে অ্যাডমিরাল অ্যামিরিয়াস মাছ, গরুর মাংস আর লবস্টার পছন্দ করত, তবে সে মুরগি আর রাজহাঁসের মাংস অপছন্দ করত। তাই সে রোস্ট করা মুরগি আর ব্যাকল্যান্ড স্টাইলের রোস্ট করা রাজহাঁসের মতো খাবারগুলো এড়িয়ে গেল। সে কিছুটা গরুর মাংস, ভাজা ড্র্যাগন বোন ফিশ আর মাখন ও পনির দিয়ে রান্না করা ওডোরা লবস্টার নিল। ধাতব পাত্রগুলোর নিচে অ্যাসবেস্টস দেওয়া ছিল। নিচে জ্বলন্ত লাল কয়লা অথবা ধোঁয়া ওঠা গরম জল থাকায় খাবারগুলো গরম ছিল। প্রথম কামড়টা দেওয়ার সাথে সাথেই ক্লাইন প্রায় ভেঙে পড়ছিল। তার আসল চরিত্রটা প্রকাশ পেয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সে নিজের প্লেট ধরে বন্দর শহরের সংসদ সদস্য, নৌবাহিনীর সরবরাহকারী আর অন্যদের সাথে কথা বলার সময় অ্যাডমিরালের ভাবমূর্তি বজায় রাখার আপ্রাণ চেষ্টা করল। সে মনোযোগ দিয়ে তাদের কথা শুনছিল আর মাঝে মধ্যে মুখে খাবার পুড়ছিল। সে খেয়াল করল যে লেজওয়ালা কোট পরা এক তরুণ অনবরত তার পিছু পিছু ঘুরছে। তার সোনালি চুলগুলো সুন্দর করে পেছনের দিকে আঁচড়ানো ছিল। তার কপালে চুল কিছুটা কম ছিল আর চোখ দুটো ছিল হালকা নীল। তাকে দেখতে বেশ সুদর্শন আর ভদ্র মনে হচ্ছিল। ছবিটার সাথে হুবহু মিল ছিল। সে ছিল অ্যামিরিয়াসের সেক্রেটারি লুয়ান। ক্লাইন নিজেকে নিয়ন্ত্রণ করল আর তার দিকে খুঁটিয়ে তাকাল না। ভোজসভা শেষ হওয়ার আগে সে নিজের পেট ভরাতে চাইছিল। গভর্নর জেনারেলের অফিস থেকে বের হয়ে ক্লাইন দেহরক্ষীদের পাহারায় থাকা গাড়িতে চড়ল। সে ওয়াইন ক্যাবিনেটের পাশের আসনে বসল। সোনালি চুলের সেক্রেটারি লুয়ান তার পিছু পিছু গাড়ির ভেতরে ঢুকল। তার চামড়ার বুট জুতো পুরো নরম কার্পেটের উপর পড়ার সাথে সাথে সে নিঃশব্দে ক্লাইনের বিপরীত দিকের আসনের দিকে এগিয়ে গেল। সে সেখানে বসল, কিন্তু আসনের মাত্র 1/3 জায়গা দখল করে রইল। গাড়ি চলতে শুরু করার সাথে সাথেই লুয়ান তার সাথে থাকা কালো ব্রিফকেস থেকে একগোছা নথিপত্র বের করল। মহামান্য, এটি 1349 সালের ওরাভি নৌঘাটির হিসাবের খাতা। ক্লাইন হাত বাড়িয়ে নথিপত্রগুলো নিল আর অবহেলায় কয়েকটা পাতা উল্টে দেখল। এক রোল টয়লেট পেপারের দাম 1 পাউন্ড,
নৌঘাঁটির বাথরুম বছরে ২০ বার সংস্কার করা হয়েছিল। ক্লাইন মনে মনে একটা সহজ হিসাব কষল আর সব ধরনের হাস্যকর খরচের বিবরণ দেখতে পেল। এই হিসাবপত্র কি একটু বেশি সহজ আর স্পষ্ট নয়? আমি তো তাদের একটা ক্লাস নিয়ে কিভাবে ভুয়া বিল তৈরি করতে হয় তা শিখিয়ে দিতে পারতাম। ক্লাইন গুরুত্বের সাথে ভাবল তার এখন কেমন আচরণ করা উচিত। তার দৃষ্টিতে অ্যামিরিয়াসের ছদ্মবেশ ধারণ করার সবচেয়ে কঠিন কাজ ছিল লুয়ানকে বোকা বানানো। এর মানে এই নয় যে গভর্নর জেনারেল অ্যাস্টন আর সিনথিয়া অ্যাডমিরাল অ্যামিরিয়াসকে তার সেক্রেটারির চেয়ে কম চিনত। আসল কথা হল, ছোট ভাই হিসাবে অ্যাস্টন কোনো গরমিল আঁচ করতে পারলেও ইশারা পাওয়ার পর সেটা ধামাচাপা দিতে সাহায্য করতে পারত। একইভাবে তার রক্ষিতা হিসেবে সিনথিয়াও অ্যাডমিরালের ওপর নির্ভরশীল থাকায় বিষয়টা গোপন রাখতেই চাইত। অবশ্য সিনথিয়া যে গুপ্তচর হতে পারে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কোনো গুপ্তচরের মাধ্যমে ব্যবহৃত হওয়ার একটা সুযোগ থেকেই যায়। কিন্তু তা সত্ত্বেও লুয়ানের মতো কেউ এতটা বিপজ্জনক হতে পারে না, যার দায়িত্বই ছিল অ্যাডমিরালের ওপর নজর রাখা। আমি কোনোভাবেই নিজেকে প্রকাশ করতে পারি না। এমন রিপোর্টের মুখোমুখি হলে অ্যাডমিরাল অ্যামিরিয়াসের প্রতিক্রিয়া কেমন হতো? সে কি রেগে যেত, নাকি রেগে যাওয়ার ভান করত? না, ওরাভি নৌঘাটির কর্মচারীরা নিশ্চয়ই এত বড় দুঃসাহস দেখাবে না যে একজন অন্ধ মানুষের মতো তার সামনে এমন স্পষ্ট গরমিল থাকা রিপোর্ট জমা দেবে। তাদের মধ্যে নিশ্চয়ই এক ধরনের পারস্পরিক বোঝাপড়া আর আত্মবিশ্বাস ছিল। যেহেতু নথিতে এ সম্পর্কে কিছু লেখা ছিল না, তাই ক্লাইনকে নিজের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হল। তাছাড়া সে নিশ্চিত ছিল যে ওরাভি নৌঘাটির রিপোর্টটি হয়তো অ্যাডমিরালের প্রত্যাশার বাইরে ছিল, নয়তো এটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। সময়সূচি অনুযায়ী এটি এমন একটি বিষয় ছিল যা সহজেই সামলানো সম্ভব। সম্ভাবনা যাই হোক না কেন, আমাকে উচ্চপদস্থ কর্মকর্তাদের মতো নির্লিপ্ত আচরণ করতে হবে। নিজের কোনো অবস্থান বা মতামত প্রকাশ করা চলবে না। ক্লাইন ফাইলটা বন্ধ করে সোনালি চুলের সেক্রেটারি লুয়ানের হাতে ফেরত দিল। সে গম্ভীর মুখে বলল, ওটা আমার ডেস্কে রেখে দাও। এই কথার অন্তর্নিহিত অর্থ হল, আমি এটা ভালোভাবে দেখব। অন্যদের কাছে এর অর্থ তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আলাদা হতে পারে। ওরাভি নৌঘাটির লোকজন যদি আগে থেকে কোনো আভাস ৩০ দিয়ে এটি করে থাকে, তবে এর অর্থ হল অ্যাডমিরাল কিছুটা অসন্তুষ্ট হয়েছে আর সে এর ব্যাখ্যা আশা করছে। আর যদি তাদের মধ্যে আগে থেকেই কোনো বোঝাপড়া থেকে থাকে, তবে এর অর্থ হল অ্যাডমিরাল এই বিষয় থেকে নিজের জন্য আরও বড় কোনো সুবিধা আদায় করতে চাইছে। এর ফলে কেউ অসন্তুষ্ট হবে কিনা তা নিয়ে ক্লাইনের মাথাব্যথা ছিল না, কারণ কয়েকদিন পর সে তো আর অ্যামিরিয়াস রিভেল্ট থাকছে না। সে বিশ্বাস করত যে একজন সত্যিকারের ডেমিগডের কাছে তার অধীনস্থদের ক্ষোভ দমন করার পর্যাপ্ত উপায় রয়েছে। তাছাড়া সে মনে মনে খুশি হল যে অ্যামিরিয়াস চার্চ অফ স্টর্মসের কোনো ডেমিগড ছিল না। নইলে তাকে ভাবতে হতো সে কি কেবল মাথা নেড়ে রিপোর্টটি পাশ করিয়ে দেবে, নাকি রাগে নথিপত্র ছুঁড়ে ফেলে দিয়ে ২-৪ জন মানুষকে সমুদ্রের জলে ফেলে দিয়ে মাছের খাবার বানাবে। হ্যাঁ, মহামান্য। সোনালি চুলের সেক্রেটারি লুয়ানের মুখের ভাব বদলাল না। সে নথিপত্রগুলো নিজের কালো ব্রিফকেসে পুরে নিল, যেন সে আগে থেকেই এমন উত্তরের অপেক্ষায় ছিল। ফেরার পথে ক্লাইন অ্যামিরিয়াসের অভ্যাস অনুযায়ী গাড়ির সিটে হেলান দিয়ে বসল। সে চোখ দুটো অর্ধেক বুজে রাখল, যেন সে কোনো গভীর বিষয় নিয়ে ভাবছে, যদিও বাস্তবে সে কিছুই ভাবছিল না। লুয়ান চুপচাপ বসে রইল আর কোনো কথা বলল না। মানুষের সমান উঁচু লোহার কালো ল্যাম্পপোস্টগুলো দ্রুত পেছনে চলে যেতে লাগল। গাড়িটি নৌঘাটির কাছাকাছি দিয়ে গিয়ে একটা বাগান আর সবুজ লন ঘেরা বাড়ির মোড়ে বাঁক নিল। ক্লাইন সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সাথে সাথেই একজন বাটলার তার জন্য দরজা খুলে দিল। চাকর বাকরেরা দরজার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে তার ভেতরে ঢোকার অপেক্ষা করছিল। সারা বারান্দা বা লিভিং রুমটি অত্যন্ত ক্লাসিক্যাল ঢঙে সাজানো ছিল। সেখানে সুন্দর প্রাকৃতিক দৃশ্যের তৈলচিত্র, চুনাপাথরের মূর্তি আর সাধারণ কিন্তু মার্জিত ফুলদানি রাখা ছিল। সারা ঘরে হালকা অথচ দীর্ঘস্থায়ী একটা সুবাস ছড়িয়েছিল, যা মন ছুঁয়ে যাচ্ছিল। ক্লাইনের এখন কিছুটা স্বস্তি পাওয়ার কথা থাকলেও এক সুন্দরী রমণীকে ঘরের পোশাক পরে তার দিকে এগিয়ে আসতে দেখে সে আড়ষ্ট হয়ে গেল। তাকে দেখে মনে হচ্ছিল সে তার ২০ কোঠার শুরুতে আছে। তার সোনালি চুল পিঠের ওপর ছড়িয়ে পড়েছিল। তার নীল চোখের দৃষ্টিতে মনে হচ্ছিল এক ধরনের আলো লুকিয়ে আছে। তার নম্র নারীত্বের ভেতরেও কৈশোরের কিছুটা ছাপ স্পষ্ট ছিল। সে আর কেউ নয়, সে ছিল অ্যাডমিরাল অ্যামিরিয়াসের রক্ষিতা সিনথিয়া। ক্লাইন নিজের অস্বস্তি চেপে রাখল আর অ্যামিরিয়াসের গম্ভীর মুখে হাসি ফুটিয়ে নিজের ২ হাত প্রসারিত করল। সিনথিয়া নিজেকে তার বাহুবন্ধনে সঁপে দিল আর পায়ের আঙুলের ওপর ভর দিয়ে দাঁড়াল। তার গাল ক্লাইনের গালে ছুঁয়ে সে হেসে ফিসফিস করে বলল, অ্যাডমিরাল, আমি তোমার জন্য বাথটাবের জল গরম করে রেখেছি। এর মানে সে ভোজসভা শেষ হওয়ার ওপর নজর রাখার জন্য কাউকে রেখেছিল। একজন রক্ষিতা হওয়াও তো মুখের কথা নয়। অ্যাডমিরাল অ্যামিরিয়াস নিজের চিন্তাভাবনা দূর করার জন্য গরম জলে স্নান করতে সত্যিই পছন্দ করত। তাদের গাল কতটা কাছাকাছি ছিল তা ভুলে থাকার জন্য ক্লাইন নিজের মনকে অন্যদিকে ডাইভার্ট করল। তার মনে কোনো কামনা ছিল না, তাই তার কেবল অস্বস্তিই লাগছিল। খুব ভালো। ক্লাইন তার প্রশংসা করল
আর আলতো করে সিনথিয়াকে নিজের থেকে দূরে সরিয়ে দিল, কারণ সে নিজের হাত দুটো কোথায় রাখবে তা ভেবে পাচ্ছিল না। সিনথিয়া একটু পিছিয়ে গেল। সে ক্লাইনকে দোতলার দিকে নিয়ে চলল। তাকে বাথরুমে নিয়ে যাওয়া হল, আর সে তার জন্য একটা বাথরোব গুছিয়ে রাখল। সব গোছগাছ করার পর সিনথিয়া দাসদাসীদের নির্দেশ দিল ঘণ্টার আওয়াজ না পাওয়া পর্যন্ত তারা যেন কেউ দোতলায় না আসে। তারপর সে নিজের শোবার ঘরে ফিরে গেল আর পোশাক পাল্টে রেশমের তৈরি একটি নাইটগাউন পরে নিল। তার নাইটগাউনের ফাঁক দিয়ে বুকের অনেকটা অংশ দেখা যাচ্ছিল। সেখানে মোহনীয় শুভ্রতা ছিল, আর বুকের খাঁজের গভীরে একটি বিশেষ লকেটের হাড় ঝুলেছিল। লকেটটি দেখতে একটি আঙুলের করের সমান কালো গন্ডারের শিঙের মতো লাগছিল। সিনথিয়া গলার হাড়টি খুলে নিল আর বালিশের নিচে গুঁজে রাখল। লজ্জা আর দ্বিধা নিয়ে সে শোবার ঘর থেকে বের হল আর বাথরুমের দরজার সামনে এসে দাঁড়াল, যেখানে অ্যাডমিরাল স্নান করছিল। নিজের সবটুকু সাহস সঞ্চয় করে সে দরজার হাতল ধরে টানল। ক্যাঁচ! তার হাত থেমে গেল। সে বুঝতে পারল যে বাথরুমের দরজাটা ভেতর থেকে কোনো এক সময় লক করে দেওয়া হয়েছে। সিনথিয়া অবাক হয়ে অবচেতনভাবেই দরজার হাতলে আবার টান দিল। ক্যাঁচ! ক্যাঁচ! বাথরুমের দরজাটা 1 ইঞ্চিও নড়ল না। বাথরুমের ভেতরটা ভাগ করা ছিল। চারপাশের গরম ভাব পুরো বাথটাবটাকে ঢেকে ফেলেছিল। মাথা ছাড়া ক্লাইন মোরেত্তির পুরো শরীরটা গরম পানিতে ডুবেছিল। সে সেখানে এতটাই আরামে শুয়েছিল যে তার পায়ের আঙুলগুলো নাড়াতেও ইচ্ছে করছিল না। কি চমৎকার একটা রাত যদি শুধু বাইরে সিনথিয়া না থাকত। আমাকে একটু পরেই সিনথিয়াকে সামলাতে হবে। ক্লাইন একটা দীর্ঘশ্বাস ফেলল আর ভাবল যে সিনথিয়ার সাথে ঘনিষ্ঠ হওয়া এড়াতে কি অজুহাত দেওয়া যায়। অ্যাডমিরাল অ্যামিরিয়াস রিভেল্ডের স্বভাব অনুযায়ী ক্লাইন প্রথমে কাজকে অজুহাত হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিল। এরপরের অজুহাতগুলো হতো তার শরীর ভালো না থাকা, যৌন ক্ষমতা হারিয়ে ফেলা, এইমাত্র খাওয়া ওষুধ হজম করার জন্য কিছুটা সময়ের প্রয়োজন হওয়া, এবং কিভাবে সে হঠাৎ নিজের আসল যৌন অভিযোজন বুঝতে পারল, যার কারণে কোকড়ানো চুলের বেবুনদের তার কাছে চরম আকর্ষণীয় মনে হতে লাগল। এতে অ্যাডমিরালের ভাবমূর্তি নষ্ট হবে কি না তা নিয়ে ক্লাইন একটুও চাপ অনুভব করল না। যতক্ষণ সে সিনথিয়াকে এটা সন্দেহ করা থেকে বিরত রাখতে পারল যে সে একজন নকল অ্যামিরিয়াস রিভেল্ড, ততক্ষণ সে তার মিশন নিখুঁতভাবে সম্পন্ন করতে পারল। অজুহাতের পরবর্তী ব্যাখ্যাগুলো এবং কিভাবে সে তার সেরে ওঠার অজুহাত খুঁজে পাবে, সে সমস্ত কিছু অ্যাডমিরাল অ্যামিরিয়াসের সমস্যা ছিল। তার সাথে আমার গিরম্যান স্প্যারোর কী সম্পর্ক? আর গিরম্যান স্প্যারোর নষ্ট হওয়া সুনামের সাথেই বা আমার শার্লক মরিয়ার্টির কী সম্পর্ক? ক্লাইন সন্তুষ্টির সাথে উঠে দাঁড়াল এবং শরীর থেকে পানি ঝরতে ঝরতেই বাথরুমের শুকনো অংশে হেঁটে গেল। সে একটা গোসলের তোয়ালে নিল এবং শরীর মুছে শুকিয়ে নিল। একটা ঝুলন্ত বাথরোব পরে নেওয়ার পর ক্লাইন নীরবে একটা লম্বা শ্বাস নিল, যেন সে তার কোনো বড় মিশন আনলক করতে যাচ্ছে। সে বাথরুমের দরজাটা খুলল। করিডোরটা ফাঁকা দেখে, যেখানে দুই পাশের দেয়াল ল্যাম্পের আলো ছাড়া আর কোনো আলো ছিল না, সে কিছুটা স্বস্তি পেল এবং তার উত্তেজনা কমে গেল। এটা প্রায় একটা জলদস্যু অ্যাডমিরালকে চ্যালেঞ্জ করার মতোই অনুভূতি। বিড়বিড় করতে করতে সে একটা গুরুতর সমস্যা বুঝতে পারল। মাস্টার বেডরুম বা স্টাডি রুম কোনটা সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। যাই হোক না কেন, আমাকে সিনথিয়াকে জানাতে হবে, নইলে অ্যাডমিরাল অ্যামিরিয়াসকে অদ্ভুত দেখাবে। ক্লাইন নিখুঁতভাবে মাস্টার বেডরুমটি খুঁজে পাওয়ার চেষ্টায় এই রকম বাড়িগুলোর নকশা মনে করার চেষ্টা করল। ঠিক এই সময়ে ক্লাইনের কোনাকুনি উল্টো দিকের ঘরের দরজাটা শব্দ করে খুলে গেল। সিল্কের নাইট গাউন পরা সিনথিয়া ক্লাইনের দিকে হেঁটে আসল। সিনথিয়ার ভেজা আর এলোমেলো সোনালি চুলগুলো নিচে নেমে এসেছিল। এমনকি কয়েক গোছা চুল তার নীল চোখ আর উজ্জ্বল লাল ঠোঁটের সামনে উড়ছিল। এটা তার চোখের উজ্জ্বলতা আড়াল করছিল, আর তার ঠোঁট দুটো আধবোজা ছিল। ঝাপসা আলোয় সিনথিয়াকে অত্যন্ত আকর্ষণীয় দেখাচ্ছিল। সিল্কের নাইট গাউনের কলারটা অনেকখানি খোলা ছিল, যার ফলে বরফের মতো সাদা চামড়া আর গভীর ক্লিভেজ ক্লাইনের চোখে ভেসে উঠল। ক্লাইন স্তব্ধ হয়ে গেল। এই তীব্র উত্তেজনা এড়াতে সে প্রায় ছাদের দিকে মাথা তুলে তাকাল। শান্ত হও, শান্ত হও। তুমি হলে অ্যামিরিয়াস রিভেল্ড। তাছাড়া তুমি এর আগেও অর্ধেক নগ্ন ডেমনেস দেখেছ। একটি এলমেন্ট মেডেনের তুলনায় এই মহিলার আকর্ষণ স্পষ্টতই যথেষ্ট নয়। দাঁড়াও, আমি কেন ডিমোনেসদের কথা ভাবছি কে জানে? তারা আগে পুরুষ ছিল নাকি নারী? ক্লাইন তার দৃষ্টি ধরে রাখল এবং এক ধরনের টিজিং সুরে সিনথিয়াকে ওপর নিচ মেপে নিল। ঠিক সেই মুহূর্তে সে একটা আদিম আকাঙ্ক্ষা অনুভব করতে পারল, কিন্তু তার শরীরের নিচের অংশে কোনো সাড়া মিলল না। এটা কি সেই সাময়িক চুক্তির ফল? আসলে অ্যাডমিরাল অ্যামিরিয়াসের এত ঝামেলা করার কোনো প্রয়োজন ছিল না। আমার মনে কোনো বাসনা জাগলেও আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারব। আমি এর আগে কেমন পরিস্থিতির মুখোমুখি হইনি? হ্যাঁ, সিনথিয়া নথিপত্রের বর্ণনার চেয়ে একটু আলাদা। সেখানে কি বলা হয়নি যে সে প্রায় 1 বা 2 বছর আগে অ্যামিরিয়াসের মিস্ট্রেস হয়েছিল? বেশিরভাগ সময় তাদের দেখা না হওয়ায় প্রতিবার অ্যাডমিরালকেই তাকে বুঝিয়ে শান্ত করতে হতো,
কারণ তার জমে থাকা ইচ্ছাগুলো পূরণ হতো না? তাহলে আজ সে নিজেই কেন উদ্যোগ নিল? তার কি মনে হচ্ছে মিস্ট্রেস হিসেবে তার অবস্থান নড়বড়ে, নাকি তাকে বদলে দেওয়া হয়েছে? ক্লাইন ফেসলেস হওয়ার পর থেকেই তার মনে হতে শুরু করল যে সবাই বুঝি নকল। সিনথিয়ার চোখের পাতা নিচু হয়ে এল। অ্যামিরিয়াসের তীক্ষ্ণ দৃষ্টির সামনে তার কুড়িয়ে আনা সাহসটুকু ধীরে ধীরে হারিয়ে গেল। সিনথিয়ার মুখটা এক ধরনের লজ্জিত লাল আভায় ভরে উঠল। সে একই সাথে লজ্জিত ও কিছুটা গর্বিত বোধ করছিল। তারপর সিনথিয়া তাকে শান্ত গলায় নির্দেশ দিতে শুনল, আমার জন্য কিছু কফি তৈরি করে আমার স্টাডিতে রেখে এসো। আজ রাতে আমাকে অনেক কাজ সামলাতে হবে। তোমাকে আমার জন্য অপেক্ষা করতে হবে না। সিনথিয়া নীরব হয়ে গেল। সিনথিয়া হঠাৎ মাথা তুলল। তার লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা তখনও তেমনই ছিল। অ্যাডমিরাল অ্যামিরিয়াস কি বলল সে তা এক মুহূর্তের জন্য বুঝতে পারল না। ক্লাইন গোপনে একটা লম্বা শ্বাস নিল এবং সামনে এগিয়ে গিয়ে সিনথিয়াকে জড়িয়ে ধরে তার কপালে মৃদু চুমু খেল। কয়েকদিন পর আমি তোমার সাথে অনেক সময় কাটাব। এই উত্তরটা সরবরাহ করা তথ্য থেকেই এসেছে, কিন্তু সে শব্দগুলো কিছুটা বদলে নিল। সত্যি বলতে আগে থেকে কিছু ধারণা না থাকলে ক্লাইন নিশ্চিতভাবেই ধরে নিল যে অ্যাডমিরাল অ্যামিরিয়াস তার মিস্ট্রেসের সাথে সময় কাটানোর সময়, এমনকি শারীরিক সম্পর্কের সময়ও সেই একই গম্ভীর মুখ বজায় রাখত। তার কথা আর কাজে সবসময় একটা কঠোর ভাব থাকত, তবে এই ডেমিগডের কথার মধ্যেও একটা নরম দিক ছিল। সে শুধু মিষ্টি মিষ্টি প্রেমের কথা বলায় খুব একটা পারদর্শী ছিল না। এটা তাকে অন্য একটা জিনিসও বুঝিয়ে দিল। অনেক মানুষকে কেবল বাইরে থেকেই বিচার করা যায়, আর তারা ব্যক্তিগত জীবনে কেমন তা কল্পনা করা অসম্ভব ছিল। একজন ফেসলেসের জন্য নিখুঁত ছদ্মবেশ ধারণ করতে হলে লক্ষ্যবস্তুর বিষয়ে খুঁটিনাটি অনুসন্ধান এবং যথেষ্ট ধারণার প্রয়োজন হতো। এটা ঠিক তেমনি ছিল যেমন একজন ম্যাজিশিয়ান কখনো প্রস্তুতি ছাড়া পারফর্ম করে না। সিনথিয়ার মুখে স্পষ্ট হতাশার ছাপ ফুটে উঠল, কিন্তু সে দ্রুত সেই অনুভূতিগুলো চেপে হাসল। ঠিক আছে অ্যাডমিরাল, তোমার নাইট গাউনটা ঘরে আছে। কাজ সামলানোর জন্য বাথরোব ঠিক মানানসই নয়। এটা হুবহু তথ্যের সাথে মিলে গেল। সে বেশ বিবেচক এবং পরিস্থিতি বুঝতে পারে। ক্লাইন দেখল সিনথিয়া ঘুরে নিজের ঘরে ঢুকে গেল। সে বেল বাজাল। ক্লাইন নিজে এই সুযোগে বাথরুমটা খুলে ফেলল এবং একই রঙের প্যান্টসহ গাঢ় লাল রঙের একটি নাইট গাউন পরে নিল। সিনথিয়া মনোযোগের সাথে স্টাডি রুমের দরজা খুলল এবং কিছুটা অগোছালো ডেস্কটা গুছিয়ে দিল। এরপর সে দাসীর কফি বানানো শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করল এবং নিজে সেটি নিয়ে এসে ক্লাইনের হাতে দিয়ে গেল। এই পুরো প্রক্রিয়া চলাকালীন ক্লাইন নথিপত্র আর তথ্যগুলো পড়ল, এমন একটা ভাব করল যেন সে খুবই পেশাদার। কিন্তু বাস্তবে লোহার যুদ্ধজাহাজ আর পাল তোলা রণতরীর নকশা ও ডেটা সম্পর্কে তার খুব একটা ধারণা ছিল না। সে একজন নিরক্ষরের চেয়ে আলাদা ছিল না। এই ক্ষেত্রে সে কেবল ক্যারিয়ার, আকাশসীমা নিয়ন্ত্রণ, মূল কামান এবং গান ট্যারেট সম্পর্কে জানত। চোখের কোণ দিয়ে ক্লাইন যখন দেখল সিনথিয়া নীরবে চলে গেল এবং দরজাটা বন্ধ করে দিল, তখন সে পুরোপুরি নিশ্চিন্ত হল। সে জানত যে সে অবশেষে এই রাতটা পার করতে পারল। মাস্টার বেডরুমের ভেতর সিনথিয়া তার ঠোঁট কামড়ে ধরল এবং বালিশের নিচ থেকে একটা নেকলেস বের করল, যা দেখতে আঙুলের এক করের সমান একটা কালো গন্ডারের শিংয়ের মতো ছিল, আর সে সেটা শক্ত করে আঁকড়ে ধরল। সে সেখানে দাঁড়িয়ে নীরবে প্রার্থনা করতে লাগল, ও মহান মাদার ট্রি অব ডিজায়ার, দয়া করে আমাকে আরও আকর্ষণীয় করে তোলো, যাতে অ্যাডমিরাল অ্যামিরিয়াস আমার প্রতি আরও বেশি মোহিত হয় এবং সে আমার কাছ থেকে চরম আনন্দ লাভ করতে পারে ও আমাকে একটা সন্তান দিতে পারে। শান্ত স্টাডি রুমের ভেতর ক্লাইন তার সামনে রাখা নথির স্তূপ উল্টে পাল্টে দেখল। সে তথ্যে নির্দেশিত পদ্ধতি অনুযায়ী কাজ করল। সে সহজগুলো বেছে নিল এবং সেগুলোতে অ্যামিরিয়াস রিভেল্ডের নাম স্বাক্ষর করল। তার স্বাক্ষর নকল করতে পারার কারণ ছিল ফেসলেস তাকে লক্ষ্যবস্তুর অনন্য বৈশিষ্ট্যগুলো মনে রাখতে সাহায্য করেছিল, আর ক্লাউন তাকে প্রয়োজনীয় নিখুঁত নিয়ন্ত্রণ দিয়েছিল। যে জটিল বিষয়গুলো সে বুঝতে পারল না, সেগুলোতে সে এই মর্মে নোট লিখে রাখল, বিষয়টি আরও খতিয়ে দেখা হোক। মধ্যরাত পর্যন্ত নিজেকে ব্যস্ত রাখার পর ক্লাইন হাত বাড়িয়ে মুখ ঢাকল এবং মৃদু হাই তুলল। এভাবে চলবে না। আমার ঘুমানো দরকার। আগামীকাল আমার সামনে অনেক বড় চ্যালেঞ্জ আছে। আমাকে পর্যাপ্ত শক্তি আর এনার্জি বজায় রাখতে হবে। ক্লাইন এক মুহূর্ত ভাবল এবং মাস্টার বেডরুমে ফিরে যাওয়ার চিন্তা বাদ দিল। সে তার ডান হাত তুলল এবং আধবোজা চোখের ওপর চাপ দিল। সেগুলোকে নিচের দিকে টেনে নাকের ডগার কাছে নিয়ে গেল। এরপর ক্লাইনের চোখ যেখানে ছিল সেখানে সে দুটো ফাটল তৈরি করল এবং তার মাংস দিয়ে একজোড়া নকল চোখ বানাল। একটি ফেসলেস হয়ে ওঠার পর আমি সত্যিই একটা দানবের মতো হয়ে উঠছি। স্কুলে পড়ার সময় যদি আমার এমন ঐশ্বরিক কৌশল থাকত। সে নীরবে দীর্ঘশ্বাস ফেলল। সে তার শরীরটা অর্ধেক হেলিয়ে রাখল এবং আসল চোখ দুটো বন্ধ রেখে নকল চোখ দুটো দিয়ে নথিগুলো পড়ার ভান করতে লাগল। ক্লাউন হিসেবে তার দক্ষতা তাকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করল। সে পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে রইল। কতক্ষণ কেটে গেল জানা নেই। ক্লাইন হঠাৎ তার স্বপ্ন থেকে জেগে উঠল।
সে বুঝতে পারল যে কোনো এক শক্তি তাকে গভীর ঘুমে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং তার ভেতর প্রবেশ করতে চাচ্ছিল। কে এটা? আমি তো ইদানিং কিছু করিনি। কেন কেউ আমার স্বপ্নে প্রবেশ করবে? না, এটা ঠিক নয়। আমি তো এখন অ্যাডমিরাল অ্যামিরিয়াস রিভেল্ড। ক্লাইনের মন সতর্ক হয়ে উঠল এবং সে সাথে সাথে নিজের চেহারা বদলে ফেলল। এমনকি স্বপ্নেও তাকে সেই ডেমিগডের মতোই দেখাতে লাগল। একই সময় সে অনুভব করল তার চেতনা যেন সংকুচিত হয়ে যাচ্ছে, যেন সে কিছু একটা এড়িয়ে চলার চেষ্টা করছে। আমি স্পষ্টভাবেই আমার সচেতনতা ফিরে পেয়েছি। আমি নিজেই পালিয়ে যেতে পারব আর জেগে উঠতে পারব, কিন্তু আমি এই স্বপ্নজগৎ ছেড়ে যেতে পারছি না। ক্লাইন কয়েকবার চেষ্টা করে অনেক অদ্ভুত বিষয় লক্ষ্য করল। সে খুব ভালো করেই জানত যে সে ঘুমাচ্ছে এবং সে স্বপ্নের বাইরে থাকা তার শরীরকে অনুভব ও নিয়ন্ত্রণ করতে পারছিল, কিন্তু সে যা-ই করুক না কেন জেগে উঠতে পারল না। এর ঠিক পরেই সে দেখল একটি ঝাপসা সাদা গ্যাস থেকে অস্পষ্ট এক মূর্তির আবির্ভাব হল। ক্লাইন তার চোখ কিছুটা সরু করল এবং তার মনের জোরে স্বপ্নটা ভেঙে ফেলার চেষ্টা করতে করতে তার আসল শরীরকে নীরবে নড়াচড়া করতে দিল। তারপর সে পকেটে হাত ঢুকিয়ে 9th ল চার্মটা স্পর্শ করল। ঠিক সেই মুহূর্তে ঝাপসা মূর্তিটি শান্ত গলায় বলল, অ্যাস্টনের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করো না। এটা একটা সতর্কবার্তা। একজন ডেমিগডকে সতর্ক করা বেশ বড় ব্যাপার। অ্যাস্টন আর বাকিরা কি করার কথা ভাবছে? ক্লাইন এক মুহূর্ত ভাবল এবং তার আধ্যাত্মিক শক্তি নির্গত করল, যার ফলে 9th ল চার্ম থেকে এক গভীর কর্তৃত্বের অনুভূতি ছড়িয়ে পড়ল। তারপর সে এর অনুকরণে তার স্বপ্নেও সেই একই অনুভূতির জন্ম দিল। সে গম্ভীর গলায় বলল, তুমি কে? তুমি কার প্রতিনিধিত্ব করছ? ঝাপসা মূর্তিটি কিছুটা অবাক হল, তারপর হেসে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যেমনটা আশা করা গিয়েছিল ল উইভার অ্যামিরিয়াসের কাছ থেকে। তুমি আসলেই এমন পরিস্থিতিতেও নিজের সচেতনতা ধরে রাখতে পেরেছ। না না না, যদিও অ্যামিরিয়াসের ল উইভার উপাধি রয়েছে, কিন্তু সে এই সমস্ত বিষয় এতটা দক্ষ নয়। তোমার বলা উচিত ছিল যেমনটা আশা করা গিয়েছিল লর্ড ফুলের কাছ থেকে। ক্লাইন মনে মনে কটূক্তি করল এবং কঠোর গলায় বলল, আমার প্রশ্নের উত্তর দাও। ঝাপসা মূর্তিটি মৃদু হাসল। আমি কে তা তোমার জানার কোনো প্রয়োজন নেই। একজন ডেমিগড হিসেবে তোমার এটা স্পষ্ট জানা উচিত যে সবকিছুই পূর্বনির্ধারিত, এমনকি সময়ও। যুগের নিয়তিকে প্রতিরোধ করার চেষ্টা করো না, যা আসলে সময়েরই ধারা। এটি কেবল তোমাকে ইতিহাসের এক বলির পাঁঠা বানিয়ে ছাড়বে। যুগের নিয়তি, সময়ের ধারা, ইতিহাসের বলি। যখন সে এটা শুনল, ক্লাইনের মাথায় হঠাৎ একটা শব্দ খেলে গেল, টুয়াইলাইট হার্মিট অর্ডার। তবে সে মুখ ফুটে কোনো কথা বলল না, কিংবা সেই শব্দগুলো উচ্চারণও করল না, কারণ আগামী কয়েকদিনের জন্য সেই ছিল অ্যাডমিরাল অ্যামিরিয়াস। ল উইভার অ্যামিরিয়াসকে নীরব থাকতে দেখে ঝাপসা মূর্তিটি আরেকটি কথাও বলল না। এটি একটি নির্গত সাদা গ্যাসে পরিণত হল এবং স্বপ্ন থেকে উধাও হয়ে গেল। উফ! অ্যামিরিয়াস রিভেল্ড এবং অ্যাস্টন রিভেল্ড ঠিক কী চক্রান্ত করছিল, যার কারণে তাদের টুয়াইলাইট হার্মিট অর্ডারের সতর্কবার্তা শুনতে হল। যতক্ষণ না কোনো ঘটনা সত্যিই যুগকে বদলে দিল আর ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল, এই প্রাচীন আর গোপন সংগঠনটি কখনো নিজেদের দেখাল না বা নিজেদের পরিচয় জানাল না। ক্লাইন মোরেত্তি তার স্বপ্নের মধ্যে একটা চমৎকার দুর্গের পাশে দাঁড়িয়েছিল। সে চিন্তিতভাবে সেই জায়গাটার দিকে তাকিয়ে রইল, যেখান থেকে ওই আবছা মূর্তিটা হারিয়ে গিয়েছিল। ভাবতে ভাবতে সে হঠাৎ ঘুম থেকে জেগে উঠল। সে তার নিজের ধারণা নিয়ে আর ততটা নিশ্চিত থাকতে পারল না। অ্যাডমিরাল অ্যামিরিয়াস রিভেল্ড এবং তার ভাই যে চক্রান্ত করছিল, তা হয়তো সত্যিই যুগের গতিপথকে প্রভাবিত করার মতো কিছু ছিল না। যদিও টুয়াইলাইট হার্মিট অর্ডার কেবল গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোতেই জড়াল, অন্য একটা গোপন সংগঠনের লিডার হিসেবে ক্লাইন স্পষ্ট জানল যে সংগঠনের নিজস্ব মিশন আর মূল্যবোধের বাইরেও সদস্যরা একে অপরকে সাহায্য করল। সম্রাট রোজেলের ডায়েরি থেকে বোঝা গেল যে টুয়াইলাইট হার্মিট অর্ডারে বিভিন্ন ক্ষেত্র, মর্যাদা আর সিকোয়েন্সের সদস্যরা ছিল। তাদের মধ্যে কিছু সদস্য টুয়াইলাইটের আগমন আর ট্রু গডের জেগে ওঠার অপেক্ষায় গভীর আগ্রহে অরিজিনাল ক্রিয়েটরকে বিশ্বাস করল, আর বাকিরা কেবল নিজেদের স্বার্থ খোঁজার চেষ্টা করল। এমন পরিস্থিতিতে যতক্ষণ না সংগঠক কঠোরভাবে নিয়মকানুন চাপিয়ে দিল, ততক্ষণ সদস্যরা স্বাভাবিকভাবেই একে অপরকে নানা দায়িত্ব দিল। হয়তো অ্যাস্টন রিভেল্ড যে বিষয়টার পরিকল্পনা করছিল, তা টুয়াইলাইট হার্মিট অর্ডারের কোনো বিশেষ সদস্যকে প্রভাবিত করল, যে আগে থেকেই এই ব্যাপারে জেনে গিয়েছিল। সেই কাজটা অন্য আরেকজন সদস্যকে সঁপে দিল আর যুগের হাওয়ার দোহাই দিয়ে অ্যাডমিরাল অ্যামিরিয়াস রিভেল্ডকে সতর্ক করল। এই যুক্তি ধরে এগোলে গোপন রাখা ঘটনাটা বেশ আকর্ষণীয় মনে হল। টুয়াইলাইট হার্মিট অর্ডারের যে ক্ষমতা, তাতে ল উইভার অ্যামিরিয়াস, যে সম্ভবত কেবল একজন সিকোয়েন্স চার, তাকে সরিয়ে দেওয়া মোটেও কঠিন কোনো কাজ ছিল না। আমার তো মনে হল যে তারা 7টি চার্চের চেয়েও অনেক সহজে 3 বা তার চেয়েও বেশি দেবদূতকে কাজে নামাতে পারল। তাহলে তারা সরাসরি কোনো ব্যবস্থা নিল না কেন, বরং উল্টো আগে থেকে সতর্কবার্তা দিল? ব্যাকল্যান্ডে যদি কোনো দেবদূত দেখা দিল, তবে কে জানে কোনো ট্রু গড সেখানে নেমে আসল কিনা।
তাই টুয়াইলাইট হার্মিট অর্ডারের সামনে ডিউক নেগানকে সামলাতে আরও ঘুরতি আর গোপন উপায় ব্যবহার করা ছাড়া কোনো পথ ছিল না। কিন্তু এটা হলো ওরাভি দ্বীপ, এমনকি কোনো হাই সিকোয়েন্স বিয়ন্ডার্স ও এখানে মোতায়েন ছিল না। সতর্ক বার্তা দেওয়ার কারণ কি, এটা যে টুয়াইলাইট হার্মিট অর্ডার গোপনীয়তা পছন্দ করল আর নিজেদের প্রকাশ করতে চাইল না, তাই তারা বেশি চরম কোনো পথ নিল না? নাকি যে সদস্য এই কাজটা দিয়েছিল সে অ্যামিরিয়াসকে মারতে চাইল না? তার কাছে হয়তো এই অ্যাডমিরাল এখনও কাজের ছিল, তাই সে তাকে বাদ দিতে চাইল না। এমনকি অ্যামিরিয়াস তার অমঙ্গলের কোনো কাজে জড়িয়ে গেলেও তাহলে তার আসল পরিচয়টা হয়তো নির্দিষ্ট কিছু গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল। ক্লাইন একটা সাহসী অনুমান করল, কিন্তু তা প্রমাণ করার কোনো উপায় না থাকায় সে সাময়িকভাবে বিষয়টা পাশে সরিয়ে রাখল আর মনের এক কোণে ফেলে দিল। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কারণ টুয়াইলাইট হার্মিট অর্ডার সতর্ক বার্তাটা অ্যাডমিরাল অ্যামিরিয়াসকে দিল। পরের কয়েকটা দিন কোনো কিছুর মধ্যে না জড়ালে মিশন শেষ হওয়া পর্যন্ত টিকে থাকা সম্ভব হল। এরপরে যা ঘটল তার সাথে আমার কোনো সম্পর্ক রইল না। আমার বর্তমান অবস্থা অনুযায়ী টুয়াইলাইট হার্মিট অর্ডার নিয়ে তদন্ত করা আমার পক্ষে অনেক দুরূহ ব্যাপার ছিল। এমনকি আমার আরও গভীরে যাওয়ার কোনো অধিকারও ছিল না। ক্লাইন তার নিজের বিশ্বাসে অটল রইল আর তার মনোযোগ ট্যারোট ক্লাবের দিকে ঘোরাল। একটা সমস্যা ধরা পড়ল। অন্যান্য গোপন সংগঠনগুলোর কেন্দ্রে নিজস্ব লক্ষ্য আর মূল্যবোধ থাকল, যার পাশাপাশি সদস্যরা একে অপরকে সাহায্যও করল। আর আমাদের ট্যারোট ক্লাবের ব্যাপারটাই আলাদা ছিল। এখানে কেবল একে অপরকে দেওয়া দায়িত্বই থাকল, কোনো লক্ষ্য বা মূল্যবোধ থাকল না। না, কয়েকজন সদস্যের মধ্যে অবশ্য লক্ষ্য আর মূল্যবোধ ছিল। যেমন আমার প্রিয় মুন বিশ্বাস করল যে এই সংগঠনটি পৃথিবী বাঁচানোর জন্য তৈরি হল। দ্য ফুল ক্লাইন নিজে নিজেই একটু হাসল, তারপর স্বপ্নের জগৎ থেকে বের হয়ে আসল। সে খুব সহজে তার নকল চোখ দুটো ঘষে তুলে ফেলল আর আসল চোখ দুটোকে আগের জায়গায় ফিরিয়ে নিল, কিন্তু হঠাৎ করেই সে থমকে গেল। ঘটা কেবল স্বপ্নে সাধারণ কোনো অনুপ্রবেশ ছিল না। ক্লাইন একটু কপাল কুঁচকাল যখন সে পুরো ঘটনাটা মনে করার চেষ্টা করল, কারণ ওই শক্তিটা প্রথমে তাকে গভীর ঘুমে তলিয়ে দেওয়ার চেষ্টা করছিল। ততক্ষণে আমি তো ঘুমিয়েই গিয়েছিলাম, তাহলে সে এমনটা কেন করল? ক্যাপ্টেন একবার বলেছিল যে একজন নাইটমেয়ার সরাসরি স্বপ্ন দেখতে পারল, তাই এমন ভুল করা অসম্ভব ছিল। তার মানে যে এসেছিল সে নাইটমেয়ার এর বিয়ন্ডার ক্ষমতা ব্যবহার করল না, অন্য কিছু ব্যবহার করল। সে কি স্পিরিট ওয়ার্ল্ডের মাধ্যমে আমার খোঁজ পেল, নাকি আমার অবস্থান জানার পর সে ডালি সিমনের বলা কালেকটিভ সাবকনশিয়াসের সমুদ্রকে ব্যবহার করে সরাসরি আমার বিয়ন্ডার ক্ষমতাকে প্রভাবিত করল? হ্যাঁ, দ্বিতীয় কারণটাই বেশি যুক্তিযুক্ত মনে হল। চেতনা ফিরে পাওয়ার পরেও আমি কেন স্বপ্ন থেকে বের হতে পারলাম না, তা কেবল এভাবেই ব্যাখ্যা করা গেল। সম্রাট রোজেলের ডায়েরিতে লেখা ছিল যে টুয়াইলাইট হার্মিট অর্ডার বলে সন্দেহ করা ওই সংগঠনের সভায় যোগ দেওয়ার সময় তার প্রবেশটা ঘটেছিল পুরো মহাদেশ জুড়ে বিস্তৃত একটা বাস্তবসম্মত স্বপ্নজগতের মাধ্যমে। একটা বাস্তবসম্মত স্বপ্নজগৎ। ক্লাইন মাথা নাড়ল আর একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে হাসল। অ্যাডমিরাল অ্যামিরিয়াস রিভেল্ড নিশ্চয়ই টুয়াইলাইট হার্মিট অর্ডারের এই সতর্কবার্তা আশা করল না। এটা কেবল তখনই সম্ভব হল কারণ সে আমাকে ভাড়া করল। অন্য কেউ হলে এই নকল রূপটা এতক্ষণে সবার সামনে চলে আসল। ওই নবম ল চামটা সত্যিই কাজে লাগল। সিটি অফ সিলভারের স্পায়ারের ভেতরে চিফ কলিন ইলিয়াডের ঘরটা ছিল। ডাক পেয়ে সেখানে যাওয়া ডেরিক বার্গ যখন আবার ওই পাকা চুল আর দাগে ভরা ডিমন হান্টারকে দেখল, তখন তার বেশ অস্বস্তি হল। অভিনন্দন জানানো শেষ হওয়ার পর কলিন তাকে ভালো করে দেখল আর জিজ্ঞেস করল, তোমার কি অ্যাডভান্সমেন্ট হয়েছে? হ্যাঁ, আমি এখন একজন সিকোয়েন্স 7 সোলার হাই প্রিস্ট। ডেরিক আগেই তার এই অ্যাডভান্সমেন্টের খবর দিয়ে রেখেছিল, তাই এই বিষয়টা লুকিয়ে রাখার কোনো প্রয়োজন ছিল না। কলিন এর হালকা নীল চোখ জোড়া, যা সময়ের অনেক ঝড়ঝাপটা দেখল, তা অন্যদিকে ঘুরে গেল। সে স্বাভাবিক গলায় জিজ্ঞেস করল, তোমার কাছে কি পরের পোষণ ফর্মুলাগুলো আছে? আগের ডেরিক হলে সরাসরি না বলে দিত, কিন্তু এখনকার ডেরিক উত্তর দেওয়ার আগে কিছুটা সময় নিল। আমি যদি না বলি, তবে কোনো অভিজ্ঞতা ছাড়াই আমার পরবর্তী অ্যাডভান্সমেন্ট হলে তা সবার মনে সন্দেহের জন্ম দিল। কিন্তু আমি যদি হ্যাঁ বলি, তবে চিফ হয়তো সান পাথওয়ের আরও বিয়ন্ডার্স তৈরি করার জন্য এই ফর্মুলাটা অন্য কোনো জিনিসের বদলে দিয়ে দিতে বলল। আর তাতেই প্রমাণ হয়ে গেল যে আমি মিথ্যে বলছি। ডেরিকের মাথায় যখন এই চিন্তাগুলো ঘুরছিল, সে তখন খুব শান্তভাবে উত্তর দিল না। তার মনে হল অভিজ্ঞতা তো বানিয়েও নেওয়া গেল। কলিন এমনভাবে মাথা নাড়ল যেন অস্বাভাবিক কিছুই ঘটল না। মাস দুয়েকের মধ্যে আমরা তোমার জন্য একটা অভিযানের ব্যবস্থা করব। জ্যাকের সাহায্যে যে পথ আর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেল, আমাদের দল সেটাকে নিরাপদ করবে। তারপর আমরা সেখানে দ্বিতীয়বার তল্লাশি চালাব। আমি আশা করি তুমি তখন আরও বড় কোনো পুরস্কার পাবে। হ্যাঁ, ইয়োর এক্সেলেন্সি। ডেরিক যখন উত্তর দিল, তার ঠিক তখনই হঠাৎ শেপার্ড লুভিয়ার কথা মনে পড়ল। পরদিন সকালে ক্লাইন সিনথিয়ার সাহায্যে নিজের পোশাক বদলে নিল। সে বেশ পেট পুড়ে সকালের নাস্তা করল। তারপর
অ্যাডমিরালের দেহরক্ষীদের পাহারায় একটা গাড়িতে চেপে ওরাভি নেভাল বেসের দিকে রওনা হল। সকালে রিয়ার অ্যাডমিরাল আর কর্নেলদের সাথে নিয়ে সে জাহাজের অবস্থা, অস্ত্রাগার, নতুন তৈরি হওয়া ট্রেনিং গ্রাউন্ড আর গত 1 বছরে 20 বারেরও বেশি সময় ধরে সংস্কার করা বাথরুমগুলো ঘুরে দেখল। নেভি মেস হলে দুপুরের খাবার খাওয়ার পর ক্লাইন তার পূর্বনির্ধারিত সূচি মেনে মেজর পদমর্যাদার উপরের সব অফিসারদের ডেকে পাঠাল তাদের রিপোর্ট শোনার জন্য। এই সময় তার সামনে একটা মোটা কালো মলাটের নোটবুক রাখা ছিল। সেটার ভেতরে কিছু প্রশ্ন লেখা ছিল যা অ্যাডমিরাল অ্যামিরিয়াস রিভেল্ড তার জন্য বিশেষভাবে তৈরি করে রেখেছিল। গত কয়েক দশকে নাবিকদের বেতন চুরি আর কঠিন জীবনযাপনের কারণে ওরাভিতে সাধারণ নাবিকদের মধ্যে 17 বার বিদ্রোহ দেখা দিল। ইম্পেরিয়াল নেভির নতুন আইন পাশ হওয়ার পর এবং ইয়োর এক্সেলেন্সির নির্দেশনায় আমাদের এই পুরনো সংস্কৃতিতে অনেক উন্নতি আসল। গত 3 বছরে এমন কোনো ঘটনা আর ঘটল না। ঘরাভি নেভাল বেসের একজন কর্নেল তার জায়গায় দাঁড়িয়ে পুরো পরিস্থিতি বিস্তারিত জানাল। সে মাঝে মাঝেই মাথা তুলে অ্যাডমিরাল অ্যামিরিয়াস রিভেল্ডের দিকে তাকাল এবং দেখল যে সে খুব মনোযোগ দিয়ে শুনছিল আর খাতায় নোট নিচ্ছিল। খাতায় কলম চালানোর খসখস শব্দে অফিসারদের কারোরই অসাবধান থাকার সাহস হল না। তারাও সমান গুরুত্ব দিয়ে জরুরি বিষয়গুলো লিখে নিল। এমন ইতিবাচক সাড়া পেয়ে কর্নেল নিজের অজান্তেই আরও জোরে জোরে রিপোর্ট পড়তে লাগল। কি বিরক্তিকর! ক্লাইন তার ঝরনা কলমটা ধরল আর কালো মলাটের নোটবুকে মনের আনন্দে কচ্ছপ, কাটলফিশ আর ড্রাগনের মতো রাজ্যের অদ্ভুত সব ছবি আঁকল। যেহেতু সে কখনো ছবি আঁকা শেখেনি, তাই তার আঁকা ছবিগুলো দেখতে বেশ অদ্ভুত আর কুৎসিত লাগল। পরবর্তীতে সে সেখানে কিছু কাটাকুটি দাগ কাটল আর নিজের সাথেই 5 in a row খেলা শুরু করল, যা সম্রাট রোজেল তৈরি করেছিল। অবশ্য তার দীর্ঘ অভিজ্ঞতা আর নিজের দায়িত্ব সম্পর্কে সচেতনতা তাকে দিয়ে মাঝে মাঝেই মাথা ওঠাল, যাতে সে রিপোর্টারের দিকে গম্ভীর চোখে তাকাতে পারল আর মাথা নেড়ে তাকে সাহস দিল। সামনের মানুষটি কি বলছিল সেদিকে তার কোনো খেয়ালই ছিল না। সে কেবল মাঝে মাঝে 2-1 শব্দ মনে রাখার চেষ্টা করল। ব্রিফিং চলার সময় ক্লাইন তার সোনালি চুলের সেক্রেটারি লুয়ানের দিকে তাকাল, যাতে সে তার হয়ে কিছু জরুরি বিষয় পরিষ্কার করার কথা বলতে পারল। সবকিছু সূচি মেনেই চলল। একেবারে শেষের দিকে ক্লাইন কালো মলাটের নোটবুকের কয়েকটা পাতা উল্টালো আর লয়েনের অভিজাতদের মতো গলায় সেক্রেটারি খসড়া করা এবং অ্যাডমিরালের ঠিক করে দেওয়া রিপোর্টটা পড়ে শোনাল। তারপর পরিস্থিতি অনুযায়ী সে অ্যামিরিয়াসের ব্যবহৃত সাধারণ কিছু শব্দ আর তকমা ব্যবহার করল এবং তার সাথে কিছু নিজস্ব কথা জুড়ে দিল, যেমন, এখানে কয়েকটা বিষয় আছে এবং আমাকে আরও কিছু কথা বলতে দাও। ব্রিফিং যখন শেষ হল ততক্ষণে সন্ধ্যা নেমে গিয়েছিল। লুয়ানের সাথে ক্লাইন ওরাভি নেভাল বেস থেকে বের হল আর একজন নেভি সাপ্লায়ারের বাড়ির দিকে রওনা দিল, যেখানে একটা ভোজসভার আয়োজন করা হয়েছিল। ভোজসভায় সবাই মিলে বন্দরের জিনিসপত্রের দামের ওঠানামা নিয়ে গল্প করল। ক্লাইন নিজেকে অ্যাডমিরাল অ্যামিরিয়াস হিসেবে তুলে ধরল আর মাঝে মাঝে ব্যাকল্যান্ডের পুরনো সব কৌতুক শোনাল, যা সবার মন জয় করল আর সবাই তার রসবোধের প্রশংসা করল। ভোজসভা শেষ হওয়া পর্যন্ত সফলভাবে অভিনয় করার পর ক্লাইন ক্লান্ত শরীর আর মন নিয়ে গাড়িতে উঠল। প্রতিটি মুহূর্ত আমাকে নিজের কথা আর আচরণের দিকে খেয়াল রাখতে হল। সারাদিন ধরে এই আসল অভিনয় করাটা কোনো জলদস্যু অ্যাডমিরালের সাথে লড়াই করার চেয়েও বেশি ক্লান্তিকর ছিল। ক্লাইন মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল আর মুখের ভাব না বদলে চোখ দুটো অর্ধেক বুজে রাখল। সে জানল যে দিনের সবচেয়ে কঠিন অংশটা এখনও শেষ হল না। তাকে এখনও সিনথিয়াকে সামলাতে হল। ভিলার ভেতরে সিনথিয়া খোঁজ নিতে বাইরে যাওয়া পরিচারকের কাছ থেকে জানতে পারল যে অ্যাডমিরাল অ্যামিরিয়াস রিভেল্ড ফিরতে চলেছেন। সে চুপচাপ নিজের শোবার ঘরে ফিরে গেল। সে একটা ছোট কালো গন্ডারের শিং দিয়ে তৈরি লকেট বের করল। তারপর একটা ধাতববাদ ব্যবহার করে ঘষে ঘষে কিছু গুঁড়ো তুলে নিল আর সাদা চীনামাটির কাপের গরম জলের সাথে তা মিশিয়ে দিল। মাদার ট্রি অব ডিজায়ার এর সম্মানসূচক নাম 7 বার জপ করার পর সে প্রায় 1 মিনিট অপেক্ষা করল। তারপর এক বুক আশা নিয়ে কাপটা তুলে নিল আর এক চুমুকে সবটা খেয়ে ফেলল। অন্ধকারের বুক চিরে ভিলা থেকে ছড়িয়ে পড়া আলোর দিকে তাকাল ক্লাইন মোরেত্তি। গাড়ি থেকে নামার আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে সে কয়েক সেকেন্ড সময় নিল। সে 3 স্তরের সিঁড়ি বেয়ে দরজার দিকে এগিয়ে গেল। সেখানে 2 পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল অ্যাডমিরালের দেহরক্ষী আর গৃহকর্মীরা। সে ভেতরে পা রাখল। অন্যদের উপস্থিতির কারণে সিনথিয়াকে রক্ষণশীল ঘরের পোশাক পরা দেখে ক্লাইন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে নিজের মুখের ভাবলেশহীন ভাব বজায় রেখে ধীরে ধীরে হেঁটে এগিয়ে গেল। সিনথিয়ার মুখের হাসি আরও উজ্জ্বল হয়ে উঠল। সে হাতের আঙুল দিয়ে চুলের কিছু অংশ কানের পেছনে সরাল। এতে তার ফর্সা ও সুডৌল ঘাড় উন্মুক্ত হল। তার গলায় কোনো নেকলেসের দাগ ছিল না। সেক্রেটারি লুয়ান এবং অ্যাডমিরালের দেহরক্ষীদের নিজ নিজ ঘরের দিকে যেতে অথবা টহল দেওয়ার জন্য ভবনের বাইরে চলে যেতে দেখল ক্লাইন। সে সিনথিয়াকে জড়িয়ে ধরল। সে গম্ভীর গলায় বলল,
গরম পানি প্রস্তুত করার কোনো প্রয়োজন নেই। আমাকে একটা শান্ত ঘর দাও। আজকের রাতটা আমি একাকী কাটাতে চাই। সিনথিয়া সে তার চোখের চাহনি দিয়ে নিজের বিভ্রান্তি আর শূন্যতা প্রকাশ করল। ক্লাইন চারপাশটা একবার দেখে নিল। সে নিচু গলায় বলল, একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। সুস্থ হয়ে ওঠার জন্য আমার এখন অত্যন্ত শান্ত অবস্থায় থাকা প্রয়োজন। কথা বলার সময় সে তার ডান হাত দিয়ে জামার কলারটা একটু টেনে নামাল। সেখানে হালকা রঙের ছোট ছোট মাংসের দানার মতো অংশ দেখা গেল। শারীরিক অস্বাভাবিকতার এই অজুহাতটি অ্যাডমিরাল অ্যামিরিয়াস রিভেল্ট আগে থেকেই ছদ্মবেশী লোকটির জন্য ঠিক করে রেখেছিল, যাতে আসল রহস্য প্রকাশ না করেই সিনথিয়ার ঘনিষ্ঠ হওয়ার প্রচেষ্টা সে এড়াতে পারল। বিষয়টিকে আরও বিশ্বাসযোগ্য করতে ক্লাইন তার ফেসলেস শক্তি ব্যবহার করে প্রমাণ তৈরি করল। সিনথিয়ার মুখ হাঁ হয়ে গেল। সে প্রায় চিৎকার করে উঠেছিল। ভাগ্যিস সে সময় মতো নিজের মুখ চেপে ধরেছিল এবং চিৎকারটা চেপে নিল। আঘাত কাটিয়ে ওঠার সাথে সাথেই সিনথিয়া বেশ নার্ভাস হয়ে জিজ্ঞেস করল। তার গলায় স্পষ্ট উদ্বেগ আর ভালোবাসা ফুটে উঠল। তুমি কি ঠিক আছো? তোমার কি কোনো ডাক্তার দেখানো লাগবে? না, এটা শক্তিশালী ক্ষমতার জন্য দিতে হওয়া মূল্য। 2-3 দিন একা থাকলেই আমি ঠিক হয়ে যাব। ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় অজুহাতটি ক্লাইন আগেই তৈরি করে রেখেছিল। ঠিক আছে। সিনথিয়া তাড়াহুড়ো করে ক্লাইনকে দ্বিতীয় তলায় উঠতে সাহায্য করল। সে তাকে সবচেয়ে শান্ত ঘরটিতে নিয়ে গেল। প্রধান শোবার ঘরে সে ইতিমধ্যেই সুগন্ধি মোমবাতি জ্বালিয়ে রেখেছিল এবং হালকা সুবাসযুক্ত নির্যাস ছড়িয়ে দিয়েছিল, তাই সে তাকে সেখানে যাওয়ার প্রস্তাব দিল না। দরজা বন্ধ হতে দেখে ক্লাইন আস্তে আস্তে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সে তার অ্যাডমিরালের পোশাক ছেড়ে তৃপ্তির সাথে শুয়ে পড়ল। অদূরেই প্রধান শোবার ঘরে চিন্তিত আর হতাশ সিনথিয়া ঘুমাতে যাওয়ার আগে নিজেকে গরম পানিতে ভিজিয়ে রাখল। সে উদাসীন চোখে সিলিংয়ের দিকে তাকাল। কয়েকদিন আগে মা বাবার দেওয়া উপদেশের কথা সে না ভেবে পারল না। তারা চেয়েছিল সে যেন অ্যাডমিরাল অ্যামেরিয়াসকে নিজের মোহে আবদ্ধ করে এবং তার গর্ভে যেন অ্যাডমিরালের সন্তান ধারণ করে। এভাবে তাদের পরিবার সেন্ট্রাল সোনিয়া সির নৌবহরের সাথে আরও বেশি ব্যবসা করার সুযোগ পেয়েছিল। অ্যাডমিরালের মনে হয়তো অনেক গোপন কথা লুকিয়ে আছে, এমনকি তার শরীরেও এক ধরনের অস্বাভাবিকতা দেখা দিয়েছিল। সিনথিয়ার মনের চিন্তাগুলো এলোমেলো হয়ে আস্তে আস্তে মিলিয়ে গেল। নিজের অজান্তেই সে ঘুমিয়ে পড়ল। এই সময়ের মধ্যে সে অনুভব করল তার পরিপাকতন্ত্র উষ্ণ হয়ে উঠছে এবং শরীরটা একটু গরম লাগছে। স্বপ্নে সে যেন এক কুচকুচে অন্ধকার আকাশ দেখল, যা জলজলে নক্ষত্রে ছেয়েছিল। তাদের মধ্যে একটি নক্ষত্র যেন তার দৃষ্টি আকর্ষণ করল এবং সেটি আরও উজ্জ্বল হয়ে জ্বলে উঠল। পরদিন সকালে প্রাণোচ্ছল ক্লাইন এক চমৎকার প্রাতরাশ উপভোগ করল, যদিও সেটি তেমন কোনো বিশেষ কিছু ছিল না। আবারও অ্যাডমিরালের দেহরক্ষীদের বেষ্টনীতে সে ওরাভি নৌঘাটিতে পৌঁছাল। তাকে সবচেয়ে বিলাসবহুল এবং প্রশস্ত অফিসে নিয়ে যাওয়া হল। অ্যাডমিরাল অ্যামিরিয়াসের অভ্যাস অনুযায়ী সে প্রতি 2 বা 3 দিনে কিছুটা সময় একা কাটাচ্ছিল। এই সময় সে নিজের বিয়ন্ডের ক্ষমতা নিয়ে পড়াশোনা ও গভীর অনুশীলন করছিল এবং আরও কার্যকর কৌশল তৈরি করছিল। তাই ক্লাইনকে দিনের বেশিরভাগ সময় কেউ বিরক্ত করল না। তাকে শুধু কিছু সাধারণ কাজ সামলাতে হল। শান্ত আর বিশাল অফিসের ভেতর ক্লাইন অলসভাবে পায়চারি করল অথবা বুকশেলফ থেকে বই নিয়ে পাতা উল্টাল। মাঝে মাঝেই সে পকেটে হাত ঢুকিয়ে 9th ল চার্মটি স্পর্শ করছিল এবং তার শক্তিশালী ক্ষমতার কিছুটা আভাস ছড়াচ্ছিল। এর উদ্দেশ্য ছিল সেক্রেটারি লুয়ানকে এটা বিশ্বাস করানো যে অ্যাডমিরাল অ্যামিরিয়াসের কোনো সমস্যা হয়নি। কিছুক্ষণ পর ক্লাইনের ঘুম পেল। সে অল্প সময়ের জন্য একটু ঘুমিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল। ঠিক এই মুহূর্তে সে দরজায় কড়া নাড়ার শব্দ শুনল। নিশ্চয়ই জরুরি কিছু ঘটেছে। ক্লাইন কপালে ভাঁজ করল। যে বিষয়টির জন্য সেক্রেটারি লুয়ানকে অ্যাডমিরাল অ্যামিরিয়াসের মনোযোগে বিঘ্ন ঘটাতে হয়েছিল তা নিশ্চিতভাবেই কোনো সাধারণ বিষয় ছিল না। ভেতরে এসো, ক্লাইন নিজের মানসিক ভাব গোপন করে গম্ভীর গলায় উত্তর দিল। সুন্দর সোনালি চুলের মানুষ লুয়ান দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ভেতরে ঢুকল। তার হাতে একটা টেলিগ্রাম ছিল। সে ফিসফিস করে নিচু গলায় বলল, মহামান্য ব্যাকলুন্ড থেকে একটি টেলিগ্রাম এসেছে। মিস্টার অ্যাস্টন রিভেল্টকে গভর্নরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাময়িকভাবে তার জায়গায় সিটি কাউন্সিলের চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন। শোনা যাচ্ছে যে নতুন গভর্নর আজকেই এসে পৌঁছাবেন। অ্যাস্টনকে গভর্নরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের গোপন তথ্য কি ফাঁস হয়ে গেছে? হ্যাঁ, ঠিকই তো। টুয়াইলাইট হার্মিট অর্ডার ইতিমধ্যেই আমাকে না অ্যামিরিয়াসকে সতর্ক করে দিয়েছিল। এর মানে তারা অনেক আগে থেকেই আসল ঘটনাটি সম্পর্কে অবগত ছিল। অন্য কোনো সদস্য কলকাঠি নাড়াতে থাকায় হয়তো এই বিষয়ের পদের রদবদল ঘটল। এভাবে বিষয়টার অবসান ঘটতে যাচ্ছে। গতরাতে সতর্কবার্তা দেওয়া হল আর আজকেই ব্যবস্থা নেওয়া হল। তারা নিশ্চয়ই বেশ কিছু সময় ধরে প্রস্তুতি নিচ্ছিল। নতুন গভর্নর আজকেই আসছেন শুনেই তা বোঝা গেল। ক্লাইন প্রথমে একটু চমকে গেল, কিন্তু পরক্ষণেই তার মনে হল এমনটা হওয়া স্বাভাবিক ছিল। অ্যাডমিরাল অ্যামিরিয়াস কোনো বড় সমস্যার মুখোমুখি হলে কেমন প্রতিক্রিয়া দেখায় তা অনুকরণ করার চেষ্টা করল ক্লাইন।
সে ঘরে পায়চারি করতে করতে গম্ভীর মুখে বলল, আমি বিষয়টি জেনেছি। ক্লায়েন্ট নিজের কোনো মতামত প্রকাশ করল না বা কোনো নির্দেশও দিল না, তাকে অত্যন্ত সংযত ও গম্ভীর দেখাল। আসলে কি করতে হবে সে সম্পর্কে সে তখনও কোনো সিদ্ধান্ত নিতে পারল না। ফুডাহলিক সাম্রাজ্যে একটা প্রবাদ আছে, কোনো কিছু না করে চুপচাপ বসে থাকাই শ্রেয়। কে জানে রসেল এটার অনুবাদ করেছিল কি না। ক্লাইন মনে মনে নিজেকে নিয়ে উপহাস করে এই কথা ভাবল। লুয়ান মাথা তুলে একবার অ্যাডমিরাল অ্যামিরিয়াসের দিকে তাকাল। সে কোনো কথা না বলে নীরবে অফিস থেকে বেরিয়ে গেল। ক্লাইন আবারও পায়চারি করতে লাগল। সে নিজে এখানে থাকলে কি করত, ক্লাইন তা ভাবার চেষ্টা করল। এটি ছিল তার প্রত্যাশার বাইরে ঘটে যাওয়া একটি বড় ঘটনা। তাই ক্লাইনকে এখন অ্যামিরিয়াসের চরিত্র, অতীত অভিজ্ঞতা আর তথ্যে দেওয়া বিবরণী থেকেই তার প্রতিক্রিয়া অনুমান করতে হল। সে খুব রক্ষণশীল মনের মানুষ। এমনকি যখন সে একজন মিড বা লো সিকোয়েন্স বিয়ন্ডার ছিল এবং বিভিন্ন জাহাজে কাজ করছিল, তখনও সে খুব কম ঝুঁকি নিয়েছিল। তার ধারণা ছিল সে একজন লোয়েন অভিজাত যে পরিবার, সন্তান আর অনুভূতিকে মূল্য দেয়। সে এমন এক ভদ্রলোক ছিল যার আচরণ বেশ ভালো এবং যে সহজেই নারীদের প্রিয় হয়ে উঠেছিল। এই বিষয়টা নিয়ে অবশ্য বিতর্ক চলতেই পারে। তার যে পদমর্যাদা আর অবস্থান, তাতে একটা কোঁকড়ানো চুলের বাবুর পক্ষেও সবার মন জয় করা সম্ভব ছিল না, হয়তো তার চেয়েও বেশি কিছু। অন্ততপক্ষে একটা কোঁকড়ানো চুলের বাবুর পুরনো ধাঁচের রসিকতা করার অভ্যাস ছিল না। ক্লাইনের মাথায় অ্যামিরিয়াসের সম্পর্কিত সমস্ত তথ্য ভেসে উঠল। সেগুলো মিলেমিশে অ্যাডমিরালের একটি বহুমুখী চরিত্র চোখের সামনে ফুটিয়ে তুলল। সে যখন গভীর ভাবনায় মগ্ন ছিল, তখন আবারও দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেল। ভেতরে এসো, ক্লাইন সাথে সাথে সতর্ক হয়ে গেল। লুয়ান ঘরে প্রবেশ করল এবং বাইরের দিকে ইশারা করল। মহামান্য, মিস্টার অ্যাস্টন তোমার সাথে দেখা করতে চান। অ্যাস্টন এখানে কেন এসেছে? সে কি অ্যামিরিয়াসের কাছে আশ্রয় চাইতে এসেছে, নাকি সে মরিয়া হয়ে কোনো লড়াইয়ের পরিকল্পনা করছে? ক্লাইন তার চোখ দুটো কিছুটা সরু করল। সে বুঝতে পারল যে অ্যাডমিরাল অ্যামিরিয়াসের হয়ে সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য মোটেও সহজ নয়। সে হলে কি করত? টুয়াইলাইট হার্মিট অর্ডার থেকে সতর্কবার্তা পাওয়ার পর তার তো এতক্ষণে বুঝে যাওয়ার কথা যে ঘটনাটি ফাঁস হয়ে গেছে। অন্য পক্ষ আগে থেকেই প্রস্তুত ছিল। কাজেই অ্যামিরিয়াসের রক্ষণশীল স্বভাবের কারণে সে কেমন সিদ্ধান্ত নিতে পারত তা অনুমান করা কঠিন ছিল না, কিন্তু পরিবারের প্রতি তার টান ছিল অনেক বেশি। এমনকি সে অ্যাস্টনের ছোটবেলার কিছু মজার ঘটনাও শেয়ার করেছিল। এ থেকে বোঝা কঠিন নয় যে ছোট ভাইয়ের প্রতি তার মনে যথেষ্ট স্নেহ ও ভালোবাসা ছিল। গাঁজা এবং তামাকের প্রতি তার কোনো আসক্তি ছিল না। মদ খাওয়াটা ছিল কেবল সামাজিকতা রক্ষার জন্যই। সুন্দরীদের প্রতি কিছুটা দুর্বলতা ছাড়া তার চরিত্রে তেমন কোনো বড় ত্রুটি ছিল না। সে পরিবারকে খুব ভালোবাসে। পরিবার ক্লাইনের মনের চিন্তাগুলো দ্রুত ঘুরপাক খেতে লাগল। সে নিজেকে সম্পূর্ণভাবে অ্যামিরিয়াসের চরিত্রের সাথে মিশিয়ে নিল। সে নিজের ভেতর পরিবারের প্রতি অ্যাডমিরালের লুকানো অনুভূতি এবং তার দেওয়া গুরুত্ব টের পেল। পরিবার ঠিক সেই মুহূর্তে সে যেন নিজেই অ্যামিরিয়াসে পরিণত হল। তবুও সে অন্য দৃষ্টিকোণ থেকে ঠান্ডা মাথায় বিভিন্ন সমস্যা বিশ্লেষণ করতে পারছিল। প্রায় ২০ সেকেন্ড নীরব থাকার পর ক্লাইন শুনতে পেল সে এক অপরিচিত গম্ভীর গলায় বলছে, তাকে বলো আমার হাতে এখন অনেক কাজ রয়েছে। তার সাথে দেখা করার মতো সময় আমার নেই। তাছাড়া তাকে ব্যাকলুন্ডে ফিরে যাওয়ার একটা টিকিট কিনে দাও। লুয়ান মনে হলো এমনটাই আশা করছিল। সে চোখ সরিয়ে নিল এবং স্বাভাবিকভাবেই উত্তর দিল, ঠিক আছে মহামান্য। লুয়ানকে বাইরের মিস্টার অ্যাস্টনকে খুঁজতে যেতে দেখে ক্লাইন আসল অ্যামিরিয়াস রিভেল্ডের মতোই আলতো করে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার জানা ছিল যে অ্যামিরিয়াস আগে ফিরে আসলেও একই সিদ্ধান্ত নিত। এটাই ছিল পরিবার, যাকে সে নিজের জীবনের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছিল। যেহেতু তাদের চক্রান্ত পুরোপুরি প্রকাশ হয়ে গিয়েছিল, তাই অ্যামিরিয়াস তার শেষ সুযোগটুকু বাজি রেখে পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার কথা ভাবতেও পারল না। যতদিন সে এই চক্রান্তের বাইরে থাকবে এবং যতদিন সে একজন ডেমিগড হিসেবে থাকবে, সেন্ট্রাল সোনিয়া সির সর্বোচ্চ কমান্ডার হিসেবে থাকতে না পারলেও রিভেল্ট পরিবারের খুব একটা বড় ক্ষতি হওয়ার সুযোগ ছিল না। আর সেক্রেটারিকে দিয়ে টিকিট কেনানোর ঘটনাটি প্রমাণ করল যে অ্যামিরিয়াস এখনও অ্যাস্টনকে নিজের ভাই বলেই দেখছিল। এটি অন্যদের জন্য একটা সতর্কবার্তাও ছিল, যাতে পুরো পরিস্থিতি বুঝতে পারার আগে কেউ তার ভাইয়ের কোনো ক্ষতি না করে। প্রায় ১ মিনিট পর লুয়ান ফিরে এসে বলল, মহামান্য, মিস্টার অ্যাস্টন চলে গেছেন। অ্যামিরিয়াস সত্যিই পরিবারকে অনেক ভালোবাসত। ক্লাইন ২ সেকেন্ডের জন্য নীরব হয়ে রইল। তারপর সেক্রেটারির দিকে পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, সে কি কিছু বলেছে? লুয়ান সত্যি কথাই বলল, সে বলেছে যে তুমি আসলেই স্বভাবগতভাবে একজন পাথরের মতো ঠান্ডা মনের মানুষ। ক্লাইনের ঠোঁটের কোণ কিছুটা বাঁকা হয়ে এক মৃদু হাসি ফুটে উঠল, যাতে কোনো আবেগ ছিল না। এটি ছিল একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। তবুও সে নিজেকে পুরোপুরি অ্যামিরিয়াসের জায়গায় বসিয়ে ভাবল যে অ্যাডমিরালও ঠিক একই প্রতিক্রিয়া দেখাল। উভয়ের অনুভূতি আর আবেগ একদম এক ছিল। বাকিটা সময় ক্লাইন তার অফিস এই বসে কাটাল। সে কারো সাথে দেখাও করল না, কোনো দাপ্তরিক কাজও হাতে নিল না।
সে শুধু মাঝে মাঝে ওরাভিদ্বীপের পরিস্থিতি নিয়ে সেক্রেটারির মুখ থেকে রিপোর্ট শুনল। নতুন গভর্নর আসার আগে পর্যন্ত আর বিশেষ কিছু ঘটল না। সন্ধ্যায় যে ভোজসভায় তার যাওয়ার কথা ছিল সে সেখানে গেল না। সে সরাসরি তার ভিলায় ফিরে আসল। সিনথিয়াকে তার দিকে এগিয়ে আসতে দেখে সে তাকে জড়িয়ে ধরল। তারপর সে শান্ত গলায় বলল, অ্যাস্টনকে গভর্নরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার সমস্ত দীর্ঘশ্বাস আর কষ্ট যেন এই একটিমাত্র আবেগহীন বাক্যের মধ্যে লুকিয়েছিল। আমি বিষয়টি শুনেছি, সব ঠিক হয়ে যাবে তো? সিনথিয়া বেশ উদ্বেগের সাথে জিজ্ঞেস করল। ক্লাইন চোখ বন্ধ করল এবং এই বিষয়ে আর কোনো কথা বলল না। সে শুধু নিচু স্বরে হ্যাঁ সূচক মাথা নাড়ল। এক কঠোর, প্রাচীনপন্থী আর রক্ষণশীল উচ্চপদস্থ কর্মকর্তার আবেগের সবচেয়ে বড় বহিঃপ্রকাশ ছিল সেই একটিমাত্র বাক্য। সিনথিয়া কিছুটা হলেও অ্যাডমিরাল অ্যামিরিয়াসের মনের গভীর কষ্ট আর অসহায়ত্ব বুঝতে পারল। আর কোনো কথা না বলে সে তাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং তার পাশে থেকে তার মন শান্ত করার চেষ্টা করল। একটা সাধারণ রাতের খাবার খাওয়ার পর ক্লাইন মোরেত্তি গরম পানিতে গোসল করল এবং আবারও সবচেয়ে শান্ত অতিথি কক্ষে ঢুকল। সে বিছানায় গেল এবং একদৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। ক্লাইন বুঝতে পারল যে অ্যাডমিরাল অ্যামিরিয়াসের চরিত্রের সাথে নিজেকে পুরোপুরি মিশিয়ে ফেলার কারণে ভাগ্যের প্রতি অ্যামিরিয়াসের এই অসহায়ত্ব আর লুকিয়ে রাখা কষ্ট তার নিজের অতীতের অভিজ্ঞতার সাথে মিলে গিয়েছিল। সে ভাবল, সে যদি অভিনয়ের ভেতরে ঢোকা এবং তা থেকে নিজেকে আলাদা রাখার বিষয়টা বুঝতে না পারত, তবে হয়তো সে নিজেকেই হারিয়ে ফেলত। সে মনে মনে হাসল। এটা তার আগের জীবনের কিছু অভিনেতার মতোই ছিল। তারা চরিত্রের সাথে খুব বেশি মিশে যেত আর সেখান থেকে বের হতে পারত না, যার কারণে তারা মানসিক সমস্যায় ভুগছিল। আর একজন বিয়ন্ডারের জন্য মানসিক সমস্যা হয়তো আরও বড় আকার ধারণ করত। ক্লাইন যখন নিজের বিষণ্ণতায় ডুবেছিল তখন সে বুঝতে পারল সে আসলে কেমন মানুষ। এত উঁচু পদে থাকা একজন নৌবাহিনীর অ্যাডমিরাল, একজন ডেমিগড সেন্টও যে এমন অসহায় আর বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হতে পারে সে তা কখনো কল্পনাও করতে পারল না। শক্তি হয়তো সমৃদ্ধি এনে দিতে পারে, কিন্তু তা সব সমস্যার সমাধান নয়। সবাই মুখোশ পরে থাকে, আর এটাই একজন ডেমিগডের সবচেয়ে আসল রূপ। ক্লাইন দেখল লালচে চাঁদটা আরও উজ্জ্বল হয়ে উঠল এবং ঘরের সব আসবাবপত্রকে লাল রঙে রাঙিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে অ্যাডমিরাল অ্যামিরিয়াসের অভিজ্ঞতার সাথে নিজের অনুভূতির মিল আর বৈসাদৃশ্য এবং সেই সাথে নিজের আগের অভিনয়ের অভিজ্ঞতা থেকে ক্লাইন অ্যামিরিয়াসের একটি আরও বহুমুখী এবং বাস্তবসম্মত ছবি তৈরি করতে পারল। সে নিজের অস্পষ্ট সত্তাটারও একটা পরিষ্কার ধারণা পেল। এমন একজন মানুষ যে খুব আবেগপ্রবণ, পৃথিবী থেকে আসা একজন মানুষ, কিন্তু ক্লাইন মোরেত্তির স্মৃতির টুকরোগুলোর সাথে মিশে যাওয়ার কারণে যে এক নতুন মানুষে পরিণত হল। এমন একজন মানুষ যে নাইট হক্সদের সাথে খুব বেশি সময় কাটায়নি, কিন্তু ওই সময়টা তার কাজ আর সিদ্ধান্তগুলোকে গভীরভাবে প্রভাবিত করল। এমন একজন মানুষ যে নিরাপদ থাকতে চায় এবং বিপদকে ভয় পায়, কিন্তু কঠিন মুহূর্তে নিজের সিদ্ধান্ত বদলে ফেলতে পারল। এমন একজন মানুষ যে আসলে কাজ ফাঁকি দিতে, ভালো খাবার খেতে, ঘুরতে আর জীবন উপভোগ করতে ভালোবাসল, কিন্তু আরও গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত না থেকে তার কোনো উপায় থাকল না। এমন একজন মানুষ যে রূপসী নারীদের পছন্দ করল, কিন্তু নিজের নীতি বজায় রাখার জন্য কখনোই ভোগের কাছে নিজেকে সঁপে দিল না। এমন একজন মানুষ যে টাকা ভালোবাসল, কিন্তু ভাইবোনের জন্য অনেক টাকা খরচ করতেও কুণ্ঠাবোধ করল না। এমন একজন মানুষ যে নিজের কষ্ট ভেতরে লুকিয়ে রেখে অন্যদের সামনে হাসি মুখে থাকল। এমন একজন মানুষ যে মনে মনে বিদ্রূপ করতে অভ্যস্ত হলেও বাইরে ভদ্র আচরণ করল। এমন একজন মানুষ যে নিজের মানসিক আঘাতগুলো কাটিয়ে উঠতে পারল, কিন্তু কখনো নিজের সীমারেখা পার করল না। এমন একজন মানুষ যে নিজের অভিনয়ের জন্য নিজেই লজ্জা পেল। আরও অনেক কিছু। সে একজন রক্ষকও বটে, এক হতভাগা মানুষ যে অবিরাম হুমকি আর উন্মাদনার বিরুদ্ধে লড়াই করে চলল। ক্লাইনের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল যখন সে মনে মনে এই কথাটি যোগ করল। এই চিন্তাগুলো তার মাথায় খেলে গেল, আর তার মনে হল সে যেন নিজের আসল সত্তার দেখা পেল। নিজে টের পাওয়ার আগেই ক্লাইন ঘুমিয়ে পড়ল। তার দেহ ও মন এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। এদিকে মূল শোবার ঘরের ভেতরে সিনথিয়াও ঘুমিয়ে পড়েছিল। সে একটা নাইট গাউন পরেছিল আর তার পা দুটো খোলা ছিল। সে দু পায়ের মাঝে কম্বলের কয়েকটা ভাঁজ গুজে নিয়ে আলতো করে সেগুলোর সাথে ঘষা খাচ্ছিল। তার হাত অচেতনভাবেই নিজের চামড়া চুলকে লাল দাগ ফেলে দিল, আর সেখানে ছোট ছোট ফুসকুড়ি দেখা দিল। ঘুমের ঘোরে সে স্বপ্নে এক মায়াবী ও অলৌকিক মহাবিশ্ব দেখতে পেল, আর সেই সাথে একটা উজ্জ্বল তারা দেখল যা তার দিকে আলো ছড়াচ্ছিল। তার দৃষ্টি তারার দিকে টেনে নিয়ে যাওয়া হল, আর সে ধীরে ধীরে তারাটিকে স্পষ্ট দেখতে পেল। ক্লাইন হঠাৎ স্বপ্ন থেকে জেগে উঠল, আর এক অবর্ণনীয় দৃশ্য তখনও তার চোখের সামনে ভাসছিল।
আমি কেন এমন একটা স্বপ্ন দেখলাম? সে অবিশ্বাস নিয়ে মাথা নাড়াতে নাড়াতে কপাল কুঁচকাল। একটু আগে সে শুধু সিল্কের নাইটগাউন পরা সিনথিয়াকেই স্বপ্নে দেখল না, বরং তার সাথে শারীরিক সম্পর্কেও জড়াল। সে এমনকি ডেমননেস অফ প্লেজার শ্যারনের উলঙ্গ শরীর, পুতুলের মতো সুন্দর মিস শ্যারন, অস্পষ্ট অবয়বের মিস জাস্টিস, ট্রেসি এবং তার দেখা সমস্ত রূপসী নারীদের স্বপ্ন দেখল। তারপর সে বিভিন্ন ভঙ্গিতে কামমোহে লিপ্ত হয়ে ভোগের কাছে নিজেকে পুরোপুরি সঁপে দিল। বেশিরভাগ বিয়ন্ডার অ্যান্ড অর্ডিনারি পিপলের জন্য প্রলোভনের মুখে নিজের শরীরকে দমন করার এটা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া হতে পারত, কিন্তু একজন সিয়ারের জন্য স্বপ্নের এক বিশেষ অর্থ ছিল। ক্লাইন দ্রুত নিজের শরীর পরীক্ষা করল এবং বুঝতে পারল যে তার যৌনাঙ্গ তখনও উত্তেজিত ছিল আর বীর্যপাত হয়ে চারপাশ নোংরা হয়ে গিয়েছিল। এটা কোনো সিয়ারের স্বপ্নযোগের সংকেত নয়, বরং বাইরের কোনো প্রভাবের ফল। কোনো শত্রু এসেছে। ক্লাইন চমকে উঠল এবং দ্রুত সিদ্ধান্ত নিল। একই সাথে সে সতর্কতার সাথে বিছানা থেকে নামল আর তাড়াতাড়ি তার অ্যাডমিরালের পোশাক পরে নিল। এর ফলে তার কাছে 9th ল চার্ম এবং ক্রিপিং হাঙ্গার থাকল, যা তাকে শক্তিশালী আত্মরক্ষার ক্ষমতা দিল। বর্তমান পরিস্থিতি স্পষ্ট না থাকায় ক্লাইন ধূসর কুয়াশার ওপরে যাওয়ার কোনো চেষ্টা করল না, বরং নিজেকে অ্যামিরিয়াস হিসেবেই ভাবতে থাকল। স্থির মুখে ক্লাইন সাবধানে দরজার দিকে হেঁটে গেল এবং হাত বাড়িয়ে হ্যান্ডেলটা ধরল। ঠিক সেই মুহূর্তে সে যেন বাস্তব পৃথিবীর সাথে সংযোগ খুঁজে পেল, কারণ সে দরজার বাইরে হট্টগোল আর চিৎকার শুনতে পেল। সেখানে স্পষ্ট চিবানোর শব্দ, কামোত্তেজক গোঙানি, রাগান্বিত গর্জন আর তীব্র তাগাদা দেওয়ার আওয়াজ আসছিল। ঠিক কি ঘটল? একটু আগেও তো সব স্বাভাবিক ছিল। ক্লাইন ঢোক গিলল এবং নিজেকে শান্ত রাখার জন্য কজিটেশনের সাহায্য নিল। সে প্রতিদিন স্পিরিট ভিশন ব্যবহার করে ভিলার বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল, আর কোনো সমস্যাই দেখতে পেল না। অ্যাডমিরালের রক্ষীরা কোথায়? সেক্রেটারি লুয়ান কোথায়? ক্লাইনের কাছে পুরো বিষয়টা যত সে ভাবল, তত বেশি অদ্ভুত আর ভীতিজনক মনে হল। সে এক হাত দিয়ে 9th ল চার্ম ছুঁল এবং তার আধিপত্য বিস্তারকারী আভা ছড়িয়ে দিল, যা বাতাসে ভেসে থাকা অস্বস্তিকে দমিয়ে রাখল। বাঁ হাতে জোর দিয়ে ক্লাইন হ্যান্ডেলটা ঘোরাল আর দরজাটা খুলল। সে এক পা এগোনোর আগেই দেখতে পেল তার উল্টো দিকে লাল ভেস্ট পরা পরিচারক বসে আছে। পরিচারকের সামনে রান্না করা আর কাঁচা অনেক খাবার রাখা ছিল, যার মধ্যে ছিল স্টেক, মাটন, ড্রাগন বোন ফিশ আর ওরাফি লবস্টার। এই সময় পরিচারক একটা বিশাল মাছ তুলে নিল, যা মাত্রই ছটফট করা বন্ধ করল। তারপর মাথা তুলে ঘোলাটে চোখে ক্লাইনের দিকে তাকিয়ে হাসল। অ্যাডমিরাল, আমি সবসময় তোমার খাবারের প্রতি হিংসা করেছি। তার পেটটা আগের মতো ছিল না, 7-8 মাসের গর্ভবতী নারীর মতো ফুলে উঠেছিল। কথাটা বলেই পরিচারক হাত তুলল আর কাঁচা ড্রাগন বোনফিশ কামড়ে ধরে এক টুকরো মোটা মাংস ছিঁড়ে নিল। তার মুখের কোণ দিয়ে তাজা লাল রক্ত ঝরে পড়ল, আর তার চিবানোর শব্দ ক্লাইনের পিঠ বেয়ে হিমশীতল স্রোত বয়ে দিল। পরিচারক জলদি করে গিলল আর মুখের খাবার গিলে ফেলল। তার ফোলা পেট এমনভাবে কাঁপছিল যেন যে কোনো মুহূর্তে ফেটে যাবে। ক্ষুধা দমন করার সহজাত প্রতিক্রিয়া এটি। ক্লাইন পরিচারককে মনোযোগ দিয়ে দেখল, আর কোনো এক অজানা কারণে তার সেই গরিব বদলি লোকটার কথা মনে পড়ল যে অতিরিক্ত খাওয়ার ফলে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেল। সে খুব বেশি চিন্তা করল না, বা সেই অতি লোভী হয়ে খাওয়া পরিচারককে বাঁচানোর কোনো চেষ্টাও করল না, কারণ সে জানল যে গোড়ার সমস্যা সমাধান না করলে কোনো কিছুই কাজে আসবে না। ক্লাইন পা বাড়াল আর নিজের আধ্যাত্মিক অনুভূতির ইশারায় সতর্কভাবে মূল শোবার ঘরের দিকে হেঁটে গেল। দরজার কাছে অ্যামিরিয়াসের ভিলার 2 জন পরিচারিকা ছিল, যাদের একজন অন্যজনের বুকের ওপর বসে কুঁজো হয়ে তার গলা টিপে ধরছিল। মুখে এক চওড়া হাসি নিয়ে সে নিচের পরিচারিকাকে ঝাঁকাতে ঝাঁকাতে তাড়াহুড়ো করে তাগাদা দিল, জলদি জলদি আমার প্রশংসা করো, জলদি জলদি আমার প্রশংসা করো। সে অন্যের স্বীকৃতি চাইছিল। ক্লাইন কপাল কুঁচকাল এবং কয়েক পা এগিয়ে গিয়ে উপরের পরিচারিকার কলার চেপে ধরল। সে পরিচারিকাকে ঘরের অন্যদিকে দেয়ালে ছুঁড়ে মারল, এত জোরে ধাক্কা মারল যা কাউকে অজ্ঞান করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু এই আঘাতও পরিচারিকাকে উঠে দাঁড়ানো থেকে থামাতে পারল না। নিচের পরিচারিকা চোখ না খুলেই অনবরত হাই তুলতে থাকল। তার গলা টিপে ধরা সত্ত্বেও মনে হল তার ঘুম যেন তখনও শেষ হল না। এমন এক দৃশ্য, ক্লাইনের সাথে সাথেই ওখান থেকে পালিয়ে চার্চ বা সেনাবাহিনীর সাহায্য নেওয়ার তীব্র ইচ্ছা হল। কিন্তু ওরাভি দ্বীপের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিটি আর কেউ নয়, স্বয়ং অ্যাডমিরাল অ্যামিরিয়াস। আর এই মুহূর্তে আমি অ্যামিরিয়াস। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলে সুযোগ বুঝে আমার পালানো উচিত। নিজের জীবন বিপন্ন করে কোনো কাজ সে করতে চাইল না। ক্লাইন মূল শোবার ঘরের আধখোলা দরজাটা ঠেলে খুলল। ভয়ে তার মাথা ঝিমঝিম করে উঠল। দরজার ওপাশ থেকে প্রথম যে শব্দটা সে শুনতে পেল তা হল আদিম প্রবৃত্তির কাছে আত্মসমর্পণ করা এক আনন্দদায়ক গোঙানি। তার পরপরই এক তীব্র গন্ধ তার নাকে এসে লাগল, যা তার হৃদস্পন্দন বাড়িয়ে দিল আর শরীরের রক্তকে নিচের দিকে ঠেলে দিল। তাছাড়া সেখানে নানা রকমের শারীরিক তরলের এক বিচিত্র মিশ্রণও ছিল। ক্লাইনের মনে এক কামাতুর ভোগের দৃশ্য ভেসে উঠল। ঠিক তারপরেই ক্লাইন সোনালি চুলের সেক্রেটারি লুয়ানকে দেখতে পেল। সে দরজার পাশে দাঁড়িয়ে এক শীতল,
ও তুচ্ছতাচ্ছিল্যের ভঙ্গিতে ভেতরের দিকে তাকিয়েছিল। তার অহংকার পুরোপুরি স্পষ্ট ছিল। কারো প্রবেশ টের পেয়ে সে মাথা ঘোরাল এবং দেখল যে সে স্বয়ং অ্যাডমিরাল অ্যামিরিয়াস। তার মুখের ভাব বা দৃষ্টির কোনো পরিবর্তন হল না, যেন সে সাধারণ কোনো তুচ্ছ মানুষের দিকে তাকিয়েছিল। এই সেক্রেটারি সাধারণত খুব বাধ্য থাকে, কিন্তু সে আসলে এত অহংকারী মানুষ? ক্লাইন প্রথমে লুয়ানকে কিছু প্রশ্ন করতে চাইল, কারণ তাকে কিছুটা স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু সে দেখল লুয়ান তার দৃষ্টি সরিয়ে মূল শোবার ঘরের মাঝখানে ওপর থেকে নিচে তাকাল। সে শুধু বাইরে থেকেই স্বাভাবিক দেখাচ্ছিল। ক্লাইন লুয়ানের দৃষ্টি অনুসরণ করল এবং মূল শোবার ঘরের ঠিক মাঝখানে ৩ মিটার লম্বা এক ফর্সা শরীর দেখতে পেল। তার শরীরের ওপর গাছের গুটির মতো বাদামি সবুজ রঙের পিণ্ড গজিয়ে উঠেছিল। কিছু অংশ ফেটে গিয়েছিল, আর সেখান থেকে ফুলের মতো দেখতে নানা অঙ্গ বেরিয়ে এসেছিল। রক্ষী ও পুরুষ পরিচারকেরা তার চারপাশে জড়ো হয়েছিল, আর তারা দাঁড়িয়ে বা হাঁটু গেড়ে উপুর হয়ে বা শূন্য ভেসে সেই অঙ্গগুলোর সাথে মিলন করছিল এবং মুখ দিয়ে অদ্ভুত ঘর ঘর শব্দ করছিল। অন্যান্য রক্ষী আর পরিচারিকারা কার্পেটের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে পরম আনন্দে একে অপরের শরীর উপভোগ করছিল। তাছাড়া সেই লম্বা ফর্সা শরীর থেকে গাছের গুটি ও ফুল গজিয়ে উঠছিল, এবং সেই সাথে বাদামি রঙের ডালপালা চারদিকে ছড়িয়ে পড়ে ঘরের সবার সাথে নোংরা যৌনলীলায় মেতে উঠেছিল। এটা কি ধরনের দানব? ক্লাইনের মিস্টিসিজমের জ্ঞান আরও একবার ওলটপালট হয়ে গেল। সে তার বাঁ হাত নিচে নামাল এবং লড়াইয়ের জন্য প্রস্তুত হল। ঠিক এই সময়ে সেই ৩ মিটার লম্বা ভয়ঙ্কর শরীরটি তার মাথা ঘোরাল। সে একজন নারী ছিল। তার সোনালি চুল আর নীল চোখ ছিল, সাথে ছিল খাড়া নাক আর ফোলা ঠোঁট। সে আর কেউ নয়, যৌবনের লাবণ্য মাখা রূপসী সিনথিয়া। সেই গাছের ডালপালাগুলো দুলতে থাকল আর ফুলগুলো ফুটতে শুরু করল। লালচে গাল নিয়ে সিনথিয়া ওপর থেকে ক্লাইনের দিকে তাকাল এবং কিছুটা লজ্জার সাথে বলল, অ্যাডমিরাল, আমি তোমার সাথে একটা সন্তান পেতে চাই। সিনথিয়ার গাছের মতো দেখতে আঁচিল ও ফুল ফুটে থাকা বিশাল ফর্সা শরীরটা দেখে আর তার সেই লাজুক ও ইতস্তত করা অনুরোধ শুনে ক্লাইন মোরেত্তির গা শিউরে উঠল আর গায়ের লোম খাড়া হয়ে গেল। এই দৃশ্যটা মানুষের কল্পনার সব ভয়ঙ্কর রূপকেও ছাড়িয়ে গেল। সে কখনো স্বপ্নেও এমন কিছুর মুখোমুখি হতে পারল না। টিঙ্গেনে মেগোসের মুখোমুখি হওয়ার সময়ের সেই আগের ক্লাইন হলে ক্লাইন নিশ্চিতভাবেই এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ল। ভয় আর আতঙ্কে সে হয়তো সাময়িকভাবে প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা হারিয়ে ফেলল, কিন্তু এত সব অভিজ্ঞতার পর সে এখন শব্দটির প্রকৃত অর্থেই একজন অভিজ্ঞ বিয়ন্ডার। সিনথিয়ার কথাগুলো তার কানে ঢোকার মুহূর্তেই তার বাম হাতের দস্তানাটার রং বদলে গেল। সেটা কালো হয়ে গেল এবং সেখান থেকে একটা মহৎ ও অমঙ্গলজনক অনুভূতি ছড়াতে লাগল। এর মানে হল ক্লাইন ক্রিপিং হাঙ্গারকে সচল করল এবং ওয়ার্মটাং মিথরের আত্মায় নিজেকে সুইচ করল, যা তাকে একজন ব্যারন অফ কারাপশনের ক্ষমতা দিল। ঠিক সেই মুহূর্তে সে সিনথিয়ার কথাগুলোকে বিকৃত করে দিল। অ্যাডমিরাল, আমি তোমার সাথে একটা সন্তান চাই থেকে পরিবর্তন করে করল। অ্যাডমিরাল, আমি কেবল তোমার সাথেই একটা সন্তান চাই। ক্লাইন বিশ্বাস করল যে তার ইচ্ছা বিকৃত হওয়ায় সিনথিয়া বডিগার্ড ও মেল অ্যাটেন্ডেন্টদের দূরে সরিয়ে দিল, যা তাদের একটু জিরিয়ে নেওয়ার সুযোগ দিল। সে যে নকল অ্যাডমিরাল অ্যামিরিয়াস হিসেবে ধরা পড়ে যাবে কিনা তা নিয়ে সে মোটেও ভাবল না। এই মুহূর্তে আসল অভিনয় সফল হবে কি না তা নিয়ে যে মাথা ঘামাবে। সে নিশ্চয়ই কোনো গুরুতর অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভোগা মানুষ হবে, আর ক্লাইন স্পষ্টতই তেমন কেউ ছিল না। তাছাড়া সব ধরনের আকাঙ্ক্ষা যখন চরম সীমায় পৌঁছে গিয়েছিল, তখন সে সন্দেহ করল যে আক্রান্ত অন্য মানুষগুলো এই লড়াই বা বাস্তব পরিস্থিতির দিকে কোনো নজরই দিচ্ছিল না। ব্যারন অফ কারাপশনের ডিস্টর্শন ক্ষমতাটা নীরবেই চালু হল, কিন্তু ক্লাইন এটা দেখে স্তম্ভিত হয়ে গেল যে সিনথিয়া বা অন্য পুরুষদের আচরণে কোনো পরিবর্তনই এল না। তাদের ওপর কোনো প্রভাবই পড়ল না। সে তো ইতিমধ্যেই ডিস্টর্শন ব্যবহার করল। রূপান্তরিত সিনথিয়া সরাসরি এই প্রভাবকে রুখে দিতে পারল। ক্লাইনের চোখের মনি সংকুচিত হয়ে গেল এবং সে দ্রুত একপাশে লাফ দিল। সে যেখানে দাঁড়িয়েছিল ঠিক সেখান থেকেই একটা বাদামি গাছের ডাল গজিয়ে উঠল, আর তার ডগায় একটা আঠালো ফুল ফুটে উঠল। ফুলটা ছিল অস্বাভাবিক রকমের বড়, আর সেটা এমনভাবে ফুটল যেন আস্ত একটা মানুষকে গিলে ফেলবে। যদিও ক্লাইন সাউদার্ন কন্টিনেন্টের রেইন ফরেস্টে নরখাদক ফুল দেখার সুযোগ পেল না, তবুও সে বিশ্বাস করল না যে সেগুলো তার সামনের এই ফুলের চেয়ে কম ভয়ঙ্কর বা অদ্ভুত হতে পারে। ফট 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 দেয়াল, মেঝে আর ছাদ ফুঁড়ে একই রকমের ডালপালা বেরিয়ে এলো এবং তাদের ভেজা ফুলগুলো নিয়ে তার পিছু নিল। এর মাঝেই ফুলগুলো সেক্রেটারি লুয়ানের মাথায় এবং চারপাশের কার্পেটে আনন্দের চোটে মোচড়াতে থাকা বডিগার্ড, মেল অ্যাটেন্ডেন্ট আর মেড সার্ভেন্টদের উপর কামড়ে ধরল। এই মুহূর্তে তার ডিস্টর্শন ক্ষমতা বাধাপ্রাপ্ত হওয়ার শিক্ষা নিয়ে ক্লাইন আর দ্বিধা করল না। সে তার ডান হাতটা বের করল, যার তালুতে শক্ত করে ধরা ছিল একটা গাঢ় সোনালি রঙের উচ্চস্তরের চার্ম। নাইথ ল
সে আসলে এত দ্রুত এই চার্মটা ব্যবহার করার পরিকল্পনা করল না। এমন নয় যে সে এটা ব্যবহার করতে চাইল না, বরং সে চেয়েছিল লড়াইটা একটু দীর্ঘ হোক, যাতে দানবে রূপ নেওয়ার পর সিনথিয়া কোন জিনিসে পারদর্শী তা বোঝা যায়। কেবল তাহলেই সে তার দুর্বলতাগুলোকে নিশানা করতে পারল। তাছাড়া 9th ল দিয়ে ঢালাও কোনো নিষেধাজ্ঞা জারি করা গেল না, এবং ধারাটাকে যথেষ্ট সুনির্দিষ্ট হতে হল। যেমন, এটা কোনো এলাকার সমস্ত বিয়ন্ডার ক্ষমতা নিষ্ক্রিয় করতে পারল না, তবে কোনো নির্দিষ্ট বিয়ন্ডার ক্ষমতা বাতিল করার নির্দেশ দিতে পারল। এর পূর্ণ ব্যবহার করতে হলে তাকে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করতে হল এবং সঠিক সিদ্ধান্ত নিতে হল। কিন্তু বর্তমান পরিস্থিতি ক্লাইনকে তার ট্রাম্প কার্ড ব্যবহার করতে বাধ্য করল। তা না হলে সে সন্দেহ করল যে এই গাছ দানবটার কোনো ক্ষতি করার আর কোনো উপায় তার থাকবে না। যদি 9th ল চার্ম এই দানবটাকে মারার মতো পরিবেশ তৈরি করতে না পারল, তবে তাকে এটার সাহায্যেই তৎক্ষণাৎ ভিলা থেকে পালিয়ে যেতে হল। সে সিনথিয়াকে বাইরে নিয়ে গেল এবং প্রার্থনা করার একটা সুযোগ খুঁজল। সে ধূসর কুয়াশার ওপার থেকে সি গড সেপ্টার ব্যবহার করে এর ওপর একের পর এক আক্রমণ চালাল। ভাবনাটা তার মাথায় খেলে যাওয়ার সাথে সাথেই আক্রমণকারী ডালপালা আর ফুলের মাঝে অনবরত লাফাতে থাকা ক্লাইন প্রাচীন হার্মিজ ভাষায় গম্ভীর গলায় একটা শব্দ উচ্চারণ করল, ল। উচ্চারণটা প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথেই ক্লাইনের হাতের তালুতে থাকা গাঢ় সোনালি চার্মটা নিমেষেই বরফ শীতল হয়ে গেল। এটা এমন এক ঠান্ডা ছিল যা মানুষের সমস্ত অনুভূতিকে যেন কেড়ে নিল। সেই মুহূর্তে ক্লাইন এক পরম শান্ত অবস্থায় পৌঁছাল। যে মুহূর্তে সে 9th ল চার্মটা ছুঁড়ে মারল, সে কি নিষিদ্ধ করবে তা নিয়ে তার চিন্তাগুলো দ্রুত ঘুরপাক খেতে লাগল। তার প্রথম ভাবনা ছিল যে কোনো ধরনের লালসার জন্ম নেওয়া নিষিদ্ধ করা, কিন্তু সে জানত এটা বড্ড বেশি সাধারণ হয়ে গেল। তাই সে বংশবৃদ্ধির আকাঙ্ক্ষাকে নিষিদ্ধ করার কথা ভাবল, কারণ সিনথিয়ার একমাত্র ইচ্ছা ছিল অ্যাডমিরাল অ্যামিরিয়াসের সন্তান ধারণ করা। চারপাশের ওপর তার প্রভাব ছিল মূলত এরই ফল। 9th ল চার্মটা বাতাসে ওড়ার সাথে সাথে গাঢ় সোনালি আলোর কণায় পরিণত হয়ে চারপাশে ছড়িয়ে পড়ার সময় ক্লাইনের মাথায় হঠাৎ একটা সমস্যার কথা এল। সিনথিয়ার আগে কেবল একজন সাধারণ মানুষই ছিল। এটা এক সুনিশ্চিত তথ্য ছিল। গত 3 রাত ধরে ক্লাইন স্পিরিট ভিশন, ডিভিনেশন এবং অন্যান্য পদ্ধতি ব্যবহার করে বারবার নিশ্চিত হল যে সিনথিয়া কোনো বিয়ন্ডার ছিল না। একইভাবে অ্যাডমিরাল অ্যামিরিয়াস সাধারণ মানুষ আর বিয়ন্ডারদের মধ্যে পার্থক্য করতে পারল, তাই সে নিশ্চয়ই এতদিনে তা ধরে ফেলল। অতএব তার এভাবে হঠাৎ রূপান্তরিত দানবে পরিণত হওয়াটা একটা বড় সমস্যা ছিল, যা নিয়ে তাকে গভীরভাবে ভাবতে হল। এটা কি মেগোসের মতো কোনো ঘটনা? সে কি কোনো আচার অনুষ্ঠানের মাধ্যমে কোনো এক অপদেবতার নেমে আসার পাত্রে পরিণত হল? না, যদি কোনো আচার থাকত, তবে সেটা তার নজরে না আসা অসম্ভব ছিল। তার আধ্যাত্মিক ষষ্ঠেন্দ্রিয় তাকে আগেই সতর্ক করে দিল যেন সে তার স্পিরিট ভিশন সচল না করে এবং সিনথিয়ার দিকে সরাসরি না তাকায়। নিশ্চয়ই তার শরীরের কোনো বস্তু বা বৈশিষ্ট্য ছিল যার ওপর বাইরের কোনো শক্তি ভর করল। এই কারণেই গত 2 রাতে কোনো সমস্যা হল না, কিন্তু আজ সে হঠাৎ করেই রূপান্তরিত হয়ে গেল। যাই হোক না কেন, তার ভেতরের এই ভয়ঙ্কর রূপটা অন্য কোথাও থেকে এলো, তার নিজের শরীর থেকে নয়। ক্লাইন দ্রুত 2 সেকেন্ডের মধ্যে এই সিদ্ধান্তটা নিল। কোনো দ্বিধা না করে সে সুযোগটা কাজে লাগাল এবং গম্ভীর গলায় বলল, বাইরের পৃথিবীর সাথে এই জায়গার সব ধরনের যোগাযোগ নিষিদ্ধ করা হল। রহস্যে ঘেরা প্রাচীন হার্মিস শব্দগুলো তৎক্ষণাৎ ছড়িয়ে পড়ল, আর গাঢ় সোনালি আলো চারদিকে ছড়িয়ে গিয়ে অসংখ্য নিয়মতান্ত্রিক প্রতীক ও জাদুকরী চিহ্নের সাথে মিশে শূন্যে মিলিয়ে গেল। মৃদু একটা গুঞ্জন শব্দ শোনা গেল। ক্লাইনের কানে হঠাৎ একটা মৃদু গুঞ্জন হল, আর সে যেন দেখতে পেল লালসায় ভরা সেই অদৃশ্য আলোটা ঘর থেকে বের করে দেওয়া হল। ঠিক তার পরপরই তার চোখের সামনে এক কাল্পনিক ও চমৎকার মহাবিশ্ব ভেসে উঠল। সেগুলো ছিল উজ্জ্বল নক্ষত্রের আলোকবিন্দু। ফট ফট! ক্লাইনের চোখ দুটো ফেটে গেল, আর সেখান থেকে রক্ত ও তরলের মিশ্রণ ভয়াবহভাবে বের হয়ে এল। যদিও সে বাইরের সব প্রভাব দূর করতে 9th ল চার্ম ব্যবহার করল, কিন্তু সেই শক্তির স্তরটা ছিল অত্যন্ত উচ্চ। কেবল সাধারণ মানের একটা পাল্টা আঘাতই সেই উচ্চস্তরের চার্মের স্বাভাবিক সুরক্ষাকে ভেঙে তার চোখ দুটোকে ফাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হল। এই ক্ষতিটা একদম আকস্মিক এবং কোনো পূর্ব সতর্কতা ছাড়াই এল। ক্লাইন এমনকি পেপার ফিগারিন সাবস্টিটিউটস ব্যবহার করারও সুযোগ পেল না, ঠিক যেমনটা অতীতে ম্যারিওনেটিস্ট রোসাগোর সাথে ঘটল। যদি 9th ল চার্মটা না থাকত, তবে হয়তো কেবল তার চোখ দুটোই ফাটল না, সে হয়তো সিনথিয়ার মতোই একটা দানবে পরিণত হয়ে গেল। ইতিমধ্যে গাছ সদৃশ সিনথিয়া থমকে গেল এবং তার শরীরটা ভেঙে পড়তে লাগল, যা বাদামি সবুজ আঁচিলযুক্ত মাংস আর রক্তে পরিণত হল। চারপাশের বডিগার্ড আর মেল অ্যাটেন্ডেন্টরা অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মাংসের স্তূপের মধ্যে সিনথিয়ার মাথাটা আটকে ছিল, আর সে বিড়বিড় করল, অ্যাডমিরাল,
আমি তোমার সাথে একটা সন্তান চাই অ্যাডমিরাল, আমি তোমার সাথে একটা সন্তান চাই। সে ছাদ আর দেয়ালের অবশিষ্ট ডালপালাগুলোকে কোনোমতে প্রসারিত করার চেষ্টা করল, যা ক্লাইনকে জড়িয়ে ধরল, যে তখনও সেই পাল্টা আঘাতের ধাক্কায় অচেতন অবস্থায় ছিল, আর তাকে নিজের দিকে টেনে নিল। ক্লাইন একটু সুস্থ বোধ করতেই ছটফট করতে লাগল। সে তুড়ি মেরে আগুন জ্বলাতে কিংবা ক্রিপিং হাঙ্গারের ক্ষমতা পরিবর্তন করতে চাইল, কিন্তু তার হাত ও বাহু শক্ত করে বাঁধা থাকায় সে ব্যর্থ হল। তার ক্লাউন ক্ষমতার সাহায্যে সে বাদামি সবুজ আঁচিলগুলোকে এগিয়ে আসতে দেখল। উত্তেজিত হয়ে ক্লাইন তার রূপ বদলে ফেলল, অ্যাডমিরাল অ্যামিরিয়াস থেকে নিজেকে গেরম্যান স্প্যারোতে পরিণত করল, এক রক্তাক্ত চোখের গেরম্যান স্প্যারো। তাকে বেঁধে রাখা গাছের ডালগুলো থমকে গেল এবং রহস্যজনকভাবে তাদের বাঁধন আলগা করে দিল। সেগুলো বাতাসে এলোমেলোভাবে নড়াচড়া করতে লাগল, যেন কিছু একটা ধরার চেষ্টা করছে। সিনথিয়ার মাথাটা হতাশা আর বিভ্রান্তিতে ভরে গেল এবং সে বিড়বিড় করল, অ্যাডমিরাল, তুমি কোথায় গেলে অ্যাডমিরাল, তুমি কোথায় গেলে? বাইরের শক্তির প্রতিরোধ ভেঙে যাওয়ার পর ব্যারন অফ কারাপশনের ডিস্টর্শনের কারণে শেষ পর্যন্ত অ্যামিরিয়াসের সাথে সন্তান ধারণের চিন্তাটুকুই কেবল তার মাথায় অবশিষ্ট রইল, আর এই কারণেই সে গেরম্যান স্প্যারোকে মুক্ত করে দিল। ক্লাইন এক লাফে উঠে দাঁড়াল এবং তার ডান হাত দিয়ে চোখ দুটো চেপে ধরে হঠাৎ নিচের দিকে টানল, যা সেই ভয়াবহ ক্ষতটাকে তার বাম কাঁধের দিকে সরিয়ে নিল। তার বাম কাঁধ ক্ষতবিক্ষত হওয়ার সাথে সাথে ক্রিপিং হাঙ্গার এক পবিত্র ও দীপ্তিময় আলোয় জ্বলে উঠল। ক্লাইন পরম করুণার সাথে মাংস আর রক্তের স্তূপের মধ্যে পড়ে থাকা সিনথিয়ার মাথার দিকে তাকাল এবং নিজের দুই হাত প্রসারিত করল। এক পবিত্র অগ্নিশিখা, যা এক বিশুদ্ধ আলোর স্তম্ভকে ঘিরে ঘুরছিল, তা আকাশ থেকে নেমে এল এবং মাংস ও রক্তে পরিণত হওয়া সেই দানবটাকে গ্রাস করল। পবিত্র আলোর রশ্মির মাঝে বাইরের শক্তির সাহায্য হারিয়ে ফেলায় গাছের আঁচিল আর মাংসগুলো দ্রুত বিলীন হয়ে গেল। এটা ছিল ঠিক একটা লাল গরম ধাতব বলের গায়ে পড়া বরফের মতো। এক অবর্ণনীয় হিসহিস শব্দের মাঝে সিনথিয়ার মুখ ব্যথায় বিকৃত হল, আর তার মুখে এক অস্বাভাবিক যন্ত্রণা ফুটে উঠল। সে অনেক কষ্টে ঘুরে তাকাল আর ওপর নিচ দেখল। তার মুখের অভিব্যক্তি আতঙ্কিত আর বিভ্রান্ত হয়ে গেল। অবশেষে সে বুঝতে পারল যে তার নিজের ভেতরেই সমস্যা ছিল। অ্যাডমিরাল! ভয় আর হতাশায় সামনের দিকে তাকিয়ে তার কণ্ঠস্বর কেঁপে উঠল, কিন্তু সে কেবল একটা অপরিচিত মুখ দেখতে পেল। ক্লাইন মোরেত্তির সামনে সুযোগ ছিল ক্রিপিং হাঙ্গারকে সিনথিয়ার অবশিষ্ট মাংস আর স্পিরিট বডি খাওয়ানোর, কিন্তু সেই মুহূর্তে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে শান্ত গলায় বলল, ভবিষ্যতে এই ধরনের অদ্ভুত জিনিসপত্র বা ধর্মের সংস্পর্শে না আসার চেষ্টা করো। তার দৃষ্টিকোণ থেকে সিনথিয়ার এই রকম দানবীয় রূপ ধারণ করার কারণ কোনো ক্ষতিকর ধর্মমত অথবা বিশেষ কোনো বিপজ্জনক জিনিসপত্রের সাথে সম্পর্কিত ছিল। সে এমন কোনো সত্তার সাথে যোগাযোগ স্থাপন করেছিল যার দিকে সরাসরি তাকানো যায় না, আর তারই ফলস্বরূপ এই অবস্থা হয়েছিল। সিনথিয়া বোধহয় কিছু বুঝতে পারল। তার অবশিষ্ট মাথা আর সামান্য একটু মাংস হঠাৎ কেঁদে উঠল। এটা মাদার ট্রি অব ডিজায়ার ন্যাচারিজম সেক্ট। অ্যাডমিরাল, অ্যাডমিরাল, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মাদার ট্রি অব ডিজায়ার ন্যাচারিজম সেক্ট, এগুলো আমার রহস্যবিদ্যার জ্ঞানের সীমানার মধ্যে পড়ে না। ক্লাইন নিজের মুখের অভিব্যক্তি স্বাভাবিক রাখল আর অনুনয় করতে থাকা সিনথিয়ার দিকে করুণা ভরে তাকাল। সে আবার তার হাত দুটো প্রসারিত করল। সে গম্ভীর গলায় বলল, মৃত্যুই শেষ নয়। তুমি যখন ঈশ্বরের সান্নিধ্যে যাবে তখন তুমি মুক্তি পাবে। আরেকটি পবিত্র আলোর রশ্মি নেমে আসল। সিনথিয়ার সুন্দর ক্রন্দনরত মুখটা পুরোপুরি স্থির হয়ে গেল। তার চোখ দুটো হতাশায় বড় বড় হয়ে গেল। তবে মৃত্যুর পর স্বর্গে যাওয়ার একটা শেষ আশাও সেখানে মিশেছিল। সূর্যের আলোর তাপে তার মস্তিষ্ক আর অবশিষ্ট মাংস চোখে পড়ার মতো গতিতে গলে যেতে লাগল। এভাবে মিলিয়ে গিয়ে সে তার শেষ পবিত্রতার আচার লাভ করল। ক্লাইন নিথর হয়ে দাঁড়িয়ে শান্তভাবে এই দৃশ্য দেখল। সবকিছু শান্ত হয়ে যাওয়ার পর সে তার ঠোঁটের কোণ বাঁকিয়ে একটু হাসল, কিন্তু তার মনের ভেতরে দুঃখ লুকানো খুব কঠিন ছিল। এটা সত্যিই একটা পাগল আর বিশৃঙ্খল পৃথিবী। এই ঘটনার পর সে সিনথিয়ার আত্মার সাথে যোগাযোগ করার সাহস দেখাল না। নানারকম অদ্ভুত বিষয়গুলো তাকে সিনথিয়ার স্পিরিট বডি ধূসর কুয়াশার ওপরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার চিন্তা থেকে বিরত রাখল। দূর করা অসম্ভব এমন মন্দ শক্তি আর ক্রমাগত খারাপ হতে থাকা কলুষতার মুখোমুখি দাঁড়িয়ে সে সিনথিয়াকে পবিত্র করার সিদ্ধান্তই বেছে নিল। সর্বোপরি সত্য ঈশ্বরের এই পৃথিবীতে মৃত্যুর পর হয়তো সত্যিই কোনো স্বর্গ ছিল। ক্রিপিং হাঙ্গারের ক্ষতিকর প্রতিক্রিয়ার ব্যাপারে ক্লাইন সাময়িকভাবে চিন্তিত ছিল না। দীর্ঘ সময় একসাথে কাটানোর পর নির্দিষ্ট মাত্রায় সিল করে রাখা এই জাদুকরী জিনিসটা তার সাথে খাপ খাইয়ে নিয়েছিল। প্রতিবার ব্যবহারের পর একে খাওয়ানোর আর কোনো প্রয়োজন থাকল না। এটা তার আসল অবস্থায় ফিরে গিয়েছিল।
একবার সক্রিয় করার পর যতবারই ব্যবহার করা হোক না কেন ২৪ ঘণ্টার মধ্যে এটিকে মাত্র একবার খাওয়ানোর প্রয়োজন পড়ল। অবশ্য যেদিন এটি ব্যবহার করা হতো না সেদিন একে খাওয়ানোর কোনো দরকার থাকল না। তাই কোনো নির্দোষ মানুষের ক্ষতি না করেই ক্লাইন ক্রিপিং হাঙ্গারের জন্য খাবার খোঁজার যথেষ্ট সময় পেল। খুব বেশি খারাপ পরিস্থিতি হলে আমি এটাকে ধূসর কুয়াশার ওপরে ফেলে রাখতে পারব। ক্লাইন তার চারপাশটা ভালো করে দেখল। সে বুঝতে পারল যে ঘরের দেহরক্ষী এবং মেল আর ফিমেল অ্যাটেন্ডেন্টসদের ওপর থেকে তীব্র কামনার প্রভাব কেটে গিয়েছিল, আর তারা অচেতন হয়ে পড়েছিল। এদের মধ্যে সেই পরিচারিকাও ছিল যে তার সঙ্গীর প্রশংসা পাওয়ার আশায় তার গলা টিপে ধরছিল, আর সোনালি চুলের সেক্রেটারি লুয়ানও ছিল। সত্যি, সমস্যার গোড়া কেটে দিলে সবকিছুই শেষ হয়ে যায়। অ্যাডমিরাল অ্যামিরিয়াস রিভেল্ডের বর্ণনা অনুযায়ী লুয়ান অন্তত একজন সিকোয়েন্স ৬ বেন্ডার ছিল, আর সে ব্যারন অফ করাপশন ছিল বলে সন্দেহ করা হচ্ছিল। সে হয়তো গোপনে সিকোয়েন্স ৫-এ পৌঁছে গিয়েছিল। সেও নিজের তীব্র কামনার দ্বারা এত সহজে নিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল, যার মানে সিনথিয়ার সাহায্যে নেমে আসা শক্তিটা অত্যন্ত শক্তিশালী ছিল। বাট আমার শুধু একটা স্বপ্নদোষ কেন হল? আমার জাদুকরী জিনিসগুলোর কথা বাদ দিলে লুয়ান আর আমার তো একই স্তরে থাকার কথা ছিল। এটা কি এই কারণে যে ধূসর কুয়াশার শক্তির একটা অংশ বাস্তবতার সাথে মিশে আমাকে সাহায্য করেছিল, নাকি এটা অ্যাডমিরাল অ্যামিরিয়াসের সাময়িক চুক্তির সীমাবদ্ধতার কারণে হয়েছিল, নাকি এই দুটোরই মিশ্রণ ছিল? হ্যাঁ, এই কারণগুলো না থাকলে সিনথিয়ার প্রধান লক্ষ্য হিসেবে আমার কামনার তীব্রতা অবশ্যই অনেক বেড়ে যাওয়ার কথা ছিল, আর তখন এটা শুধু আমার একটা মিষ্টি স্বপ্ন দেখার মাঝেই সীমাবদ্ধ থাকার কথা ছিল না। ক্লাইন স্বভাবসুলভভাবে তার ডান হাত দিয়ে মুখ ঢাকল, আর সে আবার অ্যামিরিয়াস রিভেল্ডের চেহারা ধারণ করল। অন্য কারো জীবন সাময়িকভাবে বিপদের মুখে না থাকায় সে সাবধানে ঘরটা পর্যবেক্ষণ করতে লাগল। ঠিক তখনই তার আধ্যাত্মিক অনুভূতি হঠাৎ সাড়া দিয়ে উঠল। কয়েক পা এগিয়ে ক্লাইন সেই জায়গায় গেল যেখানে সিনথিয়া মিলিয়ে গিয়েছিল। সে নিচু হল আর বিছানায় পড়ে থাকা ছেঁড়া কাপড়ের স্তূপ থেকে একটা নেকলেস তুলে নিল। নেকলেসটিতে আঙুলের এক করের সমান একটা লকেট ঝুলছিল। এটার রং ছিল কুচকুচে কালো, আর দেখতে একটা ছোট গন্ডারের শিংয়ের মতো ছিল। এটার উপরিভাগ ছিল অমসৃণ আর ফাটলে ভরা। এটার থেকে বের হওয়া অপশক্তি ছাড়া সেখানে আর কোনো উজ্জ্বল আধ্যাত্মিক শক্তি ছিল না। এটাই কি সেই বিপজ্জনক জিনিস যা সিনথিয়ার রূপান্তর ঘটিয়েছিল? যেহেতু এটা এমন এক সত্তার সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিল যার দিকে সরাসরি তাকানো যায় না, তাই এটা নিজের দায়িত্ব শেষ করে তার সমস্ত শক্তি সিনথিয়ার শরীরে ঢুকিয়ে দিয়েছিল। লকেটটির অবস্থা এবং নিজের অতীত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ক্লাইন একটি প্রাথমিক অনুমান করল। সে চারপাশটা পরীক্ষা করে দেখল, কিন্তু আর কিছুই পেল না। তাই সে একটা কাগজের পুতুল বের করল আর রেখে যাওয়া সমস্ত চিহ্ন মুছে ফেলল। সে তাবিজের নিষেধাজ্ঞা তুলে নিল, আর তারপর সেক্রেটারি লুয়ানের দিকে এগিয়ে গেল, যে ফুলগুলোর দ্বারা সাময়িকভাবে আক্রান্ত থাকায় তার শরীরে এখনও কলুষতার কিছু লক্ষণ ছিল। সে তার হাঁটু তুলে জুতো দিয়ে তাকে কয়েকটা লাথি মারল। অ্যামিরিয়াসের চরিত্রের সাথে মিল রেখে সে তার সেক্রেটারিকে জাগানোর জন্য নিশ্চয়ই নিচু হয়ে ঝাঁকুনি দেবে না। হ্যাঁ, এই লোকের অন্যদের নিচু চোখে দেখার অহংকারী ধরনটা সত্যিই বিরক্তিকর ছিল। আমার সত্যিই ওকে মারতে ইচ্ছে করছিল। ক্লাইন একটু থামল আর গম্ভীর চোখে দেখল যে লুয়ান আস্তে আস্তে জেগে উঠছে। ইয়োর এক্সেলেন্সি। লুয়ান কিছুক্ষণের জন্য বিভ্রান্ত হয়ে রইল, যেন সে স্বপ্ন আর বাস্তবতার মধ্যে পার্থক্য করতে পারছিল না। একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে আমার কোনো ব্যাখ্যা দেওয়ার বাধ্যকতা ছিল না। ক্লাইন তার দিকে তাকালো আর গম্ভীর গলায় বলল, যাদের হালকা আঘাত লেগেছে তাদের সবাইকে জাগিয়ে তোলো। তাদের কয়েকজনকে বলো বাকিদের চিকিৎসা করতে, আর অন্যেরা ওরাভি দ্বীপে ন্যাচারিজম সেক্টর খোঁজ খবর নেবে। তারা মাদার ট্রি অব ডিজায়ার নামের এক অপদেবতার উপাসনা করে। সিনথিয়ার আশেপাশের মানুষদের দিয়েই তদন্ত শুরু করো। আমি স্টাডি রুমে রিপোর্টের জন্য অপেক্ষা করব। এ কথা বলে সে ফাটল ধরা গন্ডারের শিংয়ের লকেটটা হাতে নিল এবং মাস্টার বেডরুম থেকে বের হয়ে শান্ত স্টাডি রুমে প্রবেশ করল। স্টাডি রুমের ভেতরে বসে ক্লাইন যখন বাইরে পায়ের আওয়াজ, আতঙ্কিত চিৎকার, জিজ্ঞাসাবাদ আর কথাবার্তার বিশৃঙ্খল শব্দ শুনল, তখন সে নিজের মনে মহাবিশ্ব আর উজ্জ্বল জলজলে নক্ষত্রের কথা না ভেবে পারল না। এটা কিসের প্রতীক ছিল? ক্লাইন কপালে ভাঁজ করল আর টেবিলের পেছনের আরামদায়ক চেয়ারে বসল। জানালার পর্দার কারণে তৈরি হওয়া অন্ধকারের মাঝে তার শরীরটা হারিয়ে গেল। সে দ্রুতই কিছু বিষয়ের মধ্যে মিল খুঁজে পেল। সিটি অফ সিলভারের রূপকথা আর স্যানগুইনদের অবস্থা নিয়ে এমলিন হোয়াইটের দেওয়া বর্ণনার কারণে সে নিশ্চিত হল যে মুন পাথওয়ে প্রজনন আর বংশবৃদ্ধির ক্ষমতার একটা অংশ নিজের অধীনে রেখেছিল। এটা সিনথিয়ার উদ্দেশ্য আর কাজের সাথে মিলে গিয়েছিল। মহাবিশ্ব মিস্টার ডোর সম্রাট রোজেলকে জানিয়েছিল যে অ্যাভারনাইট গডেসের সাথে সম্পর্কিত ট্যারোট কার্ডটি হল দ্য স্টার, দ্য মুন নয়। তবে কি এই কাল্পনিক মহাবিশ্ব তাকে নির্দেশ করছিল? হ্যাঁ,
প্রাইমর্ডিয়াল মুন কোনো নির্দিষ্ট দেবতা, দেবদূত অথবা উচ্চস্তরের শয়তানের অন্য রূপ ছিল বলে সন্দেহ করা হচ্ছিল। অ্যাভারনাইট গডেসের একটি উপাধি ছিল ক্রিমসন মুন। তবে কি সে নিজেই নিজেকে প্রাইমর্ডিয়াল মুন হিসেবে জাহির করছিল আর প্রয়োজনীয় ক্ষমতা নিজের অধীনে রাখার জন্য সেই জায়গা দখল করে নিয়েছিল? যদিও ক্লাইন জানত যে এই ধরনের ভাবনা ঈশ্বরের অবমাননা করার শামিল, তবুও সে অ্যাভারনাইট গডেসকে সন্দেহ না করে পারল না। কিন্তু সে দ্রুতই সেই অনুমান বাতিল করে দিল, কারণ ভ্যাম্পায়ার অ্যানসেস্টার লিলিত কিংবা প্রাইমর্ডিয়াল মুন যাই হোক না কেন, তাদের ছায়া কেবল প্রজনন আর বংশবৃদ্ধি নিয়েই কাজ করছিল। এর মধ্যে লোভ, অহংকার আর কামনার মতো বিষয়গুলো যুক্ত ছিল না। এটা আগের অনেক ভুক্তভোগীর আচরণের সাথে অমিল ছিল। অ্যাভারনাইট গডেসের অন্যান্য উপাধির মধ্যে এই ধরনের ক্ষমতার উল্লেখ ছিল না। এটা বরং ডেভিল পাথওয়ের বৈশিষ্ট্যের সাথে মিলে যাচ্ছিল। একজন ডিজায়ার অ্যাপোস্টল এই সমস্ত বিষয়ে বেশ পারদর্শী ছিল। তবে কি প্রাইমর্ডিয়াল মুনের নিয়ন্ত্রণে থাকা সত্তাটি কোনো উচ্চস্তরের শয়তান ছিল, নাকি স্বয়ং শয়তানদের রাজা যে ডার্ক সাইড অব দ্য ইউনিভার্স বা সিকোয়েন্স শূন্য আবিস হিসেবে পরিচিত ছিল? এটা খুবই সম্ভব ছিল, কিন্তু সমস্যা হল এর ফলে কাল্পনিক মহাবিশ্ব আর উজ্জ্বল নক্ষত্র তৈরি হওয়ার কথা নয়। মুন হোক বা আবিস, এই প্রতীকগুলোর সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। বিশার্কটি নিয়ে ক্লাইন যত বেশি ভাবল, তার নিজের অনুমান তত বেশি সমস্যাযুক্ত বলে মনে হল। ভাবনার মাঝে হঠাৎ তার একটি বিষয়ের কথা মনে পড়ল। রহস্যবিদ্যার শুরুর দিকের পড়াশোনায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, কিন্তু এটার কোনো বিস্তারিত ব্যাখ্যা কখনো তার সামনে আসল না। সেটা ছিল অ্যাস্ট্রাল ওয়ার্ল্ড। বরং যুক্তিসঙ্গত পৃথিবীর মতো অস্বাভাবিক ধারণায় বিশ্বাসী লাইফ স্কুল অফ থট এবং অন্য কিছু দল ছাড়া রহস্যবিদ্যার অধিকাংশ দলই মনে করেছিল যে পৃথিবী মূলত বাস্তব জগৎ, স্পিরিট জগৎ আর অ্যাস্ট্রাল ওয়ার্ল্ডের সমন্বয়ে গঠিত। বাস্তব জগৎ নিয়ে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন ছিল না। স্পিরিট জগতের জ্ঞান ছিল বহু আনুষ্ঠানিক জাদু আর বেয়ান্ডার ক্ষমতার ভিত্তি। কেবল অ্যাস্ট্রাল ওয়ার্ল্ডের ব্যাপারেই ক্লাইনের জ্ঞান বলতে গেলে শূন্য ছিল। তাহলে কি এই কাল্পনিক মহাবিশ্ব অ্যাস্ট্রাল ওয়ার্ল্ডের প্রতীক ছিল? আর ওই উজ্জ্বল নক্ষত্রটি কি অ্যাস্ট্রাল ওয়ার্ল্ডের কোনো নির্দিষ্ট সত্তা ছিল? আমি সবসময় সন্দেহ করেছি যে অ্যাস্ট্রাল ওয়ার্ল্ডেই সত্য দেবতারা বাস করেন। তাহলে প্রাইমর্ডিয়াল মুনকে নির্দেশ করা এই দৃশ্যটিতে অসম্ভব কিছু ছিল না। ক্লাইন আর বেশি ভাবল না এবং তার অধীনস্থদের তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করার সময় গত কয়েকদিনের ঘটনাগুলো মনে করার চেষ্টা করল। সময় বয়ে গেল আর অবশেষে ক্লাইন পরিচিত একজনের পায়ের শব্দ এগিয়ে আসতে শুনল। সেক্রেটারি লুয়ান দরজায় টোকা দিয়ে ভেতরে ঢুকল। সে মাথা নিচু করল আর শান্ত গলায় জানাল, ইয়োর এক্সেলেন্সি, আমরা ন্যাচারিজম সেক্টের সন্ধান পেয়েছি আর তাদের নেতাকে বন্দী করেছি। মিস সিনথিয়ার বাবা মায়ের দেওয়া সূত্র ধরে এই সন্ধান মিলল। এই সেক্ট গত কয়েক বছর ধরে ওরাভিতে বেশ সক্রিয় ছিল। প্রকৃতির কাছে ফিরে যাওয়ার জন্য তারা কোনো পোশাক পরা বন্ধ করে দিয়েছিল। নিজেদের প্রবৃত্তির কাছে সঁপে দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য, আর তারা মনে করেছিল যে মানুষ এই অবস্থার মধ্য দিয়েই নিজের আধ্যাত্মিক মুক্তি পেতে পারে। নতুন প্রজন্মের জন্ম দেওয়াটা ছিল এই বিশ্বাসের একটা আনুষঙ্গিক বিষয়। একটু থামার পর লুয়ান আরও জানাল, তাদের নেতা একজন বেন্ডার, একজন সিকোয়েন্স ৮ লুনাটিক। লুনাটিক? প্রিজনার পাথওয়ের একজন লুনাটিক? এটার সাথে কি রোজ স্কুল অফ থটের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, রোজ স্কুল অফ থটের ভেতরে দুটি দল আছে, টেম্পারেন্স আর ইন্ডালজেন্স। শেষের দলটির বিশ্বাস বর্তমান পরিস্থিতির সাথে প্রায় একই রকম ছিল। ক্লাইন মনে মনে সতর্ক হল এবং গম্ভীর গলায় বলল, তাকে এখানে নিয়ে এসো। ন্যাচারিজম সেক্টের নেতার নাম ছিল ফ্লাইট ক্যান। সে ছিল ৩০-এর কোঠার এক লোক। তার রোগা মুখে বাদামি রঙের জুলিশ ছিল। তার ঘাড়ে ছিল অশুভ দেখতে কিছু ট্যাটু। লুয়ান তাকে ক্লাইন মোরেত্তির সামনে নিয়ে আসল। তাকে দেখতে খুব জরাজীর্ণ লাগছিল, যেন সে চরম মানসিক নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছিল। মহামান্য, ওকে ধরার সময় সে নিজের বুদ্ধিমত্তার বদলে শক্তি অর্জন করতে চেয়েছিল, আর এখন সে মানসিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে। লুয়ান সত্য ঘটনাগুলো রিপোর্ট করল। সে এই সম্ভাবনাকে পাত্তা দিল না যে অ্যাডমিরাল অ্যামিরিয়াস নিজে থেকেই হয়তো সব সূক্ষ্ম বিবরণ বুঝতে পারত। এটা তো বেশ ভালোই হলো। ক্লাইন আগে থেকেই চিন্তিত ছিল যে লুনাটিক হওয়ার কারণে ফ্লাইট কেন হয়তো মানসিক চাপের মুখে তার প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করবে। সেক্ষেত্রে তাকে তার অধস্তনদের সরিয়ে দেওয়ার এবং একটি স্পিরিট চ্যানেলিং করার ঝুঁকি নিতে হতো, যা তাকে সন্দেহের মুখে ফেলতে পারত। ক্লাইন যখন ঠান্ডা চোখে ফ্লাইটের দিকে তাকাল, তখন টেবিলের আড়ালে তার বাম হাতে একটা সোনালি আভা ছড়িয়ে পড়ল। সে ক্রিপিং হাঙ্গারকে ইন্টারোগেটরের আত্মায় পরিবর্তন করে নিয়েছিল, আর ইন্টারোগেটর ছিল অ্যাডমিরাল অ্যামিরিয়াসের আরবিটার পাথওয়ের সিকোয়েন্স ৭। ক্লাইনের চোখের গভীরে দুটো আবছা বিদ্যুতের ঝলক দেখা গেল, যা ফ্লাইটের অবয়বের ওপর গিয়ে পড়ল। সাইকিক পিয়ার্সিং আক্রমণের জন্য প্রস্তুত ছিল। তবে ক্লাইন সরাসরি এই বিয়ন্ডার পাওয়ার ব্যবহার করল না, কারণ এটা ছিল মাত্র সিকোয়েন্স ৭ স্তরের। সে যদি লুয়ানের সামনে এটা ব্যবহার করত,
তবে সে সাথে সাথে সেই সোনালি চুলের সেক্রেটারির কাছে নিজেকে প্রকাশ করে ফেলত। ফ্লাইটের স্পিরিট বডির ওপর সাইকিক পিয়ার্সিংয়ের চাপ বজায় রেখে ক্লাইন আসল অ্যাডমিরাল অ্যামিরিয়াসের মতো গম্ভীর গলায় জিজ্ঞেস করল, তুমি কি সিনথিয়াকে চেনো? কথা বলার সময় সে তার ডান হাতটা উপরে তুলল এবং তার তালু থেকে ঝুলতে থাকা ছোট কালো গন্ডারের শিংটা দোলাল। এটার কাজ কি? হতাশ ফ্লাইট কাঁপতে লাগল, কারণ তার মনে হল যেন একটা ছুরি তার মনের দিকে তাক করা রয়েছে, যা যে কোনো মুহূর্তে তাকে ফুঁড়ে দিতে পারে। সে মাথা নিচু না করে পারল না এবং তোতলামি করে বলল, হ্যাঁ, আমি তাকে চিনি। মিস সিনথিয়া মহামান্যের সাথে একটা সন্তান চেয়েছিল, যে সন্তানের বিয়ন্ডার পাওয়ার্স থাকবে। তার বাবা মা আমার সাথে তার পরিচয় করিয়ে দিয়েছিল। এটা হলো দেবীর আভার আশীর্বাদে তৈরি একটি প্রলিফারেশন নেকলেস। এটার গুঁড়ো সেবন করলে এবং দীর্ঘ সময় ধরে এটা পরিধান করলে এটা মহামান্যকে তার প্রতিরোধ করতে অক্ষম করে তুলবে। ক্লাইন নীরবে শুনল এবং ফ্লাইটের ব্যাখ্যায় অর্ধেক বিশ্বাস করল। তবে তার মনে তখনও সন্দেহ ছিল। সে বিশ্বাস করল যে এটা আংশিকভাবে সিনথিয়ার লক্ষ্য ছিল। এই সুন্দরী নারী আসলেই অ্যাডমিরাল অ্যামিরিয়াসের সাথে একটা সন্তান চেয়েছিল, তা সে নিজের ইচ্ছায় হোক বা অন্যদের প্ররোচনায়। এমনকি সে রূপান্তরিত হওয়ার পরেও তার নাছোড়বান্দা আচরণ থেকে এটা বোঝা গিয়েছিল। যদিও লোয়েন কিংডমের অভিযাত্রা তাদের জার্জ সন্তানদের পছন্দ করত না বা এমনকি তাদের প্রতি বৈষম্য করত, কিন্তু পরিস্থিতি অনুযায়ী তা ভিন্ন হতো। যে সন্তান সফলভাবে তার বাবার বিয়ন্ড ক্যারেক্টারিস্টিক্স উত্তরাধিকার সূত্রে পেত, তাকেও সমান গুরুত্ব দেওয়া হতো। যেসব প্রাচীন পরিবার অনেক গোপন রহস্য জানত, তারা বিষয়টিকে গুরুত্বের সাথে দেখত, আর রিভেল্ট পরিবার ছিল তেমনই একটি পরিবার। তাছাড়া অ্যাডমিরাল অ্যামিরিয়াস ওপর একজন কঠোর ও প্রাচীনপন্থী মানুষ হলেও সে তার সম্পর্কের মূল্যায়ন করত। এমনকি একটা অবৈধ সন্তানও তার ভালোবাসা পেত এবং তাকে গুরুত্ব দেওয়া হতো। সিনথিয়া কেন তার সন্তান নেওয়ার জন্য এতটা ব্যাকুল ছিল, এটাই হয়তো ছিল তার আসল কারণ। ক্লাইন মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। ফ্লাইটের উত্তরের প্রতি সন্দেহটা মূলত প্রলিফারেশন নেকলেসের আসল কার্যকারিতা এবং ন্যাচারিজম সেক্ট ইচ্ছে করেই সিনথিয়াকে ভুল বুঝিয়েছিল কিনা তার ওপর ঘনীভূত ছিল। সাইকিক পিয়ার্সিংয়ের মাধ্যমে তৈরি চাপ আরও বাড়িয়ে ক্লাইন নীরবে ফ্লাইটের চোখের দিকে তাকিয়ে রইল, যতক্ষণ না সে আর সহ্য করতে পেরে আবার মাথা নিচু করল। এই নেকলেসের আর কি ব্যবহার আছে? ক্লাইন ফাটল ধরা পেন্ডেন্টটা নাড়াল। তার কণ্ঠস্বর ছিল শান্ত, যেন সে সব গোপন রহস্যই জানে। তার প্রশ্নগুলো ছিল কেবল চূড়ান্ত নিশ্চিতকরণের জন্য। ইতিমধ্যেই মানসিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে থাকা ফ্লাইটের ওপর এক অবর্ণনীয় চাপ নেমে আসল। সে মাটিতে ধপাস করে পড়ে গেল এবং প্রায় হিস্টোরিক্যাল হয়ে চিৎকার করে উঠল, এটা তোমাকে কলুষিত করতে পারে। আগার সিনথিয়া এটার গুঁড়ো সেবন করে আন্তরিকভাবে মাদার ট্রি অব ডিজায়ার এর সম্মানসূচক নাম জপ করে, তবে যে কোনো পুরুষ তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে সন্তান জন্ম দিলে সে কলুষিত হয়ে যাবে। তা তোমাকে মাদার ট্রি অব ডিজায়ার এর একজন বিশ্বাসী বানিয়ে দেবে, তোমাকে তার ব্লেসড করে তুলবে। তাহলে এই ব্যাপার ক্লাইন মুহূর্তের মধ্যে পুরো ঘটনাটা বুঝতে পারল, আর সেই রাতে ঘটে যাওয়া রূপান্তরের বিষয়টি নিয়ে সে আর বিভ্রান্ত রইল না। ন্যাচারিজম সেক্টের লক্ষ্য ছিল সিনথিয়া এবং সাধারণ দেখতে প্রলিফারেশন নেকলেস ব্যবহার করে অ্যাডমিরাল অ্যামিরিয়াসকে কলুষিত করা, যাতে লোয়েন কিংডমের এই গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিত্ব মাদার ট্রি অব ডিজায়ারের একনিষ্ঠ বিশ্বাসী হয়ে ওঠে। তার ফলে সে তাদের সেক্টের উন্নয়নে সাহায্য করতে পারত এবং তাদের সুরক্ষা দিতে পারত। এই পদ্ধতির সফলতার মূল চাবিকাঠি ছিল যে এটি যথেষ্ট গোপন এবং স্বাভাবিক ছিল। এটি কোনোভাবেই সরাসরি ক্ষমতা, আঘাত বা ভয়ানক শব্দগুলোর সাথে যুক্ত ছিল না। তাই আমার তরফ থেকে 3 বার প্রত্যাখ্যাত হওয়ার পর সিনথিয়া তার শরীর থেকে প্রলিফারেশন নেকলেসের গুঁড়োর কলুষিত শক্তি বের করতে পারল না। সে ধীরে ধীরে তার শেষ সীমায় পৌঁছে গিয়েছিল এবং অবশেষে মাদার ট্রি অব ডিজায়ারের সাথে যুক্ত হয়ে এমন এক আকস্মিক রূপান্তরের মুখোমুখি হয়েছিল। তাই রূপান্তরের পরের দানবটি আসল অ্যাডমিরাল অ্যামিরিয়াসের জন্য কোনো হুমকি তৈরি করতে পারত না। এমনকি আমার 9th ল চার্ম ব্যবহারও বিষয়টিকে খুব সহজেই মিটিয়ে দিয়েছিল, কারণ ন্যাচারিজম সেক্ট এমন কোনো ফলাফল চাইছিল না। তারা চেয়েছিল অ্যাডমিরাল অ্যামিরিয়াস গোপনে কলুষিত হোক, কোনো ডেমিগডের সাথে সংঘর্ষে জড়ানো তাদের উদ্দেশ্য ছিল না। ক্লাইন নীরবে সেক্রেটারি লুয়ানের দিকে তাকাল। লুয়ান পুরো পরিস্থিতি সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়ে গিয়েছিল। সে সাথে সাথে মাথা নিচু করে গম্ভীর গলায় বলল, মহামান্য, এটা আমাদের অসাবধানতা ছিল। আমরা কেবল মিস সিনথিয়া এবং এখানকার চাকরদের ওপর নজর রেখেছিলাম, কিন্তু তাদের বন্ধু এবং পরিবারের ওপর নজরদারি বাড়াইনি। আমি এর জন্য যে কোনো শাস্তি মেনে নিতে রাজি আছি, এমনকি তুমি যদি আমাকে কোর্ট মার্শালে পাঠাও তাও। আসল অ্যাডমিরাল কিভাবে উত্তর দিত? ক্লাইন আবারও নিজেকে অ্যামিরিয়াসের চরিত্রের মধ্যে ডুবিয়ে নিল। তার সাম্প্রতিক কষ্ট, অসহায়ত্ব, শোক এবং ক্ষোভ অনুভব করল। সে তার বসার ভঙ্গি বজায় রেখে কঠোর গলায় বলল, আমরা এটা পরে দেখব। এই কথার প্রচ্ছন্ন অর্থ ছিল,
তোমার আগামী দিনের পারফরম্যান্স দেখে আমি সিদ্ধান্ত নেব। লুয়ান এক মুহূর্তের জন্য থতমত খেয়ে গেল, কারণ অ্যাডমিরালের এমন মৃদু শাস্তি তার কাছে অবিশ্বাস্য মনে হল। ক্লাইন চোখ অর্ধেক বন্ধ করে গম্ভীর গলায় বলল, আমার বাবা প্রয়াত আর্ল রিভেল্ট আমাকে একবার একটা কথা শিখিয়েছিল। সে বলেছিল একজন অধস্তনের প্রথম ভুল ক্ষমা করে দিতে। লুয়ান, তুমি এবং বাকি বডিগার্ডদের তার এই উদারতার জন্য কৃতজ্ঞ থাকা উচিত। লুয়ানের দৃষ্টি ঝিলিক দিয়ে উঠল এবং সে একটা দীর্ঘশ্বাস নিল। সে আর আগের মতো শান্ত থাকতে পারল না, বরং বেশ আন্তরিকতার সাথে বলল, তোমার এই উদারতা সত্যিই প্রশংসনীয়। আমার আদর্শ, ঈশ্বর এবং রাজ্যবাদে আমি তোমার প্রতি আমার সর্বোচ্চ বিশ্বস্ততার অঙ্গীকার করছি। তোমার অহংকারটা একটু বেশিই বাড়াবাড়ি। ক্লাইন তাকে বিশ্বাস করল না, তবে শান্তভাবে বলল, কথাটার একটা দ্বিতীয় অংশও আছে, আর তা হল তাদের দ্বিতীয় ভুলের জন্য তাদের শাস্তি দাও। লুয়ান মাথা নাড়ল, এতে সে মোটেও অবাক হল না। ক্লাইন আবার মাটিতে পড়ে থাকা ফ্লাইটের দিকে তাকাল। সে মুখের ভাব পরিবর্তন না করেই চাপ দিয়ে জিজ্ঞেস করল, কে তোমাকে এটা করতে প্ররোচিত করেছিল? তার দৃষ্টিকোণ থেকে ফ্লাইটের উত্তর সম্ভবত এটাই হতো যে তারা নিজেরাই এর পরিকল্পনা করেছিল। সিনথিয়ার সাথে যোগাযোগ করে তার অনুরোধগুলো জানার পর এবং তার প্রেমিককে তা জানার পর ন্যাচারিজম সেক্ট ধৃষ্টতার সাথে নৌ অ্যাডমিরাল অ্যামিরিয়াসকে কলুষিত করার পরিকল্পনা ফেঁদেছিল। ফ্লাইট কিছুটা উন্মাদের মতো এদিক ওদিক তাকাল এবং ভয়ে ভয়ে বলল, মাদার ট্রি অব ডিজায়ারই ছিল। সে স্বপ্নে আমাকে এটা করার জন্য প্ররোচিত করেছিল। প্রথম দিকে আমি শুধু সিনথিয়াকে প্রলিফারেশন নেকলেস ধার দিতে চেয়েছিলাম, যাতে সে এটা পরে থাকে। আমি কখনোই ভাবিনি যে সে এটার গুঁড়ো সেবন করবে। মাদার ট্রি অব ডিজায়ারের প্ররোচনা? এটা তো প্রায় ঐশ্বরিক আদেশের সমতুল্য। ক্লাইন প্রায় ভ্রু কুঁচকে ফেলল। যদিও অ্যাডমিরাল অ্যামিরিয়াস লোয়েন এর সামরিক বাহিনীর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং সেন্ট্রাল সোনিয়া সি এর সর্বোচ্চ কমান্ডার ছিল, যার ফলে তার মর্যাদা ও ক্ষমতা ছিল বিপুল, তবুও তা কোনো দুষ্ট দেবীর তার ওপর নজর দেওয়ার মতো যথেষ্ট গুরুত্বপূর্ণ হওয়ার কথা নয়। যাই হোক, আমি তো কোনো দুষ্ট দেবতা নই। তাদের চিন্তাভাবনা বোঝার কোনো উপায় আমার নেই। হয়তো অ্যামিরিয়াসকে কলুষিত করা পরবর্তী কোনো পরিকল্পনার অংশ। হ্যাঁ, ফ্লাইট মিথ্যা বলছে এমন সম্ভাবনাও আমি উড়িয়ে দিতে পারি না। আমাকে পরে এটা নিশ্চিত করতে হবে। গ্রফথ্রাবে জিজ্ঞেস করার আগে ক্লাইন ভাবল, তুমি কবে এই স্বপ্নটা দেখেছিলে? ফ্লাইট ভয়ে ভয়ে জোর করে একটু হাসার চেষ্টা করল এবং বলল, ফেব্রুয়ারির 4 তারিখের রাতে গত শুক্রবার। আমার খুব স্পষ্টভাবে মনে আছে। আমি তখন কেবল এক নারীর আধ্যাত্মিকতা মুক্ত করেছিলাম। 4ই ফেব্রুয়ারি। ক্লাইন তারিখটা নিয়ে ভাবল, কিন্তু তৎক্ষণাৎ বিশেষ কিছু খুঁজে পেল না। 2 সেকেন্ড নীরবতার পর সে ঘুরে জিজ্ঞেস করল, রোজ স্কুল অফ থটের সাথে তোমার কি সম্পর্ক? মাদার ট্রি অব ডিজায়ারের সাথে চেইন্ড গডের সম্পর্ক কি? সে চিন্তিত ছিল না যে অ্যাডমিরাল অ্যামিরিয়াস হয়তো আগে থেকেই এগুলো জানত, কারণ সেক্রেটারি লুয়ানেরও এ বিষয়ে কিছুটা ধারণা ছিল। তাই এটাকে খুব সহজেই একটি নিশ্চিতকরণ প্রশ্ন হিসেবে ধরে নেওয়া যেত। ফ্লাইট তার আবেগময় দৃষ্টি চেপে রাখতে পারল না। আমরা হলাম রোজ স্কুল অফ থটের একটি শাখা। আমার মেন্টর হল রোজ স্কুল অফ থটের সেন্ট জ্যাটওয়েন। চেইন্ড গড হল মাদার ট্রি অব ডিজায়ারের আরেকটি রূপ। মাদার ট্রি অব ডিজায়ার হল একমাত্র সত্যিকারের উপাস্য, যা 7 জন দেবতা এবং ট্রু ক্রিয়েটরকেও ছাড়িয়ে যায়। মহামান্য, তুমি তার ব্লেসড হওয়ার একজন উপযুক্ত পাত্র। মুখের কথায় কে না বড়াই করতে পারে। তাহলে কি ধরে নেওয়া যায় যে মাদার ট্রি অব ডিজায়ার হল চেইন্ড গডেরই অন্য একটি রূপ? ভূগর্ভস্থ ধ্বংসাবশেষে থাকা দুষ্ট আত্মা, যাকে রেড অ্যাঞ্জেল মেডিসি বলে সন্দেহ করা হয়েছিল, তার কথা অনুযায়ী প্রিজনার পাথওয়ে এবং ডেভিল পাথওয়ে একে অপরের সাথে অদলবদল করা সম্ভব। তাই রোজ স্কুল অফ থটের চেইন্ড গড যে জীবদের বিভিন্ন আকাঙ্ক্ষাকে বাড়িয়ে তুলতে পারে, তাতে অবাক হওয়ার কিছু নেই। তাদের ভেতরে টেম্পারেন্স এবং ইন্ডালজেন্স নামক দুটো উপদল রয়েছে। এটা পরিস্থিতির সাথে মিলে যায়। ক্লাইন চিন্তা করল এবং লুয়ানের দিকে মাথা ঘুরিয়ে বলল, তুমি কিছুক্ষণের জন্য বাইরে যাও। সে ফ্লাইটকে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করল যে সে কোনো অপকর্ম করেছে কিনা, আর সে ক্রিপিং হাঙ্গারের খাদ্য হওয়ার যোগ্য কিনা। হ্যাঁ, মহামান্য। লুয়ান কোনো প্রশ্ন না করে দ্রুত স্টাডি রুম থেকে বেরিয়ে গেল এবং তার পিছনের দরজাটি বন্ধ করে দিল। দরজা বন্ধ হওয়ার প্রতিধ্বনি মিলিয়ে যাওয়ার পর পুরো স্টাডি রুম হঠাৎ শান্ত হয়ে গেল। মনে হল যেন এটি বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা কি ব্যারন অফ কারাপশনের বিয়ন্ড পাওয়ার্স? স্টাডি রুমটি সিল করার জন্য দরজা বন্ধ করার বিকৃতি বা ডিস্টর্শন? বেশ বিবেচকের মতো কাজ। ক্লাইন কয়েক সেকেন্ড ভাবল এবং তার আগের চিন্তাগুলো মনে করল। তারপর সে হঠাৎ জিজ্ঞেস করল, 6 ফেব্রুয়ারি, তুমি রবিবার সন্ধ্যায় কি করেছিলে? ফ্লাইট অবাক হয়ে বলল, আমরা মাদার ট্রি অব ডিজায়ারের দেওয়া আদেশ অনুসরণ করেছিলাম এবং প্রলিফারেশন নেকলেস ও এক পথচারীর চুল ব্যবহার করে তার লোভ বাড়িয়ে তোলার জন্য একটি আচার বা রিচুয়াল অনুষ্ঠান করেছিলাম।
তাহলে অ্যাডমিরাল অ্যামিরিয়াসের জায়গায় থাকা সেই পথচারীকে তোমরাই হত্যা করেছিলে। এটা করা হয়েছিল যাতে অ্যাডমিরাল চলে যেতে না পারে এবং ফাঁদে পড়ে সিনথিয়ার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে কলুষিত হয়। ক্লাইন মুহূর্তের মধ্যে সব ঘটনার সূত্র মেলাল, আর আমার উপস্থিতি এমন এক অন্য সম্ভাবনার জন্ম দিল যা কাকতালীয়ভাবে এই পরিকল্পনা ধূলিসাৎ করে দিল। কাকতালীয় না, এটা ঠিক নয়। যখন তার মাথায় কাকতালীয় শব্দটা খেলে গেল, তখন ক্লাইন হঠাৎ 4 ফেব্রুয়ারির সেই বিশেষত্বটা মনে করতে পারল যেদিন মাদার ট্রি অব ডিজায়ার ফ্লাইটকে স্বপ্নের মাধ্যমে আদেশ দিয়েছিল। সেদিন ছিল ওরাভি দ্বীপে তার পা রাখার প্রথম দিন।